Dr. K. Mannan, Principal, Moinamoti Medical College. Dr. Azizur Rahman Siddiqui, Director, Kumila Medical College Hospital. Professor Dr. Muhammad Zahid Hussain, President, BPA. Professor Muhammad Jahangir Alam, Secretary General, BPA. And Professor Dr. Muhammad Ijazul Haq, Vice Principal and Chairman, Institutional Training Monitoring Committee, Kumila Medical College. Our other guest of honor from Dhaka, Professor Muhammad Imnul Islam, Scientific Secretary, BPA. Professor Dr. A.K.M. Motiur Rahman, Chairman, Scientific Subcommittee, BPA. Professor Abu Tayyib, Treasurer, BPA. Professor Dr. Suraya Begum, Vice President, BPA. Our learned speakers are Professor Maqsudur Rahman, Professor of Neonatology, Bangladesh Institute of Child Health, and Dr. Firoz Ahmed, Assistant Professor of Neonatology, Kumila Medical College. Chairs of expert panel will be enriched by Professor Sanjoy Kumar De, Chairman, Department of Neonatology, BSMMU, and Professor Sukhomoy Kongsho Bonik, ex-Professor of Neonatology, Sir Solimullah Medical College. Now I would like to request our Honorable Chairperson to take his chair along with distinguished guests as I have mentioned. Thank you so much. Now I am seeking permission from our Honorable Chairperson to start our program. Thank you, sir. Now I would like to request Dr. Iqbal Hussain, Assistant Professor of Pediatrics, Kumila Medical College, for recitation from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এরশাদ হচ্ছে, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে এবং মানুষ বলবে এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তোমার রব তাকে আদেশ করবেন। সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে কাউ দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে পাবে। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নীলুফা পারভিন, ময়নামতি মেডিকেল কলেজের এবং সেক্রেটারি, বিপিএ কুমিল্লা ব্রাঞ্চ। মেডিকেল এডুকেশন ইউনিটের মেম্বার সেক্রেটারি, ময়নামতি মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর সুখময় কংস বণিক, এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিওনাটোলজি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। শুভ সকাল। আমি প্রফেসর সঞ্জয় কুমার দে, আমি চেয়ারম্যান নিওনাটোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। বর্তমান বিপিএতে আমি আছি এডিটর, বাংলা জার্নাল অফ চাইল্ড হেলথ। এর আগেরটা আমি সায়েন্টিফিক সেক্রেটারি ছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর A.K.M. মতিউর রহমান, প্রফেসর অফ পেডিয়াট্রিক্স, পপুলার মেডিকেল কলেজ, and a member of the BPA Central Committee and Chairman Scientific Subcommittee. আমি ডাক্তার কে মান্নান, এই মেডিকেল কলেজে ছিলাম। এখান থেকে প্রফেসর হিসেবে রিটায়ারমেন্ট হয়ে আমি ময়নামতি মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে আছি এখন। আমি প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন, আমি প্রেসিডেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর,
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন পিআরএলে আছি, এবং চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক কার্ডিও হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন পিআরএলে আছে। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাইকে এখনও শুভ সকাল। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের প্রেসিডেন্ট এবং এই বিপি এর কেন্দ্রীয় বিপির প্রেসিডেন্ট ছিলাম। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মোহাম্মদ আজিজুল হোসেন, আমি কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং বিপিএ কুমিল্লা ব্রাঞ্চের সভাপতি। আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার, যদি বলছে আমি এখানে এক্স ডাইরেক্টর বারডেম হিসাবে, কিন্তু আমি মনে করি আমি এখানে প্রেজেন্স করছি অ্যাজ এ পাস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। শুভ সকাল, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তফা কামাল আজাদ, অধ্যক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ। আমি কুমিল্লা মেডিকেল কলেজের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি প্রফেসর রুহুল আমিন, আমি রিটায়ার্ড প্রফেসর অফ পেডিয়াট্রিক পালমোনোলজি, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আমি পাস্ট প্রেসিডেন্ট বিপিএ এবং বর্তমানে আমি চেয়ারম্যান ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স বিসিপিএস। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং টু অল। আমি প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন এবং ডিরেক্টর বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট অ্যান্ড সেক্রেটারি জেনারেল বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। স্যারের রেখে যাওয়া যে জায়গাটা, সেই জায়গাটা আমি ওখানে আছি। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, পরিচালক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমি এখানে জয়েন করছি 3 মাস হলো, আর চাকরি আছে 7 মাস। কিন্তু এই 3 মাসের মধ্যে আজকে যে সুন্দর এত তারকা বলবো ডাক্তারদের এখানে পেয়েছি, আমার মধ্যে এই 3 মাসের মধ্যে সবচেয়ে আজকে আনন্দের দিন। আমি ডক্টরস টিভি এবং বিপিএ সহ যারা আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা আসছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইজাজুল হক, প্রফেসর অফ হেপাটোলজি, ভাইস প্রিন্সিপাল কুমিল্লা মেডিকেল কলেজ এবং আইটিএমসির চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছি। আপনাদের সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজে স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাকসুদুর রহমান, প্রফেসর অফ নিওনাটোলজি, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, আর আমি কেন্দ্রীয় বিপিএতে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফিরোজ আহমেদ, আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ নিওনাটোলজি কুমিল্লা মেডিকেল কলেজে, এবং বিপিএর কুমিল্লা ব্রাঞ্চের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার সরতাজ বেগম, আমি গাইনিয়ান অফস ডিপার্টমেন্ট কুমিল্লা মেডিকেল কলেজে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শিরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর গাইনিক কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার পারভিন আক্তার, সিনিয়র কনসালটেন্ট গাইনিয়ান অফস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহসেন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফার্মাকোলজি ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন, সহকারী অধ্যাপক গাইনিয়ান অফস কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহের আক্তার, সহকারী অধ্যাপক কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শুভ সকাল, আমি ডক্টর মহুয়া মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহিলা নাজনীন, অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি অ্যান্ড অফস কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি শুভ সকাল, আমি ডাক্তার রাহানা সুলতানা, সিনিয়র কনসালটেন্ট গাইনিয়ান অফস। I am Dr. Mohammad Habibur Rahman, a retired professor, but not retired from my services. I have been loved by the people of Kumilla, and I am giving also love.
to Kumilla, people of Kumilla, providing extensive services. Probably the most loved physician, pediatrician in Kumilla. Thank you. Assalamu alaikum. I'm Dr. Farooq Ahmed, Associate Professor and Head of the Department of Pediatrics, Eastern Medical College, Kumilla. শুভ সকাল, আমি ডাক্তার শিশিরঞ্জন দাস, এক্স ভাইস প্রিন্সিপাল কর্নেল মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে আছি এবং ট্রেজারার বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি প্রফেসর সুরাইয়া বেগম, হেড পেডিয়াট্রিক এন্ডোক্রোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমি বর্তমান বিপিএ এর কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সায়েন্টিফিক কমিটির কো চেয়ারম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মোহাম্মদ ইমনুল ইসলাম, অধ্যাপক শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সায়েন্টিফিক সেক্রেটারি বিপিএ। Assalamu alaikum. I am Dr. Mia Manzur Ahmed, Assistant Professor, the Department of Pediatrics, and also Vice President, BMA, Kumilla branch. আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল হাসান চৌধুরী, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, কুমিল্লা মেডিকেল কলেজ, চেয়ারম্যান মেডিকেল এডুকেশন কমিটি, কুমিল্লা মেডিকেল কলেজ। নমস্কার, আমি ডাক্তার খোকন চন্দ্র মজুমদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ, মেডিসিন ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক, নেফ্রোলজি, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ জাভেদ ইকবাল, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইফতেখারুল হক, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ। আদাব, আমি ডাক্তার ত্রিদীপ কুমার কর, আমি জুনিয়র কনসালটেন্ট হিসাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। আমি কুমিল্লা বিপিএ এর ইসি মেম্বার হিসাবে আছি। শুভ সকাল, আমি ডাক্তার শিমুল মজুমদার, আমি কনসালটেন্ট হিসেবে আছি কুমিল্লা সদর হসপিটাল, কুমিল্লাতে, আর কুমিল্লা বিপিএ এর একজন ইসি মেম্বার হিসেবে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স, নাঙ্গলকোট উপজেলা হেলথ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম, শুভ সকাল, আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, অ্যানেস্থেশিয়া অ্যান্ড আইসিইউ বিভাগ। শুভ সকাল, আমি ডাক্তার বাবলু কুমার, অ্যাসোসিয়েট প্রফেসর, হেড ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পেডিয়াট্রিক্স। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাহবুল আলম, পেডিয়াট্রিশিয়ান, বর্তমানে আরএম হিসাবে কর্মরত আছি অত্র মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হারুল হক, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক্স, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অঞ্জন কুমার দাস, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক, নেফ্রোলজি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শিমুল মণ্ডল, রেজিস্ট্রার, নবজাতক বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। Assalamu alaikum and very good morning. Me Dr. Hajar Akhtar, working as a registrar, Department of Pediatrics, Kumilla Medical College and Hospital. Assalamu alaikum. আমি Dr. Shirin Sultana, lecturer, Anatomy Department, Kumilla Medical College. Assalamu alaikum and welcome you all to today. আমি ডক্টর রিজওয়ানা নাজনীন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজে আছি। আদাব, আমি ডক্টর শুক্লা বক্সি, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, পেডিয়াট্রিক্স, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নীলুফার সুলতানা, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, ডিসিএস স্টুডেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ।
আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানজিন আক্তার মৌ, শিশু বিভাগ, ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা জাহান, ইনডোর মেডিকেল অফিসার, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী রেজিস্ট্রার, শিশু বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ। আদাব, আমি ডাক্তার শুভা দত্ত, জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স অ্যান্ড কুমিল্লা বিপিএর একজন ইসি মেম্বার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর অনন্যা রশিদ, রেজিস্ট্রার, অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রোকসানা সুরাইয়া, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, গাইনি অ্যান্ড অবস। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার উম্মে হাবিবা আক্তার, সহকারী রেজিস্ট্রার, গাইনি অ্যান্ড অবস। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমা মজুমদার লীরা, মেডিকেল অফিসার, অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সুপ্রিয়া সরকার, রেজিস্ট্রার, গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা খন্দকার, জুনিয়র কনসালটেন্ট, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুরুল ইসলাম, ডিসিএস স্টুডেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শ্যামল চন্দ্র দেবনাথ, পেডিয়াট্রিক কনসালটেন্ট, প্রাইভেট প্র্যাকটিশনার। শুভ সকাল, আমি ডাক্তার মীনাক্ষী দেবনাথ, লেকচারার, ফিজিওলজি, কুমিল্লা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহানা আক্তার, লেকচারার, ফিজিওলজি। নমস্কার, আমি ডক্টর মিষ্টি দাস, লেকচারার, ফিজিওলজি, কুমিল্লা মেডিকেল কলেজ, বিপিএর একজন মেম্বার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রুমানা তাহমিনা, লেকচারার, প্যাথোলজি ডিপার্টমেন্টে আছি, কুমিল্লা মেডিকেল কলেজ। Request Professor Dr. Nilofa Parveen, Secretary General BPA Kumilla, for her welcome address. Professor Dr. Nilofa Parveen. আসসালামু আলাইকুম, আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা থেকে আগত আমাদের বিভিন্ন শিক্ষকবৃন্দ, বিশেষ করে আমার শিক্ষক চিফ গেস্ট হিসাবে যিনি এসছেন ডাক্তার প্রফেসর ডাক্তার নাজমুন নাহার ম্যাডাম। আমি ম্যাডামের ঢাকা মেডিকেল কলেজের K39 ব্যাচের। ম্যাডামের হয়তো সব স্টুডেন্টের কথা মনে থাকে না, কিন্তু স্টুডেন্টদের তো সব টিচারদের, মেন্টরদের কথা মনে থাকে। তারপরে আমি বলবো প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, আমার FCPS-এর মেন্টর। প্রফেসর ডক্টর নুরুল আমিন স্যার, যিনি আমার DCS-এর মেন্টর। এখানে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত বিপিএর প্রেসিডেন্ট, ইনিও আমার জাহিদ স্যার, উনিও আমার ডিরেক্ট টিচার, এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, উনি তখন রেজিস্ট্রার ছিলেন আমি যখন বিপিএ DCS করি। আর আমার এক্স কলিগ, ইমিডিয়েট এক্স কলিগ প্রফেসর ডক্টর মুস্তফা কামাল আজাদ স্যার, প্রিন্সিপাল, কুমিল্লা মেডিকেল কলেজ, এবং প্রফেসর ডক্টর ইজাজুল হক, ভাইস প্রিন্সিপাল, কুমিল্লা মেডিকেল কলেজ। এবং আমার ছোট ভাই, কিন্তু এখন কুমিল্লা মেডিকেল কলেজের ডিরেক্টর, ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, কিনোট স্পিকার হিসাবে ঢাকা থেকে আগত প্রফেসর মাকসুদুর রহমান। আর আমার এই ইমিডিয়েট এক্স কলিগ প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিওনাটোলজি। এখানে এক্সপার্ট প্যানেল হিসাবে এসছেন প্রফেসর সঞ্জয় কুমার দে, ওনার সঙ্গেও আমার বিএসসি মিমিউতে বলবো যে কোর্সমেট। ওনারা যখন MD করছে, আমরা FCPS করছে। এবং সুখময় কংস বণিক ছাড়া এখানে উপস্থিত বিপিএর অন্যান্য সদস্য এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর, এবং আমার প্রাণপ্রিয় মেডিকেল অফিস, শিশু বিভাগের মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সবাইকে এই হাইব্রিড CME-তে স্বাগত জানাচ্ছি। আশা করি আমরা একসঙ্গে এই একটা অল্প কতক্ষণ ধরেন ঘন্টা দুয়েক একসঙ্গে কাটাবো এবং এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। ভবিষ্যতেও আমরা এরকম আরও প্রোগ্রাম করতে চাই সবাই একত্রে। ঢাকা থেকে যারা এসছেন কষ্ট করে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করব আমার স্যারদের সহ বিপিএর এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের। এখানে আমার দুইজন এক্স ব্যাচমেট আছে, আবু তৈয়ব এবং শিশির দা। আমরা DCS কোর্সে একসঙ্গে ছিলাম 1998 এবং 99, 1 বছর।
এখন সবাইকে দেখে খুব ভালো লাগতেছে, আর সেই দিনে ফিরে গেছি, মনে হয় যে আমি আবার ডিপ্লোমা কোর্সের স্টুডেন্ট অথবা FCPS কোর্সের স্টুডেন্ট। বিশেষ করে আমি রুল আমিন স্যার, শহীদুল্লাহ স্যারকে ধন্যবাদ দিব, ওনারা বাই নেমে আমাকে কিভাবে যেন মনে রাখেন, এবং যখনই দেখা হয় একদম স্পেসিফিকভাবে বলেন যে তুমি এই কাজটা করছিলা, তুমি এই কাজটা করছিলা। তো এইটা আসলে একজন স্টুডেন্ট হিসাবে খুবই একটা আমার কাছে অনেক বেশি পাওনা যে স্যাররা বাই নেমে আমাকে মনে রাখছেন। এই জন্য আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ। আর আমি নাজমুন্নার ম্যাডামের প্রতি কৃতজ্ঞ। পেডিয়াট্রিক্সে আসার কারণ, আমার আসার কারণ একটা ঢাকা মেডিকেল কলেজে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে কাজ করা। সে সময় ম্যাডাম আমাদের প্রফেসর ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং আমি কাজ করেছিলাম তখন সৈয়দা আফরোজা ম্যাডামের সঙ্গে, তখন উনি মেডিকেল অফিসার ছিলেন। ওই ম্যাডাম সারাক্ষণ আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে রাখতেন এবং বলতেন যে তুই আইবি দে, আমি তোর সঙ্গে আসি। আমি ইন্টার্নির সময় ম্যাডামের কাছ থেকে আইবি দেওয়া শিখছি। তো এরপরে আসছে আমাদেরকে মান্নান স্যার। কুমিল্লাতে আসার পরে মান্নান স্যার এবং হাবিব স্যার, এই দুইজনের মেন্টরেই আমি আসলে পেডিয়াট্রিক্সে যা কিছু আমার অর্জন, এই স্যাররাই আমার পিছনে আমাকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। সেই জন্যই আমি আজকে এইখানে। আজকে আমি সরকারি চাকরি শেষ করছি, কিন্তু এরপরও মান্নান স্যার আমাকে নিয়ে আবার আরেকখানে গুরু দায়িত্ব দিয়েছেন। তা আপনারা দোয়া করবেন যেন আমরা কুমিল্লা বিপিএ এইভাবে বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে আনতে পারি, এবং আমরাও যেন সেন্ট্রালি যেতে পারি। এইখানে আমাদের সবার পক্ষ থেকে একটা দাবি যে আমরা চাই সেন্ট্রাল বিপিএর যেই প্রোগ্রামগুলি হয়, এটু যেন পিজির মিলনায়তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা চাই বিভিন্ন সোসাইটির প্রোগ্রামগুলি যেমন বাইরে হয়, বিভিন্ন আপনার হোটেলে হচ্ছে, অথবা বাইরে কক্সবাজার, সিলেট, খুলনা, সেভাবে বিপিএর প্রোগ্রামগুলি হলে আমরা মনে হয় আমরা অনেক বেশি পার্টিসিপেন্ট কুমিল্লা থেকে পার্টিসিপেট করতে পারবো। এইটা আমার স্যারদের প্রতি দাবি যে আমরা মিলন হল এবং মিল্টন হলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা একটু বাড়িতে চাই, আমরা স্যার একটা 5 স্টার হোটেলে হলেও যাইতে চাই, নাহলে আমরা কক্সবাজার যাইতে চাই, নাহলে সিলেটে যাইতে চাই, কোনো একখানে যাইতে চাই স্যার। তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কুমিল্লা বিপিএ থেকে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট, আপনার যতই রেজিস্ট্রেশন না হোক, আমরা আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারবো। ধন্যবাদ সকলকে, সবাইকে। CME-তে আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, madam. Now we are going to the main part of today's session. I would like to request our learned speaker, Dr. Firoz Ahmed, Assistant Professor Neonatology, Kumilla Medical College, to deliver his topic. Honorable Chairperson, respected special guest, chief guest, learned audience, Assalamu alaikum and good morning. I am Dr. Firoz Ahmed. I am going to present the first parts of today's topics of CMA, Neonatal Jaundice. What is the neonatal jaundice? We all know that it is a condition which marked by high level of bilirubin in the blood. And this accumulation of bilirubin in the skin, sclera and mucosa is called jaundice. Jaundice is visible in newborn when the serum bilirubin is more than 5 milligram per dl. And it happens in 60% of term and 80% of preterm neonates at first week of life. However, significant jaundice occurs in 6% of term babies. And among all jaundice patients, only approximately 5 to 10% of newborn need phototherapy. At this slide, we can see that we know that unconjugated bilirubin is formed by hemolysis, and it's bind with albumin, and it transported into the hepatocyte with ligandin or jet protein, and there it conjugated with glucuronic acid and formed conjugated bilirubin. And through biliary system, it enter into the small intestine, and here by bacterial proteases, it turns into urobilinogen. Most of the urobilinogen, that means more than 90% urobilinogen passes through the feces, but 10% of urobilinogen again enter into the blood by enterohepatic circulation, and some part of urobilinogen passes through urine.
So this is actually the metabolism of bilirubin. So why the baby is yellow, or why jaundice is more common in newborn? There are some special characteristics like increased bilirubin synthesis is more in newborn because their RBC mass is large, their hemoglobin breakdown is increased, and also increased RBC degradation occurs in bone marrow. Also decreased binding and transport protein like plasma albumin and liver transport protein like ligandin. These are the decreased amount in the newborn. Impaired conjugation due to reduced transferase activity, which converts conjugated bilirubin in, which converts unconjugated bilirubin into conjugated bilirubin, and also increased hepatic circulation, increased hepatic enterocirculation. We all know that we can diagnose jaundice by visibly, and there is a rules, Kramer's rules, that by which we can assume that the level of or the extent of jaundice. These pictures you can see that whenever the face only is involved, then we think that the bilirubin is 5. When it up to upper abdomen, then we think it may be less than 10, but when it crosses the palm and soles, then it crosses more than 20 milligram per dl. Now the types of jaundice. We classify neonatal jaundice into two categories: indirect hyperbilirubinemia and direct hyperbilirubinemia. Indirect hyperbilirubinemia again categorized into physiological and pathological jaundice, but direct hyperbilirubinemia is all-time pathological. Here we can see some criteria of physiological jaundice. It appears after 24 hours of life and maximum intensity by the age of 4th to 5th day in case of term baby, and 7th day in case of preterm baby. And it's usually not detectable after 14 days, and it needs no treatment. Baby is apparently healthy, and all time it is indirect hyperbilirubinemia. But in pathological jaundice, it appears usually within 24 hours of life, and the rate of rising of serum bilirubin is more than 5 milligram per dl per day, or more than 0.2 milligram per dl per hour. And if the jaundice persists more than 14 days, or the stool color is pale or high color urine, or direct bilirubin is more than 2 milligram per dl, or more than 20% of total serum bilirubin, then we think that that may be the pathological jaundice, and pathological jaundice all times require treatment. Now, the common causes of neonatal jaundice. If we think about the appearance of jaundice, then within the 24 hours of life, the cause of neonatal jaundice is most likely hemolytic disease of newborn, like RH incompatibility and ABO incompatibility. Other than that, torch infection, neonatal sepsis, glucose 6-phosphate dehydrogenase deficiency is also the cause of neonatal jaundice, which appears early. Within 24 to 72 hours of life, the cause are physiological, sepsis, breastfeeding jaundice, polycythemia, concealed hemorrhage, increased enterohepatic circulation. These are the probable cause between 2 to 3 days of life. And after 72 hours of life, the cause of jaundice likely sepsis, cephalohematoma, neonatal hepatitis, biliary atresia, breast milk jaundice, and metabolic disorders like hypothyroidism, Crigler-Najjar syndrome, and other metabolic cause. There are some causes where we can see the prolonged jaundice like Crigler-Najjar syndrome, breast milk jaundice, hypothyroidism, pyloric stenosis, and ongoing hemolysis. And here we can see some cause of direct hyperbilirubinemia like idiopathic neonatal hepatitis, torch infection, sepsis, biliary atresia, metabolic like galactosemia, tyrosinemia, hypothyroidism, and total parental nutrition. We in this seminar we just briefly discuss about few causes of neonatal jaundice, which is more common. First of all, early onset breastfeeding associated jaundice. Earlier I talk about the physiological jaundice, and the other common causes of jaundice is early onset breastfeeding associated jaundice. It usually appears between 24 to 72 hours of life, and peak age by 5 to 15 days of life. Disappears usually by the 3rd week of life. Reported to have high bilirubin level
Exact mechanism is unclear, but calorie deprivation during the first week and increased enterohepatic circulation may involve the cause of this kind of jaundice. 1/3 of all breastfeed babies are detected to have mild jaundice in the 3rd week of life, which may persist 2nd or 3rd month of life in few babies. Decreased frequency of breastfeeding is associated with exaggeration of this kind of physiological jaundice. If the mother frequently feed her baby, then usually we can manage this kind of jaundice. Late onset breast milk jaundice is another kind of jaundice which is associated with breast milk. Approximately 2 to 4% of exclusively breastfeed term babies have this kind of problems. Begins after first week of life. It may persist up to 3 months. Even kernicterus has been reported in healthy term baby in breast milk jaundice. No single or exclusive cause can be identified, and the baby is apparently healthy. For diagnosis of breast milk jaundice, other causes of neonatal jaundice have been excluded, and mothers should be advised to continue breastfeeding, but interruption of breastfeeding is not recommended unless total serum bilirubin level exceeds more than 20 mg per dl. Another important and common cause of neonatal jaundice is ABO incompatibility. ABO incompatibility of newborn occurs when maternal blood group antibody of ABO type reacts with fetus or baby's blood group antigen. That means when the mother's blood group is O and the baby's blood group is A or B type. The incidence of overall mother O and baby A or B is 12 to 15% of all pregnancy, but among them fetal sensitization happens only in 3 to 4% of all pregnancy, and only less than 1% of all newborn have the symptoms of ABO incompatibility. What is the pathophysiology of ABO incompatibility? We all know that in blood type O in mother, isoantibody is predominantly IgG, and it is capable crossing the placenta. So hemolytic process begins in utero, but symptoms does not present until after birth, because somehow the baby can compensate this kind of hemolysis. As the antibody is present before pregnancy, so the chance of developing jaundice in 50% cases of all pregnancy, if the mother is O and baby is A or B. Clinical features appear, we already say that it's within 24 hours of life, associated with mild anemia, but hepatosplenomegaly and hydrops fetalis are unusual. Now another important cause is Rh incompatibility. Rh incompatibility is an isoimmune hemolytic anemia which may result when Rh incompatibility develops between Rh negative mother previously sensitized to Rh antigen and her Rh positive fetus. The overall incidence, that means Rh antibody is detectable in 15% of Rh incompatible mother, but 5% babies develop hemolytic disease. We all know the pathophysiology, that whenever if feto-maternal hemorrhage happen during the pregnancy, then it sensitizes the mother and produce Rh antibody, which initially was IgM, but later in pregnancy it becomes IgG, which crosses the placenta and it coats the fetal RBC and causes hemolysis in subsequent pregnancy. So what are the risk factors? So we already discussed the feto-maternal hemorrhage is the risk factors. Transplacental hemorrhage occurs throughout the gestation. During the first trimester, there are chance of transplacental hemorrhage 7%. During third trimester, the chance is 29%, and at delivery, there are chances 64% in case of Rh negative mother. So the risk is about 8% with each pregnancy, and it ranges from 3 to 65%. And the most alarming point is that even 0.1 ml blood can cause immunization. It crosses the placenta. So we should be cautious about that. Birth order also an important factor, because the firstborn infant is at minimal risk unless sensitization occurred previously, but subsequent pregnancies are at risk of fetal diseases. There are some obstetric factors which can cause this incompatibility, like cesarean section, trauma
to the placental bed during third stage of labor, like miscarriage, abortion, ectopic pregnancy, and in some cases, some intervention like invasive procedure, amniocentesis, chorionic villus sampling. Gender is an issue. Male baby has increased risk. Ethnicity, approximately 15% of white baby are chance to develop incompatibility in comparison to the black patients, who is 7% incidence. But in maternal immunoresponse is also responsible. About 10 to 50% Rh negative mother do not produce even after exposure. So mother is also immunoprotective in some cases. So we should alert about this kind of yellow color in the newborn. And these are the things about my presentation. I thank you all for patient hearing. The rest part of thank you. Thank you, sir, for your nice and informative presentation. Now may I invite our learned speaker, Professor Dr. Maqsudur Rahman, to deliver his topic. Assalamu alaikum. I am honored and I'm privileged to be here with my mentor, legendary professors, and my colleagues. And I want to congratulate the BPA Kumilla branch to arrange such a wonderful seminar, CME. So, and my respected audience, I am Dr. Maqsudur Rahman, Professor of Neonatology, Bangladesh Institute of Child Health, and Organizing Secretary of Central BPA. So, my topics, my part is neonatal jaundice, an updated approach of management. Dr. Firoz present nicely his part about neonatal jaundice definitions, etiology, and some cause. Here, let us start with two common causes of neonatal jaundice. A baby, 12 hours old neonate, fifth issue, delivered by normal delivery at term, developed jaundice since birth, which gradually deepened. Mother's blood group is B negative, and there was no history of taking anti-immunoglobulin and history of death of two SIBs. Her elder sister had history of bilirubin encephalopathy, and her serum bilirubin was 11 milligram per DL. So, what will be our next plan? And now, case number 2, Shoma, 46 hours old neonate, first issue delivered by cesarean section at term, developed jaundice since birth, which gradually deepened and extended up to feet. Mother's blood group is O positive, and there was no history of abortion, and her serum bilirubin was 22 milligram per DL. And in this case, what will be our next plan? So we see the two common scenario, and let us see how we will identify the cause and management the causes. The management purpose, we should think about main things, that is time of onset and duration of jaundice. First thing. Second, we should identify indirect or direct hyperbilirubinemia, and then identification of the cause. These two more important things we should keep in mind. Then let us see about history. There are so many causes, so history should be identified, the causes, that is time of onset of jaundice, postnatal age in hours, gestational age, birth weight, mother's blood group, and also baby's blood group, history of jaundice in previous child, any symptom of infections, duration of jaundice, color of stool and urine, maternal history of fever, rash, or jaundice during antenatal period. And physical exam, of course, we examine the baby in broad daylight,
and examine for euro discoloration of the skin, mainly in trunk, palms, and sole. And severity of jaundice, this already mentioned by Dr. Firoz that we should Kramer's staging, that is below lower tongue and knee, that is 12 to 14 milligram it indicate, and also below the knee it is above 15. And now the baseline investigation. So baseline investigation should the serum bilirubin, of course, total direct and indirect, then the blood group RS typing of the baby, and then we should identify the cause, that is complete blood count and peripheral blood film, reticulocyte count, Coombs test, along with then specific cause, that is sepsis, screening, thyroid function test, liver function, gamma GT, ultrasonography, hepatobiliary system, etc. And management plan, overall management plan, supportive treatment, ensure feeding, and if need phototherapy, exchange transfusion, and specific treatment of underlying causes. And treatment should directed towards reducing the level of bilirubin and preventing CN toxicity, and treatment modality depends on severity and cause of jaundice. And we follow the chart that is American Academy of Pediatrics. And now let us see that ABO incompletity. How we diagnose this case? Of course, blood group of mother and blood group of baby. And in case of mother, blood group O positive, and baby is A or O. And we see that jaundice within first 24 hours, mild anemia, hepatosplenomegaly, usually unusual, hydrospitally also unusual. And investigation, in case of ABO incompletity, along with blood group RS typing, we see the bilirubin, of course, increase, and cord blood bilirubin 5 or more milligram per DL. We then think indicates severe isoimmunization, and complete blood count, that is hemoglobin decrease. Peripheral blood films show polychromasia, anisocytosis, sporocytosis. That is, sporocyte is we see in the ABO blood group, and reticulocyte count increased, and Coombs test direct weakly positive. And management, I have already mentioned that supportive management, and in phototherapy level and exchange, if it is exchange level, I will discuss it later, more details, and counseling, of course. And now RS incompletity. In case of RS incompletity, jaundice within first 24 hours appear, severe anemia, hepatosplenomegaly, and in some cases, hydrospitalis. And investigations, we see that bilirubin is raised, and hemoglobin decrease, peripheral blood free sporocyte rare, and direct reticulocyte count increase, and Coombs test direct positive. And in case of RS incompletity, there are main period of time, the 2 times we should emphasis regarding management plan. That is antenatal diagnosis and treatment, one part, and another is postnatal diagnosis and treatment, another part. In Bangladesh, we judge that in the district and also in the capital city, we find more patients in postnatal period. So now I will discuss about postnatal diagnosis and treatment. Here I have already mentioned about the investigations. Then management plan, this is in RS incompletity. Here we see that in these cases, phototherapy, excess some is drugs. We have some drugs to decrease the incidence or decrease the procedure of exchange transmission, and also the other supporting management and counseling. Now I have discussed in short the one of our device, that is phototherapy, how it works. In phototherapy, the blue light decrease the
serum bilirubin by photobilirubin isomerization, converted the bilirubin mole soluble, water soluble lumilirubin and bilirubin oxidation products, and which excretion in kidney, and some of its products with stool. And now the phototherapy unit, there are many light sources to give blue light, that is fluorescent light, halogen, and the device are many types, that is conventional phototherapy. Here you see, here fiber optic blanket, and another is mixed. The baby under triple unit insert phototherapy, you see fiber optic blanket and fluorescent light. And the updated of this phototherapy, here we see that Billy spread 360 late tunnel phototherapy. The around baby's body, this device is highly modernized, and by this device we give phototherapy. And another updated is this is home-based phototherapy. The government of Bangladesh now working on this, and we hope shortly we utilize this in our community. That is home-based phototherapy for neonatal jaundice. And now the complications of phototherapy, that is loose stool, rashes, overheating. In some cases, hypothermia also occur when unnoticed baby, and dehydration and bronze baby syndrome, one of rare complications, retinal damage, and also it damage to intracellular DNA of gonad. And this phototherapy is contraindicated in porphyria. Here is the guideline, American Academy of Pediatrics, above 35 weeks. Here we see that 3 line, I have no indication, so upper line is above 38 weeks and well baby, middle line is for above 30 weeks babies with sick baby, and lower and or above 35 weeks and 37 weeks gestational without risk factor, and the third line is for risk factor and below 35. And this is line is for exchange transmission. And this chart is taken from our textbook Glomela. Here we see that it is for below 35 weeks gestational or low birth weight babies. And now some talks about exchange transmission. In how does it help? Exchange transmission improves anemia, removes bilirubin, antibodies, synthesizes red cell, provides free albumin for bilirubin binding, restore blood volume. And now indication of exchange transmission at or soon after birth, and in rare cases hydrospitalis. And we should take history of previous SIP requiring exchange transmission, RS immunization, pale or hepatocellular positive direct cum test. An indication of exchange transmission soon after birth, that is cord blood hemoglobin below 10 gram per dl, or hemoglobin, or bilirubin above 5, rapidly total bilirubin increase 1 milligram per dl per hours, or rate of rise of total serum bilirubin 0.5 milligram per dl despite phototherapy if hemoglobin is lower, that is 10 to 12 gram per dl, or any total serum bilirubin about 12 milligram per dl in first 24 hours. And now the type of blood group, which donor blood group, that is in RS isoimmunizations, the common rule, RS of mother and AB of baby. And then ABO incompatibility, the common rule is AB of mother blood group and RS of baby. And in another condition, baby is ABO RS group. Here the details of blood for exchange transmission. And here we see what amount
we should introduce in baby's body during blood group. That is, we always think about double exchange transmission, double volume exchange. That is, in double volume exposition, here you see that 86% of total blood of babies removed. And if we increase, that notch changes the total volume of blood. And another is the complications of exchange transmission, that is cardiac, some complication. The dysarrhythmia, arrest, failure from hypovolemia, electrolytes, metabolic imbalance, embolic, blood clot, air, hemorrhage, hypothermia, apnea, oxygen toxicity has a hazard of blood transmission. And late is anemia, cholestasis, portal vein thrombosis, portal hypertension, graft versus host reaction, inhibited bile syndrome. And the one of the more common complication is bilirubin encephalopathy. And so to prevent this, we should need phototherapy or exchange transmission. And here the staging of bilirubin encephalopathy. One thing you should think about that, in bilirubin encephalopathy, cerebral cortex largely unaffected, and the reticular system, pallidus and subthalamic region, brainstem, and hypothalamus involved. And one thing I should emphasize that there is many complication about transmissions, that is blood transmission, and also in phototherapy. So should emphasis on the treatment on drugs. And nowadays we are working on these drugs, that is phenobarbital. It increase Y and Z ligandin receptor and use liver enzyme increase conjugation. Metalloporphyrins inhibits hemo-oxygenation, so decrease serum bilirubin. Now the hypolipidemic drugs, that is fenofibrate. Many work have been done in many centers, in also Bangladesh. And the IVIG, excellent result we found this, that is inhibits hemolysis, the blocking Fc receptor of reticuloendothelial cell. And also we use oral agar and cholestyramine that decrease enterohepatic circulation, and also albumin infusions increase bilirubin binding. Here is the article on clofibrate on neonatal jaundice. And now another thing is more update, that is antenatal diagnosis of RS incompatibility. So antenatally, first we don't know the fetus blood group, what is fetal blood group, but we assumptions that fetal blood group what to be. How it is? We can take the history, RS negative woman, history of previous transmission, abortion, and etc., and stillbirth also. And in many country, there is, we can diagnose the blood group of fetus. That is, one is importance, that is free fetal DNA analysis, and it can be done 32 days. And in another method, that is we surveillance the RS incompatibility, that is ultrasonography by Doppler ultrasonography middle cerebral artery, percutaneous umbilical blood sampling, amniocentesis, chordocentesis. Also, if RS antibody titer is positive, then we think baby is RS positive. And in case of antibody titer, we should it assayed at 20, 24, 28 weeks of gestation. And if it is 1:64 or greater, then this suggests significantly hemolysis. And if it is above 1:16 or baby's weeks is 34 weeks gestation, then we can repeat this titer 1 to 2 weeks interval. If we suggest that NTD titer is increasing titer, then we should done Doppler ultrasonography of middle cerebral artery peak systolic velocity, and it is 1.69 multiple of median. That is multiple 1.69 multiple of median,
then we cause that this fetus may goes to hydrospitalis. And this is picture showing the procedure of chordsynthesis. Here is amniocentesis. And in amniocentesis, we should spectrophotometric analysis in Lilly chart. In Lilly chart, if baby's gestational is below 35 and fetal lung immaturity is present, then we should go in intrauterine transmission. If baby is above 35 weeks lung maturity present, then we think about cesarean section. And in antenatal treatment comprises intrauterine transmission, glucocorticoid is preterm delivery anticipated, and reduction of maternal antibody by anti-D immunoglobulin, maternal plasma exchange, high dose IVIG. And how it works anti-D? It covers the RBC membrane and decreases the synthesization. And the dose of anti-D, if first trimester the choline sampling is done, miscarriage, then we should give 50 microgram anti-D. In second trimester 125 microgram. And in prophylactically, we give it 28 and 34 weeks, and after delivery as soon as possible, preferably 72 hours, and dose is 30 microgram. And I have already discussed the two main cause of neonatal jaundice. The another group is that is direct hyperbilirubinemia. I discussed this little bit short. That is this neonatal cholestasis. If 20% of total bilirubin is conjugated, then we call it neonatal cholestasis. And the causes you already know by Firoz speaking. And by diagnosis by prolonged jaundice, mainly unconjugated, have 14 days, dark urine, pale stool, hepatomegaly. And investigation, of course, serum bilirubin, total direct, indirect. And liver function test, ALT, HGPT, coagulopathy identification, prothom meantime, APTT, serum albumin, gamma GT, and then identification of intrahepatic cholestasis and extrahepatic cholestasis, that is ultrasonography hepatobiliary system with 3 hours fasting and half hours after meal, and percutaneous liver biopsy, that is 90% sensitivity. And other technique, that is hepatobiliary scan, HIDA scanning, 60% sensitivity, percutaneous liver biopsy, 90% sensitivity, cholangio pancreatography. And the cause of jaundice, we should eat. And management should, supportive management, specific formula, medial chain triglyceride, vitamin supplementation, dietary restriction, and some drugs. And surgery in case of biliary atresia, Kasai operation, liver transplantation. And the two disease, that is 6-phosphate dehydrogenase deficiency, X-linked recessive disorder, it also causes neonatal hyperbilirubinemia in first day of life, and also galactosemia, that is autosomal recessive disorder. And here we see the deficiency of galactose 1-phosphate urine transperases. And another, my last topic is inherited disorder of bilirubin metabolism causing non-hemolytic hyperbilirubinemia. In these diseases, there is indirect hyperbilirubinemia present, and it is genetic cause. That is unconjugated hyperbilirubinemia, Greigler-Nazar syndrome type 1-2, Gilbert syndrome, Lucey-Driscoll syndrome, autosomal recessive, and in some cases conjugated and unconjugated, that is Dobin-Johnson and Rotor syndrome. Here we see that is in this area there is unconjugated hyperbilirubinemia increase, and here is the conjugated hyperbilirubinemia and 2, that is
multiple drug resistant protein 2, and in previous one it is OATP1, anionic organic anionic transport protein deficiency. These two Griglag and Nazar described in 1953 the Griglag-Nazar syndrome, and Griglag-Nazar syndrome type 1. This complete absence of enzyme UGT1 and A1 enzyme deficiency, and there is carnicterus almost always occurred. Here is this presence. And type 2, here is below 10% of UGTP T1 and A1 activity, and if phenobarbital grip, the activity increases. And Gilbert syndrome also this activity was about 30%. And Dobbin-Johnson, it is autosomal recessive disorder, multiple drug resistant protein 2 deficiency. And Rotor syndrome also, there is organic anionic transported polypeptide 1B1 and 1B3 deficiency, and it is autosomal recessive disorder. All two diseases are conjugated hyperbilirubinemia. So thank you for patient hearing. Thank you, sir, for your valuable presentation. Now this is time for question and answer session. Dear learned audience, if you have any question regarding neonatal jaundice, you can ask to the speaker. থ্যাংক ইউ ডাক্তার ফিরোজ আহমেদ এবং প্রফেসর মাকসুদুর রহমান খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমি একটা প্রশ্ন, সেটা হলো যে যদি হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে নিউনেটাল জন্ডিস ভর্তি দিই, সকালবেলা ফলো আপ দিতে যাই দেখি এরা সব ছাদে চলে যায়, সানবাদ দিতে চায়, ফটোথেরাপি বন্ধ করে সানবাদ দিতে চলে যায়। তখন আমি আমার গুরু স্যারকে, আমি স্যারের মুখতে শুনতে যাবো যে সানবাতের এখন কোনো রোল আছে কিনা স্যার, একটু বলবেন। ঠিক আছে, কয়েকটা শুনে নি, তাহলে একবারে আমার জন্য বলতে শুরু করতে অনেক প্রশ্ন। সানবাত এইটা হলো লাক্সারি হয়ে গেছে এখন। আর সানবাত যদি না বলে, রোগী বলে স্যার রোদ খাওয়ানো বন্ধ করার কথা, মানে রোদ খাওয়াবো না কেন? সায়েন্টিফিক্যালি প্রুভ দ্যাট ইট ডাজেন্ট হেল্প। আই রিপিট এগেন, সায়েন্টিফিক্যালি প্রুভড ইট ডাজেন্ট হেল্প। তো আমি বলি যে না, রোদ খাওয়ান, তাতে হাতগুলো শক্ত হবে। তো বেসিক্যালি যে মেকানিজমে বিলিরুবিনটাকে আমরা ফটোথেরাপির মাধ্যমে কনভার্ট করে ইউরিন দিয়ে এক্সক্রিট করার কথা, সেই মেকানিজম সানবাতে কাজ করে না। এটুকু হলো, মানে যদি মোটা কথা বলে। কিন্তু এমন একটা প্র্যাকটিস হয়ে গেছে, বললে বলবে ডক্টর আজিজের কাছে আর যাওয়াটাও যাবে না, যে কী বললো নতুন। বাট এনিওয়ে, সানবাত খাওয়ালে অন্য একটা লাভ আছে। আমরা দেখি যে নিউনাটাল হাইপারবিলিরুবিনিয়া, সেখানে মনে করেন আমাদের কাছে আসলো, মনে করেন এই 20, 22, 23 এরকম করে বিলিরুবিন নিয়ে আমাদের কাছে 14 দিন পরে আসলো। আমরা কি এগুলাকে ফটোথেরাপি দেব কি দেব না? আচ্ছা, আগে আমি পরে বলছি, আমি বলতে হবে। অনেক প্রশ্ন স্যার, অনেক প্রশ্ন। না, আমাকে স্পিকাররা বলুক না, অন্য কেউ বলতে পারে। হ্যাঁ, উৎসাহ দেই। প্রশ্ন বলি, মানে যারা এখানে স্টুডেন্ট আছে, আমি দেখলাম অনেকে FCPS পার্ট 2, তারপরে কেউ কেউ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, কেউ রেজিস্ট্রার, আবার গাইনোকোলজির থেকেও আছে, বিকজ দেয়ার ইজ এ চ্যাপ্টার অ্যাবাউট মানে OBGYN রোল। সো আমরা চাই জুনিয়রদের থেকে শোনা, সিনিয়রদের থেকে তো শুনবই। Anything that comes in your mind as a burning issue, because neonatal jaundice, as you have seen, that across the globe, it doesn't spare American or British or Bangladeshi. Across the globe, 60% of them have jaundice, and if it is a premature one, 80%.
the most common problem in, although it's not a common cause of death, যার ফলে অনেক কোশ্চেন থাকতে পারে। সো ফ্রম দি ওই যে সেকেন্ড রো এই পাশের And my another question is how total parenteral nutrition causes hyperbilirubinemia. Thank you. স্পিকারে বলবে, আমি বলি ওর কোশ্চেনটা বলতে পারছে, যদিও কোশ্চেনের মধ্যে একটু অ্যাম্বিগুইটি আছে। ও বলছে 14 দিনের পরে যদি থাকে তাহলে আপনারা বলছেন কলিস্টেসিস, আবার কনজুগেটেড বিলিরুবিন 14 দিনের আগেই হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে কি বলবেন? এই হলো প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে প্রলং জন্ডিস আর কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বোথ আর ডিফারেন্ট থিংস। প্রলং জন্ডিসের অনেকগুলো কজ আছে, তার ভিতরে whenever the jaundice persists more than 14 days then it is prolonged jaundice. বাট নিউনাটাল কলেস্টেসিস যদি ফার্স্ট উইকই আমার কাছে আসে, ডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া, পেল কালার স্টুল, হাই কালার ইউরিন, তাহলে এটা তো নিউনাটাল কলেস্টেসিস, সেটার কারণ যেটাই হোক না কেন। বাট any kind of jaundice, it may be direct or may be indirect, if it persists more than 14 days then we can say prolonged jaundice. এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। বুঝতে পেরেছো? 14 ডেজ প্লাস হলে কিন্তু কলেস্টেসিস বলা যাবে না, 14 ডেজ পার হলে বলতে হবে প্রলং জন্ডিস। ওর একটি গ্রুপ হতে পারে কলেস্টেসিস, আর একটা হলো নন কলেস্টেটিকও তো প্রলং জন্ডিস হয়। ওকে, আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে টিপিএন কীভাবে হাইপারবিলিরুবিনেমিয়া করে। টিপিএন বলতে আমরা দেখেছি একটা কজ হচ্ছে ইনক্রিজ এন্টারো হেপাটিক সার্কুলেশন ইজ এন ইম্পর্টেন্ট কজ এই বিলিরুবিনটাকে বাড়ানোর জন্য। সো যখন টোটাল প্যারেন্টাল নিউট্রিশনে থাকে তখন আমরা ফিড দেই না, যে কারণে বাচ্চাগুলো এনপিও রাখলে দেখা যাচ্ছে এই এন্টারো হেপাটিক সার্কুলেশনটা বেড়ে যায়, ফলে ইট কন্ট্রিবিউটস ইনটু জন্ডিস আর হাইপারবিলিরুবিনেমিয়া। স্যার জি স্যার, ব্যাকটেরিয়ার রোল আছে স্যার। এই যে আমরা একটা স্লাইডে দেখিয়েছি যে ব্যাকটেরিয়াল প্রোটিয়েসগুলো কনজুগেটেড বিলিরুবিনটাকে ইউরোবিলিনুজনে কনভার্ট করতেছে, যেটা ফিসেস দিয়ে পাস হচ্ছে। তো যদি প্যারেন্টাল নিউট্রিশন না দিই আমরা প্রলং পিরিয়ডে, তাহলে দেখা যাচ্ছে যে গাট অর্গানিজমগুলো হচ্ছে না, যে কারণে জন্ডিসটা অনেক সময় বাড়ে স্যার টিপিএনের পেশেন্টের ক্ষেত্রে। স্যার 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 পাইলোরিক স্টেনোসিসেও জন্ডিস বাড়ে, পাইলোরিক স্টেনোসিসেও জন্ডিস বাড়ে, সেটার মেকানিজম কিন্তু এখানে কিছু সিমিলারিটি আছে, সেটাও একটু এক্সপ্লেন করে দেন। আমি একটু ফিরোজের কথা প্রসঙ্গে বলছি, যে যেটা ডক্টর ফিরোজ বলছেন যে এন্টারহেপাটিক সার্কুলেশন একটা বিষয় আছে, তো জাহাঙ্গীর ভাই একটু সাথে অ্যাড করলেন যে পাইলোরিক স্টেনোসিস বা এন্টারহেপাটিক সার্কুলেশন যেভাবে আমরা বলি না কেন, মানে গাটে যখন কোনো ফিড যাচ্ছে না সেক্ষেত্রে গাট ফ্লোরার যে বিষয়টা যখন আসছে, সে গাট ফ্লোরাগুলো অ্যাক্টিভেটেড হয় না। অ্যাক্টিভিটি যখন হচ্ছে না তখন কিন্তু দ্যার ইজ চান্স অফ ইনক্রিজ এন্টারহেপাটিক সার্কুলেশন। এখন এন্টারহেপাটিক সার্কুলেশন যখনই ইনক্রিজ করবে, সে ফর এক্সাম্পল এটা হতে পারে আমার টিপিএন, এটা হতে পারে পাইলোরিক স্টেনোসিস, এটা হতে পারে গাট অ্যাট্রেসিয়া। তো যে কোনো কারণ হোক না কেন, গাটে যখন ফিড পড়বে না, খাওয়ার যখন যাবে না, গাট মোটিলিটি বা গাট অ্যাক্টিভিটি তখন থাকবে না। গাট অ্যাক্টিভিটি যখন কমে যাবে, গাট ফ্লোরাগুলো তখন ডেভেলপ করবে না। ফ্লোরা যখন ডেভেলপ করবে না তখন তার কনজুগেশনটা হবে না, তো সেক্ষেত্রে এন্টারহেপাটিক সার্কুলেশন বাড়তে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি একটু সাপ্লিমেন্ট প্রশ্ন করতে চাই, ফিডিং দেওয়ার পরও তো জন্ডিস হয়, যেটা ব্রেস্ট ফিডিং জন্ডিস উনি বলে গেলেন স্পিকার, তো এটার মেকানিজমটা কি স্যার? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি একটু শেষের দিকে সব বলতে চাচ্ছিলাম।
ডক্টর মাকসুদ এবং প্রফেসর মাকসুদ এবং ডক্টর ফিরোজ যেটা বললেন, লেটেস্ট গাইডলাইন্স যে আমাদের এএপি গাইডলাইন্স 2004 আমরা ফলো করি, কিন্তু লাস্ট 2022 সেপ্টেম্বরে এএপি গাইডলাইন্স ওরা আপডেট করেছে। সেই গাইডলাইন্স যেটা বলেছে যে ব্রেস্ট মিল্ক জন্ডিস এবং ব্রেস্ট ফিডিং জন্ডিস দুটা টার্ম আগেও ছিল। তো কমন একটা কারণ আমাদের অবস্টেট্রিশিয়ানরাও আছেন যে যেসব মাগুলার বেবিগুলা ইনএডুকেট ফিডের একটা রিস্ক থেকে যাচ্ছে, সেই বেবিগুলার জন্ডিস কিন্তু অনেক বেশি হচ্ছে। আমাদের এক্সপিরিয়েন্সে এই বিষয়টা কিন্তু অনেক বেশি আমরা একটু ওভারলুক করে যাই, ইগনোর হয়। তো যখন এই ইনএডুকেট ফিড যখন হচ্ছে, আবারও সেই একই প্যাথোফিজিওলজি, ইনএডুকেট ফিড যখন হচ্ছে সেক্ষেত্রে অ্যান্টাফিলোটিক সার্কুলেশনের রিস্ক বেড়ে যাচ্ছে। এবং স্পেশালি যারা সিজারিয়ান সেকশনে যেসব বেবিগুলো ডেলিভারি হচ্ছে এবং যারা প্রাইমি মাদার, স্পেশালি একে যে দেখা যায় ফিডটা কম পাচ্ছে, ফিড কম পাওয়ার জন্য কিন্তু বিলিরুবিনটা বাড়ছে। এবং আমরা শুধু এমফাসিস করি শুধু আরএস নেগেটিভ মাদার ক্ষেত্রে, বাট আনফর্চুনেটলি আমাদের ডেটা কিন্তু খুব একটা বেশি আমরা প্রডিউস করি না। বাট আমাদের এক্সপিরিয়েন্স যা বলে যে এই প্যাটার্নও বেবিগুলো কিন্তু অ্যাট রিস্ক অফ ডেভেলপিং জন্ডিস আপ টু দ্যাট মার্ক দ্যাট নিড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। থ্যাংক ইউ। গ্লুকোজের কোনো রোল আছে কি না? এই যে বিলিরুবিন কনজুগেশন, তারপরে ইনএডুকেট ফিডিং হলে তো গ্লুকোজ কম যাচ্ছে শরীরে, তো গ্লুকোজের কোনো রোল আছে কি? গ্লুকোজের কোনো রোল নাই। এক কথা যদি বলে দিই, গ্লুকোজের কোনো রোল নাই। খুব সুন্দর বলেছে, কিন্তু আরেকটু ভিতরে ঢুকতে হবে। একটা হলো ব্রেস্ট ফিডিং জন্ডিস, একটা হলো ব্রেস্ট মিল্ক জন্ডিস। ব্রেস্ট ফিডিং জন্ডিসটা যেটা আমাদের অবস্টেটিক্স কলিগসরা আছে, কোনো না কোনো কারণে যদি আমরা লেট করি, ও যেটা বললো ইন্টারঅ্যাক্টিভ হেপাটিক সার্কুলেশন হবে, যার মানে ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিংয়ের জন্য জন্ডিস, তার নাম দিয়েছে। কিছুটা মিসনোমার না যে বলতেছে ব্রেস্ট ফিডিং জন্ডিস, তার মানে ব্রেস্ট ফিড করাই তো হলো, আসলে ব্রেস্ট ফিডিংটা কম হচ্ছে। আর ব্রেস্ট মিল্ক জন্ডিসটা একটু ডিফারেন্ট, যেটা ইউজুয়ালি 2 উইক্সের পরে শুরু হয়, 2.5 থেকে 3 মাস যায়। কিন্তু বোথ দ্য কেসেস নো রোল অফ sugar or glucose putting in the stomach, you are doing absolutely unscientific thing. আরও উল্টা ডিসপেপসিয়া হবে, বাচ্চার মশলামশলি বেড়ে যাবে, কিন্তু আসলে লাভের লাভ কিছু হবে না। স্যার তাহলে আমি স্যার বিরক্ত হই না স্যার, জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই। আমি স্যার যেটা বলি যে বিলিরুবিন কনজুগেট হবে তো ইউডিপিজির সাথে, ইউডিপিজি তো স্যার আসবে গ্লুকোজ থেকে। তো গ্লুকোজ যদি ইনএডুকেট শরীরে যায়, তাহলে ইউডিপিজি কার সাথে, মানে ইউডিপিজি না পাইলে বিলিরুবিন কনজুগেট হয়ে বিলিরুবিন ডাইগ্লুকুরোনেট কীভাবে হবে? তো why are you giving sugar? Why are you not giving milk? ওই মিল্কের থেকেই তো সুগার পাওয়ার কথা। নর্মালি এত বাচ্চা পৃথিবীতে সব তো বুকের দুধ খেয়ে ওই তার জন্ডিস ওইভাবে হয় না। তো আমি ব্রেস্ট মিল্কের দিকে দিলাম না, নজর দিলাম না। আমি ভাড়া করা ওই যে রুশ বাহিনীর এখন ওয়েগনার যে সোলজার, অর্থাৎ নিয়ে আসলাম, সুগার নিয়ে আসলাম, তাহলে তার ইনজাস্টিস হলো। When are you putting glucose into the stomach? Why are you not putting milk into the stomach? বুঝতে পারছি স্যার, একটু গ্লুকোজের ব্যাপার না স্যার, আমি একটু সাপ্লিমেন্ট করি। এখানে যেটা আমাদের আজিজ ভাই বললেন, গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ যে এনজাইমটা, সেটা তৈরি করতে গ্লুকোজ লাগে। এবং যেই বাচ্চাটা পাইলোরিক স্টোনোসিস কন্টিনিউয়াসলি থাকে, তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। এবং যাদের যেটা বললো যে প্রলং, যাদের ফাস্টিং থাকে, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন থাকে, তাদের কিন্তু এই গ্লুকোজের অভাবটা থাকে। তখন ইউরিডিন ডাইফসফোগ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স যে এনজাইমটা, সেটাও ইনঅ্যাডিকুয়েট প্রোডাকশন হয়, এবং দ্যাট কজেস কনজুগেশন ডিফেক্ট, এবং কনজুগেশন ডিফেক্ট হওয়ার জন্য আনকনজুগেটেড বিলিরুবিনটা বেশি হয়, অ্যান্ড দ্যাট রিফ্লেক্ট টু দ্য ব্লাড। এরকম একটা কথা কিন্তু স্যার আমাদের স্টুডেন্ট লাইফে আমরা পড়েছি, সেটাই কিন্তু বলছে। কিন্তু এখন কি আমি জানি না থিওরি চেঞ্জ হয়েছে কিনা। প্রফেসর শহীদুল্লাহ, আমি একটু বলি, আমার মনে হয় যে জিনিসটা একটু সিম্পলভাবে বুঝি না, কারণ আমাদের বুঝার মধ্যেও জটিলতা হচ্ছে। কারণ সিম্পলভাবে যদি এইভাবে বুঝি, যদি এক্সট্রিম কোনো অ্যাডভার্সিটি না থাকে, তাহলে আমার তো ব্রেস্ট ফিডিং চালু করারই কথা। তাহলে দ্যাট গিভস অল দ্য সলিউশন। এই সমস্যার সমাধান কিন্তু এখানেই আছে। তাহলে প্রিল্যাকটিয়াল ফিড আমরা কিন্তু বরাবরই কিন্তু ডিসকারেজ করেছি অ্যাট এনি স্টেজ। তো সুতরাং আজকে এই আলোচনাটা আমাদের মনে হয় যে পরিহার করাই উচিত, কারণ এই প্র্যাকটিসগুলি গ্রামাঞ্চলে বা আমাদের শহরেও আছে, কিন্তু এগুলি আমাদের বরাবরই ডিসকারেজ করা উচিত। ব্রেস্ট ফিডিং স্যার, একটা আমি কি একটু অ্যাড করতে পারি আপনার সাথে স্যার, রিগার্ডিং আনসার অফ ব্রেস্ট ফিডিং অ্যান্ড ব্রেস্ট মিল্ক জন্ডিস, আমি কি একটু বলতে পারি স্যার? আচ্ছা, মাই আনসার হচ্ছে, হ্যালো,
মাই আনসার হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস, এটাকে অপরপক্ষে বলা হয় ল্যাকিং অফ ব্রেস্ট ফিড। অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিডিং misnomer. This is lack of breastfeed. So if it continues, so there is the increased gut mortality. So there is a passing of bilirubin through stool. That is clearance. So if no feeding, so there is lack of calorie, so there is steatosis, so there is enterohepatic circulation. There is brush border enzyme where glucuronidase deconjugate. So bilirubin is reabsorbed and it goes to the liver. That is unconjugated hyperbilirubinemia. Or there is breast milk jaundice, that is it occurs after first week. Breastfeeding occurs before first week. So in case of breast milk jaundice, there is one inhibiting substance that is called metabolite of progesterone. That is একটা estrogen 3 beta hydroxyprogesterone বলা হয়. That metabolite inhibits UDPGU. So that is one of the causes for breast milk jaundice, and that we suspect it after first week or after second or third week. Or before first week we suspect breastfeeding jaundice, and in that case only treatment is more feeding. That will clear the bilirubin. Okay, thank you, sir. স্যার একটা কোশ্চেন ছিল স্যার টু ডক্টর ফিরোজ, হাউ মেনি মিনিমাম ব্লাড টু সেন্সিটাইজ দ্য ম্যাটার্নাল ইন কেস অফ আরএস ইনকম্প্যাটিবিলিটি? থ্যাংক ইউ স্যার। এখানে যেটা স্লাইডে বা আমরা যেটা বলছি ইভেন 0.1 ml, দ্যাট মিনস 10 ইউনিট ব্লাড ইজ এনাফ টু বিকাম সেন্সিটাইজ। সো 0.1 ml স্যার, 0.1 ml blood is। আচ্ছা হ্যাঁ স্যার, আমি একটা এখানে একটু অ্যাড করি। আমি কিন্তু দেখিয়েছিলাম অ্যান্টিনেটালে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, লাস্ট। এখানে অ্যামাউন্ট অফ ব্লাড ইজ ইম্পর্টেন্স, 0.2 ml মিনিমাম টু সেন্সিটাইজ। কিন্তু আমরা তো জানি যে এখন একটা অ্যান্টিডি 300 মাইক্রোগ্রাম যদি থাকে, সেটাতে 30 ml ব্লাড যদি মায়ের ব্লাডে যায় সেটা নিউট্রালাইজ করবে। কিন্তু যদি এর থেকে বেশি যায়, আমরা অনেক সময় দেখি যে ডেলিভারির সময় প্লাসেন্টার প্রিভিয়া বা অন্য কিছুতে হ্যান্ডেলিং বেশি হয়, তখন কিন্তু অনেক বেশি ব্লাড মায়ের শরীরে চলে যায়। তখন কিন্তু অ্যান্টিডি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ডোজও কিন্তু দিতে হবে। তখন একটা অ্যান্টিডি ইঞ্জেকশন দিলে হবে না। তার মানে একটা অ্যান্টিডি 30 ml 300 মাইক্রোগ্রাম অ্যান্টিডি কাভার করে। 30 ml ব্লাড যদি মায়ের শরীরে যায়। সরলীকরণ করো, ও বলেছে সবচেয়ে কম কতটুকু গেলে হবে, মানে ফিটোম্যাটার্নাল, মানে ফিটাল থেকে 0.1 শেষ। আবার আমরা 300 দিচ্ছি, সে তো অনেক কাভার করবে, কিন্তু কোনো কারণে ফিটোম্যাটার্নাল যদি হয় যে ফিটাস থেকে মায়ের মধ্যে 330 ml বেশি গেছে, তখন ওই 300 মাইক্রোগ্রাম ইজ নট গোয়িং টু কাভার অল। থ্যাংক ইউ। মান্নান স্যারের তো স্যার প্রশ্ন থাকা উচিত না, মান্নান স্যার তো উত্তর দিবে স্যার প্রশ্নের। আমরা একটা বলি, এটা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মান্নান প্রশ্ন করার কথা না, আসলে থেকে আমার শহীদুল্লাহরও তো প্রশ্ন করার। আমি কি সব জানি? আমি জানি না, কিন্তু নেভার এভার থিঙ্ক দ্যাট ইউর লার্নিং ইজ কমপ্লিট টুডে। Your learning will be there till you take the last breath. না স্যার, এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আপনার প্রথম যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন, জুনিয়রদের এনকারেজ করি, তারপর মান্নান স্যার যাওয়া উচিত। Thank you, sir, for giving the chance to ask a question. Sir, আমি ডক্টর রিজওয়ানা নাজনীন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আছি এখানে। স্যার, আমার জানার ছিল যে ABO অ্যান্ড RH ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে আমরা যখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিচ্ছি, তো আমরা তো স্যার ফিটাসের যে ব্লাড গ্রুপ, সেম গ্রুপ দিয়ে এক্সচেঞ্জ দিচ্ছি না। আইদার ABOর ক্ষেত্রে স্যার যেটা হচ্ছে মায়ের ABO, বাচ্চার মানে ডিফারেন্ট ব্লাড গ্রুপ হচ্ছে, আইদার ABO ডিফারেন্ট অর RH ডিফারেন্ট। তো নর্মালি স্যার আমরা তো ব্লাড ট্রান্সমিশন দেওয়ার আগে স্যার স্ক্রিনিং অ্যান্ড ক্রস ম্যাচিং দুটোই করবো। তো এই ক্ষেত্রে তো স্যার ডিফারেন্ট ব্লাড গ্রুপে ক্রস ম্যাচিং সাইট আমার জানার ছিল যে কীভাবে করবো, বা ক্রস ম্যাচিং ছাড়াই আমরা এক্সচেঞ্জ দিব কিনা।
থ্যাংক ইউ। আপার কোশ্চেনটা ছিল যে যদি এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে লাইক মা ও বাচ্চা এ, তাহলে আমরা সাধারণত জানি যে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব আইদার এ দিয়ে অথবা ও দিয়ে করব। তো এখন বলছে যে যখন ক্রস ম্যাচিং করতে আমরা পাঠাই, এটা আমাদের এখানে হয় স্যার, এই জন্যই কোশ্চেনটা করেছে। আমরা যখন ব্লাড ব্যাংকে ক্রস ম্যাচিংয়ের জন্য ও ব্লাড গ্রুপ দিয়ে পাঠাই, তখন তার আমাদেরকে ফেরত দেয় যে বাচ্চার তো এ পজিটিভ, আপনারা কেন ও এর সাথে এটা ক্রস ম্যাচিং করছেন, কাজে আমরা এটা করব না। এই ব্লাড ব্যাংকে এই প্রবলেমটা, এখানে আমাদের ডিরেক্টর স্যারও আছেন, এই জন্য এই প্রবলেমটা হয় স্যার। তো আমরা তখন নোট আমরা বসতে হবে ব্লাড ব্যাংকের সঙ্গে, ব্লাড ব্যাংকে না বোঝার কিছু নাই, তো ব্লাড ব্যাংকের সঙ্গে বসতে হবে যে জিনিসটা কিন্তু ওটা না যে এ গ্রুপ তো এ গ্রুপ দিয়ে করতে হবে, বি গ্রুপ বি দিয়ে করতে হবে, এ বিও কেন, বিকজ ওই এ বাচ্চাটার সে তো ভাঙছে বিকজ এনটিএ আছে বলে, সেই জন্য আমি ওকে ও দিয়ে করবো। এবং সেই ক্ষেত্রে আমরা ওদেরকে বলে দিই ম্যাচিং তো দুইটা করে, মাইনর এবং মেজর দুইটা ম্যাচ করে, মাইনর ব্লাড গ্রুপ এবং মেজর। তো মেজরটা তো মিলবে না, কারণ বাচ্চার তো এ পজিটিভ, আমি তো ডোনার নিচ্ছি ও, সো আমার মেজরটা মিলবে না, কিন্তু আমার মাইনরটা মিলতে হবে। সো মাইনর ইনকম্প্যাটিবিলিটি যদি মিলে যায় তাহলে উই ক্যান গিভ দিস ব্লাড। এই জন্য আমরা বলছি যে আমরা ক্রস ম্যাচিং ছাড়া দিব কি না। ক্রস ম্যাচিং ছাড়া তো আমরা অবশ্যই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব না, আমরা অবশ্যই ক্রস ম্যাচিং করব, কিন্তু ক্রস ম্যাচিংয়ে মিলবে না, মানে মিলবে না বলতে মেজরটা মিলবে না, কিন্তু মাইনর গ্রুপটা মিলবে, মাইনরটা মিলবে, এটাই আর কি স্যার। না না, কথাটা হলো যে বাচ্চার এ পজিটিভ, আমি ক্রস ম্যাচ করালাম ও নেগেটিভ, ও পজিটিভ স্যার, ও পজিটিভ স্যার। এখন এটা কম্পিটেবল হইলে তো আমি দিব, না হইলে দিব না। এটা তো স্যার এখন দুইটা ব্লাড আমি মিশাইলাম, মিশাইয়া মাইক্রোস্কোপে দেখলাম অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা, হচ্ছে না, এটা কম্পিটেবল। এটা যে আমি পজিটিভ আর নেগেটিভ যাই দিই না, এটা তো কম্পিটেবল হবে না স্যার, কারণ বাচ্চার তো এ, জি স্যার, ওই জন্য মানে ওই জন্য কম্পিটেবল হয় না বলে তারা ফেরত পাঠায় যে ইটস নট কম্পিটেবল। একটা করা হয়, তার মধ্যে যেটা বেস্ট কম্পিটেবল ওইটাকে দেয়া হয়, এটা তো ওদিন ইয়েতে বললো, ওইটা বলা হলো, ওইরকমই আমরা শুনেছি। এটা বাচ্চার সেরাম আর ডোনারের সেল করলে তো কখনোই ইনকম্প্যাটিবল হবে না। মানে ও মানে কি, যার গায়ে কোনো অ্যান্টিজেন নাই স্যার। এখন আমি আর দরকারটা কি, যে ব্লাডটা আমি পাঠাবো, যে আরবিসিটা, ওই যে আমি ডবল ভলিউম করলে 86%, আমার ওই আরবিসিটা, ডোনার আরবিসিটা বাচ্চার মধ্যে বেঁচে থাকে, ও যাতে না ভাঙে, মানে জিনিসটা বুঝতে হবে কিন্তু। সো আমার ডোনারের আরবিসি হচ্ছে ও, আর বাচ্চার ইয়ে দিয়ে করব, আমি সেরাম দিয়ে করব, তো এটা তো কম্পিউটার, বাচ্চার অ্যান্টিএ তো ওকে ভাঙতে পারবে না। বাচ্চার এই ডোনারের যে ইয়েটা মানে সেরাম, আর বাচ্চার যদি আমি সেল নেই ওটা তো ভাঙবে, ওইটা কম্পিটেবল হবে না। বুঝতে পারছি কথাটা? ইউ নিড টু সিট উইথ দ্য ব্লাড ব্যাংক, জি স্যার, জিনিসটা আমরা ওনাদের সাথে বসে তখন এটাই করলে তখন আমাদের এই কম্পিটেবিলিটিটা আসে। ম্যাচিং ছাড়া আমরা মানে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব না, আমাদের ক্রস ম্যাচিং এর ইটা লাগবে, ডকুমেন্টেশনটা লাগবে। ঠিক আছে, কিন্তু এখানে স্ক্রিনিং এ করা হয়, অন্যান্য ডিজিজ আছে নাকি সেটা। সে কি ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপার? ও এখনো ক্লিয়ার হয়নি স্যার। এখানে উদ্দেশ্য হলো ডোনারের ব্লাডটা বাঁচায় রাখা বাচ্চার শরীরে, ডোনারের আরবিসিটাকে বাচ্চার শরীরে বাঁচায় রাখা, এটাই হলো উদ্দেশ্য। অ্যান্ড ডোনারের যেহেতু আরবিসি যেটা আছে, সেই আরবিসির ভিতরে কোনো অ্যান্টিজেন নাই, আছে অ্যান্টিবডি। তো ওই অ্যান্টিজেন ছাড়া আরবিসিটা ওখানে গেলে বেঁচে থাকবে, কারণ ওর এগেনস্টে অ্যান্টিবডি নাই এবং সেটা ক্রস রিয়াকশন হবে না, সেই জন্য আরবিসিগুলো ওখানে বেঁচে থাকবে, ওইটাই সাস্টেইন করবে যতদিন পর্যন্ত ওইটা আরবিসি বেঁচে থাকে। এই জন্যই ওইটাকে দেওয়া হয়, ও পজিটিভ রক্ত দেওয়া হয়। প্রশ্ন করছে যে ও কি তাহলে সারা, এখন যদি ওই বাচ্চার, সোজা কথা বলে দিই, ও যেটা বললো যে আমার দরকার হলো আরবিসি অফ ডোনার, যেটা নাকি 86, মানে এক্সচেঞ্জ যখন শেষ করবে না তখন বাচ্চার নিজের আরবিসি থাকে 14% আর ডোনারের আরবিসি থাকে 86%, ওটাকে বাঁচাইতে হবে। তো এখন ওই কিছুদিন পরে যখন তুমি করবা, বাচ্চা কিন্তু ও পজিটিভ ব্লাড পাবে, রিপোর্ট আসবে, তাহলে কি ও সারা জীবন কি ও থাকবে না? 3 মাস পরে ওই 120 দিনের যে সেলটা মারা গেল লাস্ট, এরপরে কিন্তু বাচ্চা আবার ওই হাফওয়ে থ্রুতেই বাচ্চা আবার তার এই পজিটিভ হয়। এটা একটু মানে মাথা ঠান্ডা করলেই হয়ে যাবে। ইজি টু আন্ডারস্ট্যান্ড, তুমি একটু পড়তে হবে আর কি, বুঝতে পারছো? মানে কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড।
একটু ইয়ে করে মান্নান, তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওর আছে। প্রশ্ন আছে, how will you differentiate between clinically or laboratorily acute bilirubin encephalopathy, early neuronal sepsis and early neonatal meningitis? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি estimation of early evidence of hemolysis। এটার ভিতরে 2টা জিনিস পড়ছে, একটা হচ্ছে যে কি ডার্ট টেস্ট, DAT টেস্ট সেটা, আরেকটা হচ্ছে যে কি অ্যান্টাইডাল কার্বন ডাইঅক্সাইড কারেক্টেড। এই জিনিসগুলো আমাদের দেশে প্র্যাকটিস হয় কিনা আপনারা এই সম্পর্কে একটু কমেন্ট দেবেন। Neonatal meningitis differentiation। 2 নম্বরে হচ্ছে যে কি ও যে এভিডেন্স অফ হেমোলাইসিস, যেটাকে আমি 2টা জিনিস পড়ছি, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট আর একটা হচ্ছে কি অ্যান্টাইডাল কার্বন ডাইঅক্সাইড কারেক্টেড। এগুলো সম্পর্কে একটু আলাপ আলোচনা করতে। না, প্রথমে হলো যে ক্লিনিক্যাল ফিচার অফ নিউনাটাল সেপসিস, সেটা কনস্টিটিউশনাল সিমটম থাকে, যে লেথার্জি থাকবে আমাদের, এবং ফিডিং inability to feed inability to feed সেপসিস। আর যদি এর সাথে যদি ম্যানেঞ্জাইটিস থাকে তাহলে কনভালশন থাকতে পারে, ওয়াইড ওপেন ফন্টানালি থাকতে পারে। আর অ্যাকুইট বিলিয়ারি এনকেফেলাইটিসে যে স্টেজ 1, 2, 3, স্টেজ 1-এ হাইপার অ্যালার্ট থাকে এবং হাইপার অ্যালার্ট থাকবে। স্টেজ 2-তে কিন্তু তার অপিস্থতনাস কিন্তু হতে পারে, এবং স্টেজ 3-তে তার রিজিডিটি বাড়বে। এইটা হলো ডিফারেন্স আর কি। আর আরেকটা লাস্টে কি হিমোলাইসিস, অ্যাকুইট হিমোলাইসিসের ফিচার। অ্যাকুইট হিমোলাইসিসের ফিচার আমরা যেটা করতে পারি, হিমোগ্লোবিন রিডিউসড। আমরা যদি দেখি বিলিরুবিন ইনক্রিজ, লেটস সে 22 mg/dl, in that time hemoglobin should be decreased, that is 10 mg/dl suppose. And another is we should see the blood film. In case of ABO incompatibility, there is a antibody weakly attached to the RBC. So in reticuloendothelial system, the macrophage not engulf the RBC fully, rather it made the RBC sporocyte. But in case of RS incompatibility, the immunoglobulin antibody tightly attached to the RBC, and reticuloendothelial system macrophage fully engulf the RBC. So there is no sporocyte in case of RBC in peripheral blood brain. But in case of ABO incompatibility, sporocyte present in peripheral blood brain. That is 2 things hemolysis. One is bilirubin increase, hemoglobin decrease, and we also clinically this just and peripheral blood brain, sporocyte in case of ABO incompatibility, and no sporocyte in case of RS incompatibility. আমি একটু বলবো। থ্যাংক ইউ স্যার। এক মিনিট। ধন্যবাদ প্রফেসর আব্দুল মান্নান যে প্রশ্নটা করেন, কাজী আব্দুল মান্নান যে প্রশ্নটা করেছেন। তো আসলে সেপসিস, বিলিরুবিন এনকেফেলোপ্যাথি, মেনিনজাইটিস কিছুটা ওভারল্যাপিং। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করতে যাই, যে কোনো ক্লিনিক্যাল কেস যখন ডিফারেন্সিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন 3টে স্টেপ যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়ে যায়। সেপসিস আমি যখন বলতে যাব, যখন বিলিরুবিন এনকেফেলোপ্যাথি প্রশ্নটা যখন আসছে, ডেফিনেটলি একটা আর্লি অনসেট সেপসিস অথবা লেট অনসেট সেপসিসের কিছু ফিচার আসবে। তো আর্লি অনসেট সেপসিস আমরা জানি সবাই যে কিছু ফিচার থাকবে, যেটা ম্যাটার্নাল অরিজিন আমরা জানি। ম্যাটার্নাল ফিভার থাকবে, ম্যাটার্নাল প্রম থাকবে, ম্যাটার্নাল কোরিয়ার হিস্ট্রি থাকতে পারে। কোশ্চেনটা আসতেছে যে ফিচারগুলা কাছাকাছি আসছে কিনা, ওভারল্যাপিং আছে, ইয়েস ওভারল্যাপিং। বাট বিলিরুবিন এনকেফেলোপ্যাথি যেটা বাইন্ড বলি, বিলিরুবিন এন্ডিউস নিউরো এনকেফেলোপ্যাথি আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলি, 1 হচ্ছে পেশেন্টের টোন, দেন পেশেন্টের ক্রাই, পেশেন্ট অ্যাক্টিভিটিস। যত আগাবে তত টোনটা বাড়তে থাকবে, ক্রাইটা স্টেপ 2-তে যা বাড়তে থাকবে, পরে কিন্তু কমে যাবে। এটা হচ্ছে বিলিরুবিন এনকেফেলোপ্যাথি ফিচারগুলো।
সেপসিসের সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, তো সেক্ষেত্রে আমার প্রথম হচ্ছে হিস্ট্রি আমার তো ব্যাকআপ দেবে আমাকে, মোরওভার লেট অনসেট যদি চিন্তা করি তাও কিছু হিস্ট্রি আমরা পাবো। আমরা যদি কিছু ল্যাব ইনভেস্টিগেশনে যাই, আমার যখন বিলিরুবিন আনকোজের চিন্তা ভাবনা করবো, সেক্ষেত্রে আমি সেপসিসের ফিচারগুলোতে পাবো না। আমরা সেপসিস স্ক্রিনিং যেটা করছি বা কালচার যেটা করছি সেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। মেনিনজাইটিস যেটা আসতেছে, অপিস্থোটোনাস একটা বিষয়, মেনিনজাইটিসের ফিচার কনভালশন নিয়ে ইউজুয়ালি প্রেজেন্ট করে নিউবর্নগুলা, বা বালস ফ্রন্টার আমরা ট্রান্সফ্রন্টার পেতে পারি, বাট অপিস্থোটোনাস নিয়ে কিন্তু নিউবর্ন পিরিয়ডে বিআইএনডি কখনো প্রেজেন্ট করবে না। আর থার্ড আরেকটা কোয়েশ্চেন কি ছিল আপনার? ওকে, আরেকটা যেটা বলে যে ডিফারেন্সিয়েট করার যে বিষয়টা ছিল, আমরা কি যে ডেট পজিটিভ যদি না পাই, ডেট পজিটিভ হওয়া লাগবে নেসেসারি কিছু না। আমি যদি হেমোলাইসিস বলতে চাই, আমি যদি পাই সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে আমার এক্সেস ট্রান্সফার লাগবে, ইভেন মোর দেন ওয়ান এক্সেস ট্রান্সফার লাগতে পারে। কিন্তু ডেট ছাড়াও আদার্স ফিচার্স অফ হেমোলাইসিস আমরা চিন্তা করি, সে ফর এক্সাম্পল রেটিকুলোসাইট কাউন্ট, হিমোগ্লোবিন, বিলিরুবিন এবং ব্লাড ফিল্ম আমাকে গাইড করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি একটু বলি, মান্নান স্যারের যে প্রশ্নটা, কোশ্চেন আনসারটা শর্ট করে ফেলতে চাইছি, 1 মিনিট। মান্নান স্যারের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওভারল্যাপিং হবে কিনা? অবশ্যই ওভারল্যাপিং হবে। আমরা তো ল্যাব টেস্ট করছি, সেখানে বিলিরুবিন যে লেভেলে বাড়লে এনকেফালোপ্যাথি হবে, এটা দিয়ে বিলিরুবিন এনকেফালোপ্যাথি আমাদের এক্সক্লুড হয়ে যাবে। বাকিগুলা যদি থাকে আমরা সিস্টেমেটিক্যালি, যেটা সঞ্জয় বলল, বাই ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন এক্সক্লুড করতে পারবো। বিলিরুবিন এনকেফালোপ্যাথি উইদাউট মানে ভিজিবল জন্ডিস কখনো সম্ভব না। বাকিগুলা মেনিনজাইটিস অথবা সেপসিস এটা ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে হবে উইথ আদার সিমটম। থ্যাংক ইউ। নাহলে আর দুইটা প্রশ্ন উত্তর না দিলে নাকি খাওয়া দাওয়া হবে না। এক, 2 নম্বর সে সামথিং অ্যাবাউট বিলিট্যাক, বিলিক্যাম্প, টিসিবি, স্মার্টফোন বিলিরুবিনোমেট্রি যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলাপ করবেন খুব সরল ভাষায়। আগে দুইজন, তারপরে প্রথমে বুঝছো তো, প্রথম দিকে যেটা বলেছে। জি স্যার, হাইপোথাইরয়েডিজমের হাইপারবিলিরুবিনেমিয়ার কয়েকটা কজ আছে। একটা হচ্ছে স্যার যে ইউরিটিন ডাইফসফোগ্লুকেনাল ট্রান্সফারেজ, ওইটার অ্যাক্টিভিটিটা হাইপোথাইরয়েডিজে কম থাকে স্যার। আমরা জানি যে থাইরক্সিন ইজ রেসপন্সিবল ফর মেটাবলিজম মেনি থিংস স্যার, এটা একটা। 2 নম্বর হচ্ছে লিগ্যান্ডেন যে প্রোটিনটা স্যার, ট্রান্সপোর্ট প্রোটিন যেটা হেপাটোসাইটের ভিতরে ট্রান্সফার করে, এইটা স্যার ডিক্রিজ করে, আর ফাংশনটা কম থাকে। এরপরে স্যার এই বাচ্চাগুলোর তো গাট হাইপোথাইরয়েডিজম বেবিরগুলোর গাট মোটিলিটিও কম থাকে, কারণ তাদের কনস্টিপেশন বা এই ধরনের প্রবলেম থাকে, ফলে ইন্টারহেপাটিক সার্কুলেশন থাকে। আর একটা রোল স্যার যেটা বলে যে এইগুলোই মোটামুটি স্যার আমি যতটুকু মানে ম্যাচিউরিটি স্যার। জি স্যার, স্যার যদি আর কিছু যোগ করেন। থ্যাংক ইউ স্যার। We are running short of time, so I think. আরেকটা লাস্ট কোশ্চেন, সরি ভাইস প্রিন্সিপাল স্যার। কোশ্চেনটা কি ছিল? ট্রান্সকিউটাস বিলিরুবিন আসলে প্র্যাকটিস করা হচ্ছে আমাদের দেশে। আমরা বিএসসির মধ্যে প্র্যাকটিস করলাম ব্যাক ইন 2012 থেকে আমরা শুরু করেছি, প্রায় 12-13 বছর চলছে। এটা হচ্ছে পপুলারলি প্র্যাকটিসড, খুব প্র্যাকটিস হচ্ছে, কারণ এটার উদ্দেশ্যটা হলো যাতে আমরা প্রিকটা, ব্লাড ড্রটা, ভেনাস ব্লাড ড্রটা প্রিভেন্ট করতে পারি। ইউ এভরিবডি নো, আমরা একটু নিউবর্ন বেবিগুলোর ক্ষেত্রে আমরা প্রিক কমাতে বলি সেপসিসটা প্রিভেন্ট করার জন্য। একটা ভালো খবর একটু দিয়ে রাখি, যেটা বললাম যে WHO প্রফেসর শহীদুল্লাহ স্যার WHO যে নতুন যে গাইডলাইন হলো, পিটম বেবির গাইডলাইনের ক্ষেত্রে স্যার ইনভলভ ছিলেন। নতুন যে গাইডলাইন হয়েছে সেক্ষেত্রে নিউবর্ন স্ক্রিনিংয়ের একটা কম্পোনেন্টস আসছে যে বিলিরুবিন স্ক্রিনিং করা। কারণ দেখা যায় আমরা ডেটাতে কিন্তু খুব পুয়ার, ঘটনা কিন্তু ঘটছে। এখন ডিসচার্জ বিলিরুবিন করার ব্যাপারে তো রিকমেন্ডেশন আসছে, এবং ডিসচার্জ বিলিরুবিনটা করা হবে টিসিবি দিয়ে। আমি একটু ওনার প্রসঙ্গের বাইরে একটু চলে গেলাম। টিসিবি, ট্রান্সকিউটেনাস বিলিরুবিন। অ্যাডভান্টেজ যেটা হচ্ছে ট্রান্সকিউটেনাস বিলিরুবিনটা যে টিএসবি, যেটা মানে টোটাল সিরাম বিলিরুবিনের মোটামুটি ইনলাইন, সেন্সিটিভিটি স্পেসিফিটি কাছাকাছি। তবে যদি টোটাল সিরাম বিলিরুবিনটা 15 ক্রস করে যায়, সেক্ষেত্রে টিসিবিটা অনেক সময় কিন্তু ভুল রিপোর্ট দেওয়ার সম্ভাবনা আছে। ওয়ান লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে যখন একটু ডার্ক স্কিন থাকে, সেক্ষেত্রে টিসিবিটা টিএসবির সাথে অনেক সময় রিলেট করে না। তারপরও ওরা যে সেন্সিটিভিটি যেটা দেখা যাচ্ছে, এটা প্রুভেন যে টিসিবি করে আমরা প্রেডিক্ট করতে পারবো এই বেবিটা তার হাইপারবিলিরুবিন আছে কিনা, এটা প্রেডিক্ট করতে পারবো। একটা সার্টেন লেভেল ক্রস করলে আমরা টিএসবি করতে পারবো কিনা। অ্যাডভান্টেজ যেটা হচ্ছে ইজি টু ডু, ডুয়েবল, সবাই করতে পারে,
আমরা প্রেডিক্ট করতে পারবো, আমরা প্রিকটা ভেনাস ব্লাড ড্রটা প্রিভেন্ট করতে পারবো, এবং একটা লার্জ পপুলেশনকে আমরা আওতায় নিয়ে আসবো কারা বিলিরুবিন এনকাফালিটিস রিস্কে আছে বা কাদের ফটোথেরাপি লাগবে। ধন্যবাদ। স্যার, আমার প্রশ্নটা হলো যে আজকে তো আমরা নিউনেট, আমাদের দেশে কমন কারণগুলো কি কি আমাদের দেশের স্যার? আমাদের দেশে মোস্ট কমন কজ স্যার physiological jaundice, sir. Physiological jaundice and some kind of exaggerated physiological jaundice. There are some condition or risk factors where this physiological jaundice may exaggerate, like sir prematurity, low birth weight, dehydration, like breastfeeding jaundice যেটাতে হয়, কোনো কনসিল্ড হেমাটোমা বা হেমোরেজ কেফাল হেমাটোমা থাকে বা কোনো ব্রুইশ থাকে, অথবা যদি স্যার পেরিনেটাল অ্যাসফেক্সিয়া থাকে এইরকম, অথবা নিউনেটাল সেপসিস। দিজ আর দ্য কন্ডিশন হোয়ার ফিজিওলজিক্যাল জন্ডিস মে exaggerate or বেশি হতে পারে। সো দিজ আর দ্য কমন কজ। অ্যানাদার লেস কমন কজ বাট ইম্পর্টেন্ট কজ স্যার এবিও ইনকম্প্যাটিবিলিটি, RH ইনকম্প্যাটিবিলিটি এবং গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম স্যার এটাও কমন কজ অফ নিউনেটাল জন্ডিস। আর ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার স্যার, এই বাচ্চাগুলো নিউনেটাল জন্ডিস এক্সাজারেটেড থাকে। সো দিজ আর দ্য মেইন কমন কজ অফ। এবং আরেকটা রিস্ক ফ্যাক্টর স্যার ফ্যামিলি হিস্ট্রি, যদি আগের ফ্যামিলি কোনো মেম্বার বাচ্চা যদি অ্যাফেক্টেড থাকে তাহলে দেয়ার আর চান্স অফ নিউনেটাল জন্ডিস ইন দ্য মানে পরের বাচ্চা। স্যার স্যার যদি কিছু সাপ্লিমেন্ট করি আমি, ডক্টর ফিরোজ যেটা বললেন আসলে ঠিকই, আমরা আসলে প্রথম হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিসটা বেশি, কিন্তু এখন জন্ডিস নিডিং ফটোথেরাপি সম্ভবত ওটা আপনার কোশ্চেন ছিল। তো বাইরে থেকে বাংলাদেশের কনটেক্সটটা একটু ডিফারেন্ট, তো সেক্ষেত্রে যদি আমরা বিবেচনা করে আমরা স্ট্যাটিস্টিক যদি দেখি সেক্ষেত্রে অবশ্যই আমরা কনসিডারেশন নিয়ে আসা লাগবে যেটা ব্রেস্ট ফিডিং জন্ডিস নিয়ে যেটা আমরা আলোচনা করছি। লেস ফিডিং অবশ্যই একটা প্রধান কজ অফ নিউনেটাল জন্ডিস, ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যেটা ডক্টর ফিরোজ বললেন যে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি, ডেফিনেটলি সেপসিসটা আমরা ইগনোর করি, সেপসিস ওয়ান অফ দ্য কজ অফ নিউনেটাল জন্ডিস দ্যাট নিডস ফটোথেরাপি। আরেকটা বিষয় আমরা একটু অনেক সময় ইগনোর করি যে কনসিল হেমোরেজ যখন থাকছে, নট অনলি কেফাল হেমাটোমা, কোনোটা বেবিকে যখন এনভিডি করা হচ্ছে, অথবা ইভেন কমনলি আমরা দেখি কোনো বেবি যখন ব্রিস্ট প্রেজেন্টেশন যখন হচ্ছে বা ফেস প্রেজেন্টেশন যখন হচ্ছে, ওটাকে অনেক যখন সময় লাগে, তার যখন একাইমোসিস যখন হয়ে যায় সেক্ষেত্রে বেবিগুলো অ্যাট রিস্ক অফ নিডিং জন্ডিস, ডেভেলপিং জন্ডিস নিডিং ফটোথেরাপি। অ্যানাদার ওয়ান ইজ পলিসাইথেমিয়া, যখন এই পলিসাইথেমিয়া রিস্ক থাকছে, কমনলি বাংলাদেশ যেটা হয় আইওজির বেবি বাংলাদেশে বাড়ছে, বাংলাদেশে ডায়াবেটিসও বাড়ছে, ডায়াবেটিস মানে পলিসাইথেমিয়া হবে, আইওজির মানে পলিসাইথেমিয়া হবে। আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কোলেস্টেসিস নিয়ে আমরা অরেট বেশি, কোলেস্টেসিস হচ্ছেও, কিন্তু কোলেস্টেসিসের সাথে আমরা বিলিয়ারি অ্যাট্রিশিয়াকে যত বেশি রিলেট করছি এর চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন সময় আসছে আমরা সেপসিসটা গুরুত্ব দেবো, আমরা ইউটিআই গুরুত্ব দেবো। সেপসিস ইউটিআই ট্রিট করে, হাইপোথেরাপি ট্রিট করে, দেন উইল থিঙ্ক ফর দ্য বিলিয়ারি অ্যাট্রিশিয়া। আমরা প্রথমে বিলিয়ারি অ্যাট্রিশিয়া জাম্প করবো না, কারণ যখন সেপসিস ইউটিআই আমরা হাইপোথেরাপি যখন ট্রিট করছি, সেপসিস হলো পেশেন্টটা আমরা ট্রিট করলাম, এক সপ্তাহ পরে দেখি যে ওরকম বিলিরুবিনটা ওরকম আছে কিনা, ডিরেক্ট কম্পাউন্ডটা বেশি আছে কিনা, তারপর আমরা বিলিয়ারি অ্যাট্রিশিয়া নিয়ে চিন্তা ভাবনা করি। ধন্যবাদ। একটা যখন তুলছে একটা খুব বলি, এই ফটোথেরাপি যদি কেউকে প্রশ্ন করি যে প্রপার ইউজ হচ্ছে না ওভার ইউজ হচ্ছে, কে বলবে কথাটা? আনফর্চুনেটলি ফটোথেরাপি ওভার ইউজ হচ্ছে। এককালে এমআর খান স্যার, তালুকদার স্যার, এই নাজমুন্নার ম্যাডাম আছে, ওনারা যেটা বলতেন তখনকার জন্য প্রেক্ষাপটটা ঠিক ছিল। আমাদের একটা সরল কথা ছিল, প্রফেসর রুহুল আমিন সাহেব মনে রাখবে, টার্ম বাচ্চার ক্ষেত্রে 12 মিলিগ্রামের উপরে যাও ফটোথেরাপি দাও, প্রিটার্মের ক্ষেত্রে 10 মিলিগ্রামের হচ্ছে ফটোথেরাপি দাও। তখনকার জন্য ঠিক আছে, এখনকার জন্য ঠিক না। টার্ম ওই যে বলেছিল অনেকগুলো জিনিস, কিন্তু ইটস নট দ্য বিলিরুবিন অনলি, তখন ছিল বিলিরুবিন ইজ দি অনলি ক্রাইটেরিয়া টু গিভ ফটোথেরাপি। বাট এখন বলা হচ্ছে টার্ম না প্রিটার্ম, পোস্টনেটাল এজ কত, অন্য কোনো অ্যাসোসিয়েটেড জিনিস আছে কিনা। ঘুরিয়ে বলি 3000 গ্রাম বাচ্চা 3 কেজি, ডে 5 15-16তেও ফটোথেরাপি দেওয়া দরকার নাই। কিন্তু আমরা যেই করতেছি অনেক জায়গায় প্রাইভেট হাসপাতালগুলোতে এই রোগীর ক্ষতি হচ্ছে আর্থিকভাবে এবং লং স্টে, যে আমরা ভুল করি। বাচ্চা 5 ডেজ হাত পা ছুটতেছে, 3 কেজি বুকে দুধ খাচ্ছে, পেশাব করতেছে, 13, 14, 15, 16ও আজকাল ডেভেলপ কান্ট্রিজে দেয় না। সেম গোজ উইথ এক্সচেঞ্জ। এক সময় ছিল 20-এর উপরে গেলে, সিঙ্গাপুরে অস্ট্রেলিয়াতে 26-27 কিন্তু এক্সচেঞ্জ করে না, যদি কিছু কথা আছে ওই সাথে। মানে আমার কথা হলো যে শুধুমাত্র বিলিরুবিন শুড নট বি দ্য গাইডলাইন
to initiate phototherapy and to do exchange. এটা হলো মূল কথা। শহীদুল্লাহ সাহেবের সাথে একটা বিষয় আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমাদের যে ট্রেনি যারা আছে তাদের টিচারদের এটা অনুরোধ করব যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা শেখানোটা খুব জরুরি। না ক্রিটিক্যাল আলোচনায় গেলাম না, ফিজিওলজিক্যাল জন্ডিস যখনই একটা ট্রেনি ডিসাইড করতে পারবে দিস ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস, আমার মনে হয় যে মোর দেন 50% প্রবলেম ইজ সলভড। আরেকটা হলো যে ফটোথেরাপি যেটা ইরেশনাল হচ্ছে, যেটা তো আমরা সবাই জানি, এবং এটা একটা চিকিৎসা শোষণের একটা হাতিয়ার হচ্ছে ফটোথেরাপি। তো আমি রিকোয়েস্ট করব আমাদের তরুণ যারা আর কি, যে এটা খুবই রেশনালি ইউজ করতে হবে, এবং এটা প্যাথোলজিক্যাল জন্ডিস এবং ফিজিওলজিক্যাল জন্ডিসের যে বেসিক ডিফারেন্সটা ক্লিনিক্যালি, এইটা কিন্তু আমাদের শিখতে হবে। আজকে আমরা যে দুইটা প্রেজেন্টেশন দেখলাম, আমার মনে হয় আমরা এটা শিখেছি, এবং এটা ডিফারেন্সিয়েট করার মতো ডিটেইলে আর গেলাম না। কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা আমরা ফটোথেরাপি ইস্যু 15 or 16, স্টিল রিসেন্ট লিটারেচার আমি দেখেছি যে ইভেন 17-18 on day 7-8 বেবি ইজ পারফর্মিং ওয়েল, ফিডিং ওয়েল, এবং কোনো রিস্ক ফ্যাক্টর নাই। ফটোথেরাপি ছাড়াও চিকিৎসা আমাদের উপমহাদেশেই কিন্তু এনাফ লিটারেচার সাপোর্ট করে। থ্যাংক ইউ স্যার। এক মিনিট একটু সাপ্লিমেন্ট করি স্যার। স্যারের যে ওভার ইউজ অফ ফটোথেরাপি এটা বলা হয়েছে, এবং স্যার যেটা বললো চিকিৎসার শোষণ, যেটার একটা নমুনা আমাদের এই ফটোথেরাপি, এর ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমারই একটা পেশেন্ট কোনো কর্পোরেট হসপিটালে ডেলিভারি হইলো, 3 দিনের দিন একজন পেডিয়াট্রিশিয়ান দেখে এ তো জন্ডিস হয়েছে, এনআইসিউতে নেওয়া লাগবে, ফটোথেরাপি দেওয়া লাগবে। নিয়ে গেল এনআইসিউতে, 3 দিন ফটোথেরাপি দেওয়ার পরে 1,45,000 টাকা বিল করে, ওই বিলের কপিটা আমার কাছে আছে। 60,000 টাকার ইনভেস্টিগেশন, 60,000 টাকার ওই নবজাতকের কি ইনভেস্টিগেশন করছে। টর্চ ইনফেকশন 9,000, টর্চ ইনফেকশন করছে সেই বাচ্চাটারে 9,000। 3 দিন পরে আবার ওখান থেকে বের করে বাচ্চা ডিসচার্জ করে দিচ্ছে। মায়ের বিল হয়েছে 1,49,000, বাচ্চার বিল হয়েছে 1,45,000। সেই জন্য বলতেছি চিকিৎসক শোষণের যে একটা হাতিয়ার, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় সবারই এই ব্যাপারটা একটু খেয়াল করা উচিত। আমি বলবো না ভাবতেছিলাম, কিন্তু মানে লোভ সংবরণ করতে পারলাম না একটি কারণে, সেটি হলো আলোচনাটা এইভাবে হওয়া উচিত। মানে ওই যেটা অনেক ডিপ আলোচনা, সেগুলো তো বই পড়লে হবে ক্লাসে। জন্ডিস এত কমন প্রবলেম, এর সঙ্গে যা যা ঘটছে এটা নিয়ে আলোচনা। একটু আগে যেটা বলা হলো যে ওই শোষণ, তার একটা বলি, আরেকটা, সবাই যদি সুযোগ থাকে তাহলে আমরা আর কনভেনশনাল ফটোথেরাপিতে যদি সুযোগ থাকে, বাই এ কস্টলি এলইডি ফটোথেরাপি। তার মধ্যে যদি ডাবল সারফেস না হয়, 3 দিনের জন্ডিস মানে 3 দিন ফটোথেরাপি ইজ ইকুয়াল টু 12 আওয়ার্স ফটোথেরাপি। আবারও রিপিট করি, 3 দিন ধরে যে বাচ্চাটাকে আমি ফটোথেরাপি দিলাম কনভেনশনালি, এখন বললেন স্যার কনভেনশনাল ফটোথেরাপির দাম তো 40-50 হাজার টাকা বা 15-20 হাজার টাকা, ভার্সাস ওই যে আপনি কিনলেন 1.5 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা। লাভটা কি? একটি বাচ্চা 12 ঘন্টা জন্ডিস কমায় যদি আমি বাড়ি পাঠাতে পারছি, ভার্সাস 3 দিন ধরে তাকে মানে হাসপাতালে রেখে করলাম, এর মধ্যে অনেক ইকোনমিক ভ্যালু ছাড়াও ওই মায়ের যে অ্যাংজাইটি ফর 3 days ভার্সাস 12 আওয়ার্স ইজ ডিফারেন্ট। সেই জন্য এই কথাগুলো বলার চেষ্টা করুন। যেখানে সুযোগ থাকবে কনভেনশনাল গো অন, বাট সুযোগ থাকলে আমরা এলইডি ফটোথেরাপি বা ডবল সারফেস এলইডি ফটোথেরাপি ইউজ করব খুব অল্প সময়। আমি হ্যাঁ রাইট, আমি ক্যাপিটাল ইউজ করছি বেশি, কিন্তু বাচ্চার বেনিফিটটা দিচ্ছি অনেক বেশি, এটা মনে রাখা দরকার। থ্যাংক ইউ স্যার। স্যার সাথে একটু সাপ্লিমেন্ট করি। আসলে প্রশ্ন আমি শুনলে স্যার সহজ না বলতে শুনতে মজা লাগবে। 20 সেকেন্ড একটু কথা বলি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। প্রফেসর শহীদুল্লাহ স্যার যে কথাটা বলছেন, আসলে আমরা সিঙ্গেল সারফেস ডাবল সারফেস এটা অনেক ডিবেট হয়। তো একটা পর্যায়ে স্যার রাউন্ডে যে একদিন বলছিলেন আমাদের, তোমরা ডাবল সারফেস শুরু করলে তোমাদের অসুবিধাটা কোথায়? তো সুবিধা যেটা হচ্ছে, এখন রিসেন্ট যেটা রিকমেন্ডেশন যেটা আসতেছে, আমরা ইন্টেন্স ফটোথেরাপি একটা কথা বলছি, এবং ইন্টেন্স ফটোথেরাপি দেওয়ার জন্য যে ইন্টেন্স কখন আমরা বলছি, আমরা ফ্লুক্সমিটারে জানি, যারা আমরা পেডিয়াট্রিক্স নিউরোলজি প্র্যাকটিস করি, একটা ফ্লুক্সমিটার যদি আমি কিনে ফেলি, সেক্ষেত্রে ওটা যে 30 পাচ্ছে কিনা আমরা দেখি, যদি পাই সেটা ইন্টেন্স, এবং সেই ইন্টেন্স ফটোথেরাপি যখন দিতে পারবো, সেক্ষেত্রে আমরা খুব শর্টে বেবিটা ডিসচার্জ করতে পারবো। ডিসচার্জের সুবিধা অ্যাংজাইটি ছাড়াও ইনফেকশন রিস্ক কিন্তু আমাদের বড় একটা চ্যালেঞ্জ আমরা যারা ট্রিট করি নিউবর্নকে। আরেকটা কথা স্যার যেটা বলে, আমি আবার একটু অ্যাড করি, যে সিঙ্গেল ভ্যালু কিন্তু কোনো একটা নিউবর্নকে জন্ডিস ট্রিটমেন্টের জন্য প্রিরিকুইজিট না। রিসেন্ট আমার ডিপার্টমেন্টে একটা ছেলে আসছে, একটা ডাক্তার আসছিল, ও প্রিমেচুর বেবি ছিল, তার 12তে ফটোথেরাপি দিয়েছে আমাদের ডাক্তাররা,
ওজন অনেক কম ছিল। আমার সাথে দেখা করে ছেলে বলল, কয় স্যার কী কাজ করলো দেখেন তো, 12তে একটা ফটোথেরাপি দিয়ে দিল ডাক্তার স্যার, আসলে তো 15 আগে দেয় না। তো আমার একটু রিকোয়েস্ট থাকবে, যারা পেডিয়াট্রিক্স প্র্যাকটিস করেন, যারা নিউরোলজি প্র্যাকটিস করেন, প্লিজ এই মেসেজটা একটু দেওয়ার চেষ্টা করবেন। একটা হচ্ছে সানলাইটের বিষয়, একটা হচ্ছে সিঙ্গেল ফিগার, কোনোটা ফিগার কিন্তু আমার ফটোথেরাপি দেওয়ার জন্য প্রিরিকুইজিট অথবা ডিসিশন মেকার না, কিন্তু আদার্স অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা আসে। ইন্টেন্সিভ ফটোথেরাপি ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমার এখন যে কথাটা আসছে কনভার্সাল ফটোথেরাপি, প্লিজ নো, আমরা ইন্টেন্সিভ দেওয়ার চেষ্টা করব, শর্ট টার্ম দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। একটু যে আমার কাছে মনে হয় যে আমার অতীতে এমন সায়েন্টিফিক সেমিনার আমি আর দেখি নাই, যে এসে আমাকে বলতেছে শর্ট করেন, উনি আবার আরেকটা প্রশ্ন করতেছে। তো আমিও একই বারবার বলতেছি বন্ধ করেন, কিন্তু আমারও একটা কথা বলতে হয়, এই কুমিল্লা শহরে স্যার মাত্র নিওনেটোলজিস্ট আছে মাত্র 2 জন বা 3 জন, কিন্তু কুমিল্লার অলিগলিতে স্যার NICU, এবং ভর্তি আজকে যদি ভর্তি হয় কালকে সকালে বিল হয় 1,25,000 টাকা। স্যার এই সম্পর্কে আপনি কিছু বলে যাবেন স্যার, এটা স্যার একটা গাইডলাইন দেওয়া উচিত। এটা আমার খুব কষ্ট লাগে, যখন টাকা শেষ তখন আমাদের হাসপাতালে তখন আমরা একটা কেনলা কিনতে পারি না তাদেরকে। আমি বলতে এখন বাধ্য হচ্ছি, আমার মনে হয় এই ডিবেটে আমাদের যাওয়া উচিত না, কেননা এখানে আমরা সরকারিরা বসে আছেন এখানে, বা এখানে যা শিখাচ্ছেন আপনারাই বাইরে গিয়ে প্র্যাকটিসটা করছেন না, আপনারা ছাত্ররাই সেটাই শিখছে। সুতরাং আমাদের যেটা এখানে রিয়েল কথা আমরা সেটা বলবো, কে কোথায় NICU খুলছে বা কে কোথায় কী করছে, কিন্তু ওটা তো আমাদের হাতে না, ওটা বিজনেসম্যানদের হাতে, ওটা কিন্তু ডাক্তাররা খুলছে না, দেখবেন আপনারা। এবং ওখানে যে ডাক্তাররা কাজ করছে তারা তাদের কন্ট্রোলে থাকে, নয়তো তার ডিউটি দেয় না, তার চাকরি থাকে না, এরকম হচ্ছে। সুতরাং এটা একটা অন্য ব্যাপার, সামাজিক ব্যাপার, সেটা আমরা সলভ এখানে করতে পারবো বলে মনে হয় না আর কি। সেজন্য এই ডিবেটে কিন্তু শেষ হবে না, সেটা অন্য ডিবেটটা করেন, এটা বাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টিচার। সেই জন্য বলছি এই ডিবেট বাদ দাও। Thank you, teachers, expert panel, and participants for your very nice and vibrant question and answer session. Now I'd like to request Professor Dr. Imnul Islam, Scientific Secretary, BPA, to say a few words about our today's presentation. Professor Imnul Islam. Assalamu alaikum. সম্মানিত সভাপতি BPA কুমিল্লা, আজকের প্রধান অতিথি প্রফেসর নাজমুন ম্যাডাম, বিশেষ অতিথি প্রফেসর শহীদুল্লাহ স্যার, প্রফেসর রুহুল আমিন, BPA-র বর্তমান সভাপতি প্রফেসর জাহিদ স্যার, প্রফেসর জাহাঙ্গীর স্যার সহ ঢাকা থেকে যারা এসছেন, তো কোনো সন্দেহ নেই আজকে একটা বিশেষ দিন এবং একটা অনবদ্য দিন, কারণ কুমিল্লা মেডিকেল কলেজের পদচারণায় মুখরিত হচ্ছে আজকে বাংলাদেশের শিশু স্বাস্থ্য ব্যবস্থার যারা দিকপাল, শুধু দেশ কেন দেশ বিদেশে যারা মাতিয়ে তুলেছেন সেই সকল বরেণ্য চিকিৎসকরা আজকে কুমিল্লা মেডিকেল কলেজে এসেছেন। আমরা তাদের গুণমুগ্ধ এবং তাদের অনুপ্রেরণায় পথ চলছি। তো আমরা এতক্ষণ দুজন স্পিকারের প্রাণবন্ত উপস্থাপনা দেখলাম এবং পাশাপাশি বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত আমাদের প্যানেলিস্ট সহ বিভিন্ন স্যারেরা, আমরা এই আলোচনা নিশ্চয়ই অনেকদিন ধরে মনে রাখবো। সেক্রেটারি হিসেবে আমি দু একটি কথা বলবো, যেগুলো না বললেই নাই, আমাকে 2 মিনিট সময় দেবেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা সারা বাংলাদেশ জুড়ে আমাদের CME অ্যাক্টিভিটিটা কি প্রত্যেকটা মানে জেলায় জেলায় মেডিকেল কলেজে পৌঁছে দেওয়ার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। তারই এই পরিক্রমার প্রথমেই আমরা গত 5ই জুন ঢাকায় আমরা একটা CME করেছি। এরপর থেকে আমরা একটি ঢাকায় এবং ঢাকার বাইরে, যে ঢাকার বাইরে আমরা যেখানে আমাদের মেডিকেল কলেজগুলো আছে সেখানে আমরা সমন্বয় করে এই CMEগুলো অনুষ্ঠিত করব। তো এই পর্যায়ে আমাদের আজকে কুমিল্লা মেডিকেল কলেজে এই CMEটা অনুষ্ঠিত হলো এবং বেশ প্রাণবন্ত আলোচনা আমরা উপভোগ করলাম। তো আমাদের যে কর্মসূচিগুলো ছিল, যে সিদ্ধান্তগুলো ছিল, যে সারা বছর জুড়ে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এই প্রোগ্রামগুলো সারা দেশ জুড়ে পরিচালনা করবে। তো এই পর্যায়ে যে নতুন নতুন বিষয়গুলো আমরা যোগ করেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ডক্টরস টিভি ফেসবুক লাইভ পেজে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে এবং বাংলাদেশের এ পর্যন্ত প্রায় 100 জন আমাদের সম্মানিত সদস্য এখানে যোগদান করেছেন। কমেন্টস বক্সে কিছু মূল্যবান কমেন্টসও এসে গেছে, যদিও কোনো প্রশ্ন আমি মেল চেক করে দেখলাম যে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। তাহলে এই যে একটা নতুন একটা বিষয়বস্তু আমরা সামনে তুলে ধরলাম এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে এবং আগামী জুলাই মাসে আমরা ঢাকায় আরেকটা CME করব, সেখানেও কিন্তু ডক্টরস টিভি আপনাদের পাশে থাকবে। আপনারা সেই ডক্টরস টিভি ফেসবুকে লাইভ যদি যোগদান করেন তাহলে কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। পাশাপাশি আমরা গতকালকে যত যে CME ছিল তার একটা অ্যাবস্ট্রাক্ট আপনাদের সকলকে মেল করেছি।
আমি জানি না আপনারা কতজন মেল চেক করেছেন, সেইখানে গত সিএমইটার একটা সংক্ষিপ্ত সারসংক্ষিপ্ত আমরা মনে হয় 500 ওয়ার্ডের মধ্যে আমি মেল করে দিয়েছি, আপনারা দেখবেন, তাতে করে আমরা গত সিএমই সম্পর্কে জানতে পারবো এবং আজকের প্রোগ্রামের পরেও আমরা একই কাজ করব, যেটা 2-1 দিনের মধ্যেই হয়তো যারা প্রেজেন্টার ছিলেন তাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট সবাইকে আবার পাঠিয়ে দেব। তো এই গেল সায়েন্টিফিক অ্যাক্টিভিটির কথা। আরেকটা অ্যাক্টিভিটির কথা বলি যেটা কুমিল্লা মেডিকেল কলেজ শিক্ষকদের জন্য। আপনারা জানেন আমাদের প্রফেসর রুথুল কবির রিসার্চ জ্ঞান বিপিএ যে গ্র্যান্টটা আমরা প্রতি বছর ধরে দিয়ে থাকি, আমরা কয়েকদিন আগে এর কার্যক্রমটা শেষ করেছি, কিন্তু এখানে কুমিল্লা মেডিকেল কলেজ বা এই অঞ্চলের কোনো রেসিডেন্টদের কোনো আমরা রিসার্চ প্রপোজাল পাই নাই। তো এই ব্যাপারে আমি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে ওনারা খেয়াল রাখেন, যাতে করে আপনাদের রেসিডেন্টরা আমাদের কাছে এই প্রপোজালগুলো দেন, যাতে করে ওদের রিসার্চ করতে গেলে ওরা যেন কোনো বাধাপ্রাপ্ত না হয়। তো এবার একটু নিজের কথা বলি। আজকের টপিক্সটা যদি জন্ডিস ইন রিউমাটোলজি হতো তাহলে যেন আমার জন্য ভালো হতো। যাই হোক, তো বিগত 1 যুগের বেশি সময় ধরে এই বিষয় নিয়ে কাজ করতে করতে আপনারা প্রচুর রোগী রেফার করেছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু একটা কথা না বললেই না যে আর্থ্রাইটিস নিয়ে কাজ করতে গিয়ে সব আর্থ্রাইটিস এখন আর জিআইএ মনে হয় না, বিভিন্ন রকম মাল্টিসিনড্রোম নিয়ে পেশেন্টরা আসছে, এখন আর মনে হয় না সব মাল্টিসিনড্রোম এসএলই। এখন নতুন কিছু রোগ আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রাইমারি ইমিউন ডিফিসিয়েন্সি, অটো ইনফ্লামেটরি ডিজিজ। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ধরনের সমস্যাগুলো পেলে অবশ্যই ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের পেশেন্টগুলো রেফার করবেন, যাতে করে আমরা দ্রুত ডায়াগনোস করতে পারি এবং চিকিৎসা দিতে পারি। কারণ আপনারা জানেন যে ক্রনিক ডিজিজগুলোর একটাই মূল বিষয়বস্তু হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট। সো এই বিষয়গুলো খেয়াল রেখে চললে আমাদের ভালো হবে। তো শেষে প্রেজেন্টারদের ধন্যবাদ, যারা স্পেশ প্যানেল হিসেবে এখানে এসেছেন তাদের ধন্যবাদ তাদের মূল্যবান বক্তব্যের জন্য, আর যারা আয়োজক ছিলেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আর সবশেষে ডক্টরস টিভিকেও ধন্যবাদ, তারা ঢাকা শহর থেকে আমাদের সাথে এসেছেন আপনাদের এই অনুষ্ঠানটা সারা বাংলায় ছড়িয়ে দিতে। ধন্যবাদ সকলকে শুভকামনা। ইনশাআল্লাহ কুমিল্লা মেডিকেল কলেজে আবারও আসবো অন্য কোনো সিএমএ নিয়ে। ধন্যবাদ সকলকে। Thank you, sir. Now I would like to request Professor Dr. A.K. Motiur Rahman to say some few words about today's program. Respected Chairperson, Honorable Chief Guest, our teacher, Professor Nazmunahar Madam, special guests, the Principal Sir and other respected guests, our senior teachers and executive members of the Kumilla BPA and other members from the Dhaka Central Committee BPA, Honorable panelist, today's speaker, representative from the scientific partner and from the television and Doctors TV and other guests. Assalamu alaikum and good noon to all of you. After a good discussion, nothing to say much more. Our senior teacher will say something. So I think it's a great meeting today, and I expect all level pediatricians are will be benefited from the discussion, and you will be very glad. Due to the long-term demand of our BPI members, we decided, our present committee, central committee decided to perform this CMA outside Dhaka in different medical colleges and other institutes. So this is the second CME of the year at Kumilla. I thanks to the BPI members of Kumilla to arrange such a gathering, and I hope everybody will be benefited from these things. I expect your for future cooperation to success all these things. Thank you all. Thank you, sir. Now I would like to request Professor Abu Tayyab, Treasurer, Bangladesh Pediatric Association, to say something about today's program. বিসমিল্লাহির রহমানির রহিম। জিনাদের কর্ম এবং পথ চলা আমাদের অনুকরণীয়, আমাদের মাঝে সেরকম বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং আমাদের শিশু বিভাগের
প্রতিযশা এবং আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের সাথে এসেছেন ঢাকা থেকে। ওনাদের সাথে সফরসঙ্গী হতে পেরে আমি গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শিক্ষক, আমাদের অধ্যাপক নাজমুন নাহার ম্যাডাম, অধ্যাপক শহীদুল্লাহ স্যার, অধ্যাপক রুহুল আমিন স্যার এবং বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহাঙ্গীর আলম। আমাদের সাথে আরও এসেছেন আমাদের প্যানেলিস্ট অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার দে, ডক্টর মাকসুদ এবং অধ্যাপক আমাদের সুরায়া আপা এবং অধ্যাপক শিশির রঞ্জন। একই সাথে আমাদের সাথে এখানে আছেন আমাদের শিক্ষক অধ্যাপক কাজী মান্নান স্যার, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষ, সর্বস্তরের চিকিৎসক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমার বেশি কিছু বলার নেই। আমরা আজকে একটা মনোমুগ্ধকর একটা CME প্রোগ্রাম করলাম। বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের পথ চলা আরও সুগম হোক এবং সায়েন্টিফিক সাব কমিটিকে, বাংলাদেশ বিপিএর সায়েন্টিফিক সাব কমিটির চেয়ারম্যান এবং মেম্বার সেক্রেটারি অধ্যাপক ইমরুলকে শুভেচ্ছা জানাই। একই সাথে বিপিএ কুমিল্লা শাখার নবগঠিত কার্যকরী কমিটিকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং কুমিল্লা বিপিএ আরও গতিশীল হোক, তাদের এই আমন্ত্রণ আমরা এখানে আসতে পেরে আমরা সৌভাগ্যবান মনে করি। কুমিল্লা বিপিএকে ধন্যবাদ। খুদা হাফেজ। Thank you, sir. Now I would like to request Professor Surya Begum to say something about today's program. আসসালামু আলাইকুম। সবার নাম না বলে একটু কমনলি মানে একটু বলে গেলে আমি সরাসরি চলে যাচ্ছি। ওকে, বিপিএ 23-24 সেশনের সেকেন্ড CME অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং সমস্ত বাংলাদেশ থেকে যুক্ত অনলাইনে যুক্ত চিকিৎসকবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সেশনে যোগ দেওয়ার জন্য। এবং আমি প্রেজেন্টার ডক্টর মাকসুদুর রহমান এবং ডক্টর ফিরোজ আহমেদকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। আজকের এই CME অনুষ্ঠানটা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে প্রেজেন্টেশনের দিক থেকে এবং কোশ্চেন অ্যান্সারের দিক থেকে। আমি এখন আমার একটু পার্সোনাল একটা প্রবলেম, যেটা স্যার বললেন যে ওইভাবে আমাদের আলোচনা করলে ভালো হয়, আমি একটা সেই ধরনের একটা সিনারিও বলতে চাচ্ছি। আমার চেম্বারে ইউনাইটেড হসপিটালে এই 7 দিন আগে একটা 4 মাসের বাচ্চা এসছে। হিস্ট্রি ছিল পারসিস্টেন্ট নিউনেটাল জন্ডিস। প্রথমে সে 5 দিনের দিন গিয়েছে, বলেছে যে রোদে দেওয়ার জন্য ফিজিশিয়ান। 1 মাসে গিয়েছে জন্ডিস, এটা ভালো হয়ে যাবে। 3 মাসে গিয়েছে, বাচ্চাটা দেখতে কেমন যেন অ্যাবনর্মাল লাগতেছে, বাচ্চার ওজনটা একটু বেশি তো এই জন্য এরকম মুখটা ফোলা ফোলা লাগতেছে। আম্বিলিকাল হার্নিয়া, এটা 1 বছরের মধ্যে ভালো হয়ে যাবে। আমার কাছে এসেছে 4 মাস বয়সে উইথ ফুল ফ্লেজেড পিকচার অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। সুতরাং আমি পিডিয়াট্রিশিয়ান বলবো না, অল ফিজিশিয়ান, পিডিয়াট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট এবং অল টাইপ অফ ফিজিশিয়ানদের বলবো, আজকের যে আমাদের প্রেজেন্টেশনটা হলো তার সাথে কোরিলেট করে আমি বলতে চাচ্ছি, পারসিস্টেন্ট নিউনেটাল জন্ডিস হলে অবশ্যই থাইরয়েড টেস্ট করতে হবে। এছাড়াও আমি আরেকটা, এটা তো আছেই, এছাড়া আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে কোনো ইউনিভার্সাল থাইরয়েড স্ক্রিনিং, নিউনেটাল স্ক্রিনিং নেই। সুতরাং অল ফিজিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট যে যখনই সুযোগ পাবে টিএসএসটা একটু করবেন, উইদিন 3 to 5 days, না হয় আর একটু পরে করবেন। তাহলে কি হবে যে আমি আমার পেডিয়াট্রিক এন্ডোলজি ক্লিনিক বিএসএমইউতে যে আমার যে ক্লিনিক, আমার যে ডিভিশন আছে, সেখানে আমি প্রচুর কনজেনিটাল হাইপোথাইরয়েড পাচ্ছি এবং অনেক পেশেন্টের পারসিস্টেন্ট নিউনেটাল জন্ডিস ছিল হিস্ট্রিতে, তারা এটা আইডেন্টিফাই করতে পারে নাই। আলটিমেটলি মেন্টাল রিটার্ডেশন নিয়ে, ডেভেলপমেন্টাল ডিলে নিয়ে, ফিজিক্যাল ডিসএবিলিটি নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। সুতরাং আমার রিকোয়েস্ট, আপনারা এই দিকটা একটু খেয়াল করবেন। আরেকটা, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং আমি আরেকটা জিনিস ইনফরমেশন দিতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা গত
10 বছর থেকেই আমরা পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি ডিভিশন রয়েছে, সেখানে আমরা শনি রবি সোম বৃহস্পতিবার আমাদের ওপিডি হয় এবং প্লাস ওয়ার্ডেও পেশেন্ট আছে। কোনো এন্ডোক্রাইন প্রবলেম যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, যদি আপনাদের প্রবলেম হয় আপনারা অবশ্যই সেখানে পাঠাবেন, তাহলে আমরা এই পেশেন্টগুলিকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো এবং আপনারাও পরে এখান থেকে এই পেশেন্টগুলোকে আপনাদের ফলো আপে রাখতে পারেন অথবা আমাদের ফলো আপে রাখতে পারবেন, সেক্ষেত্রে পেশেন্টরা বেনিফিটেড হবে। সুতরাং আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you, madam, for your valuable speech. Now I would like to request Professor Mohammad Ijazul Haq, Vice Principal and Chairman ITMC Kumilla Medical College, to say a few words about today's program. বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই হাইব্রিড সেমিনার অন নিউনেটাল জন্ডিসের সম্মানিত সভাপতি, আমাদের অতিথিবৃন্দ, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং কুমিল্লার পেডিয়াট্রিশিয়ান এবং আমার সহকর্মী অন্যান্য চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন কুমিল্লাকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি সুন্দর আয়োজনের জন্য এবং কুমিল্লা মেডিকেল কলেজকে এটার ভেন্যু হিসাবে দেওয়ার জন্য। আমি আসলে বেসিক্যালি হ্যাপাটোলজিস্ট, তো ভুল করে অনেক জন্ডিসের বাচ্চা আমাদের কাছেও চলে আসে। তো আমারও মনে হয় যে আজকের প্রেজেন্টেশন থেকে আমি অনেকটা শিখেছি, বিশেষ করে যে নিউনেটাল জন্ডিস তার এটিওলজি এবং ম্যানেজমেন্ট যে অ্যাডাল্ট থেকে অনেক ডিফারেন্ট। এবং আজকের প্রেজেন্টেশনে আমার যেটা মনে হয়েছে, যেটা জুনিয়রদের জন্য দরকার, আসলে নিউনেটাল জন্ডিস পেলে আমাদের প্রথম দায়িত্ব যে হোয়েদার ইট ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস অর প্যাথোলজিক্যাল জন্ডিস, এই ডিফারেন্সিয়েটটা করা, তাহলে আমাদের ম্যানেজমেন্টে উল্লেখযোগ্য ভালোভাবে করা যাবে। আমি পেডিয়াট্রিক্সের অনেক দিকপাল বলা যাবে, যারা আইকন হিসাবে গত কয়েক দশক আমাদের বাংলাদেশে আছেন, নাজমুন নাহার ম্যাডাম থেকে শুরু করে সবাই, তাদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা দুঃসাধ্য কাজ, কিন্তু সবাইকে একসাথে নিয়ে আসছেন। প্রফেসর আজিজুল হোসেনকে আমি এই জন্য অভিনন্দিত করছি এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। Thank you, sir. Now I would like to request Professor Mohammad Jahangir Alam, Secretary General BPA and Director Dhaka Shishu Hospital, to say few words about today's program. কিছু বলতেই হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড ইভিনিং। আজকের এই হাইব্রিড সেমিনার সায়েন্টিফিক প্রোগ্রাম কুমিল্লা বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কুমিল্লা ব্রাঞ্চের পক্ষ থেকে আয়োজিত। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, কুমিল্লা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক ডিভিশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর আজিজুল হোসেন, আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত আমার টিচার অফ দ্য টিচার, 4th জেনারেশন টিচার, আমাদের পেডিয়াট্রিক্সের জননী বলি আমরা তাকে, আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর নাজমুন নাহার ম্যাডাম সহ আমার এবং সেক্রেটারি ডক্টর ইমনুল, আজকের অনুষ্ঠানের যারা প্যানেল অফ ডিসকাশন সুকুমার কংস বণিক প্রফেসর অ্যান্ড প্রফেসর সঞ্জয় কুমার দে, এবং আজকে আমরা এখানে এসেছি যাদের কাছে প্রিন্সিপাল এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এবং ভাইস প্রিন্সিপাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডিরেক্টর কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সবাই, এবং আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সরাসরি এখানে কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং স্টুডেন্ট সহ আমাদের যারা হাইব্রিড এই অনুষ্ঠান দেখতেছেন doctorstv.com-এর মাধ্যমে, তাদের সবাইকেই বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন কুমিল্লা এক্সিকিউটিভ কমিটির সমস্ত সদস্যকে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি।
আজকে অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান হলো, সেটা সায়েন্টিফিক প্রোগ্রাম এবং অত্যন্ত ভাইব্রেন্ট প্রেজেন্টেশন ছিল। দুইজন স্পিকারকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না, এই আমাদের অধ্যাপক মাকসুদ এবং ফিরোজ যারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্ত হলো যারা আজকে লাইভলি ডিসকাশনে পার্টিসিপেট করেছেন, এবং আমাদের প্রফেসর মান্নান ভাই যে এই হাসপাতালেরই একজন এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক ছিলেন এবং এখন ময়নামতি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে আছেন। আমার শ্রদ্ধেয় মান্নান ভাই কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছে আমাদের, এবং তাদের এই প্রশ্নের মাধ্যমে এবং ডিসকাশনের মাধ্যমে কিন্তু আমরা নিউনেটাল জন্ডিস সম্বন্ধে আমার স্টুডেন্ট এবং যারা হাইব্রিড পার্টিসিপেশন করেছেন তারা সবাই কিন্তু মারাত্মকভাবে অনেক অজানা তথ্য, অজানা কোশ্চেন থেকে আমরা কিন্তু আজকে অ্যান্সার পেয়ে গেছি। সেই জন্য আজকের অনুষ্ঠানটা আমি যদি বলি অত্যন্ত সাকসেসফুল একটা প্রোগ্রাম। অ্যাজ এ বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন অ্যান্ড সেক্রেটারি জেনারেল আমাকে কিছু কথা বলতে হয়। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিভিশনে যে সমস্ত ব্রাঞ্চ আমাদের আছে, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের 9টা ব্রাঞ্চ আছে আমাদের। এখন আপনারা জানেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমরা এই সায়েন্টিফিক প্রোগ্রামগুলো করতে চাই, কারণ টু ডিসিপেট দ্য নলেজ শেয়ারিং টু অল দ্য পেডিয়াট্রিশিয়ান অফ বাংলাদেশ। যাদের কিছু ফিটফল থাকে, যে সমস্ত কোশ্চেনগুলো আনরেভেল থাকে, সেই আনরেভেল কোশ্চেনগুলো যেন তারা বুঝতে পারে এবং যেন প্রপার ম্যানেজমেন্ট হয় এবং প্রপার যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শিশু যেন চিকিৎসা পায়, এবং এই চিকিৎসার জ্ঞানটা যেন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যই বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এখানে আসার পরে অনেকগুলা কোশ্চেন আমাকে করেছে অনেকেই, এবং আজকে ওইখানেও আমাদের সেক্রেটারি জেনারেল কুমিল্লা ব্রাঞ্চের প্রফেসর নীলুফা পারভিন বলেছে আমরা যেন আমাদের যে সায়েন্টিফিক সেমিনারগুলা, বিশেষ করে অ্যানুয়াল সায়েন্টিফিক সেমিনার এবং বাইএনিয়াল যে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো যেন মিলন হল এবং শিশু হাসপাতালের ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা যেন ঢাকার বাইরে করি। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের কিন্তু কক্সবাজারে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের কক্সবাজারে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল এই বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই। 2008 সাল থেকে জানেন আপনারা এই বাংলাদেশ পেডিয়াট্রিক্সের নির্বাচন শুরু হয়েছে, এবং 1974 সালে 72 সালে বাংলাদেশ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল। তারপরে 2008 সালের নির্বাচনের পর থেকে রুহুল আমিন স্যারের নেতৃত্বে আমাদের যখন প্রথম নির্বাচন হয়, রুহুল আমিন স্যার প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, আমাদের শহীদুল্লাহ স্যার প্রেসিডেন্ট ছিলেন, 2বার সেক্রেটারি জেনারেল ছিলেন, 2বার প্রেসিডেন্ট ছিলেন। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি এই বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে বিভিন্ন জায়গায় ছড়াইয়ে দেওয়ার জন্য, এবং প্রফেসর নীলুফা যেই দাবিটা করেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের পরবর্তী প্রোগ্রাম, পরবর্তী অ্যানুয়াল কনফারেন্স যেটা হবে ইন্টারন্যাশনাল কনফারেন্স, এটা আমরা ন্যাশনাল কনফারেন্স করব, এবং আমাদের 2টা ভেন্যু সিলেক্ট হয়েছে, সেটার ভিতরে আমরা একটা সিলেক্ট করব, সেটার একটা হবে মনে করেন একটা কক্সবাজার অথবা সিলেট। আমরা সিলেটে সম্ভাবনা বেশি, সিলেটেই করব। আমরা সিলেটের ব্যাপারে আমরা 7 দিনের ভিতরেই ভেন্যু সিলেকশন করব, সম্ভাবনা সিলেটেরই বেশি। তো সিলেট যদি কোনো কর্মে না হয় তাহলে এটা কক্সবাজার হবে। এই ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের ওয়েল পার্টিসিপেশন থাকবে এবং ফ্যামিলি পার্টিসিপেশন থাকবে বলে আমার আশা করি। আর অনেকগুলো প্রশ্ন আছে আমার কাছে আসছে, অ্যাজ এ সেক্রেটারি জেনারেল আমাকে কিছু ফেস করতে হয়। 1 নম্বর প্রশ্ন হল আমাদের পেডিয়াট্রিশিয়ানদের বিড়ম্বনা। পেডিয়াট্রিশিয়ানদের বিড়ম্বনা কিন্তু দীর্ঘদিনের ইতিহাস, পেডিয়াট্রিশিয়ানদের দীর্ঘদিনের ইতিহাস কিন্তু অনেক। একজন ডাক্তার আমাকে বললেন, আমি 2003 সালে পোস্ট গ্রাজুয়েশন করেছি, 2019 সালে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। এটা আসলে কিন্তু দুঃখজনক একটা ঘটনা। 2003 সালে পোস্ট গ্রাজুয়েশন করে 2019 সালে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। আমি এই বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আগেও ডিরেক্টর অফ বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট যখন দায়িত্বভার গ্রহণ করি, মন্ত্রণালয়ে আমার কিছু যাতায়াত শুরু হয় এবং মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে আমাদের কিছু মিটিং শুরু হয়। আমি তখন অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলাদেশ পেডিয়াট্রিক্সদের আমাদের যেমন অধ্যাপকের 35টা পোস্ট খালি আছে, সেখানে 9টা মাত্র প্রফেসর আমাদের বাংলাদেশে এই সরকারি লেভেলে আছে। এখানে দেখেন 35টা পোস্টে 26টা পোস্টেই কিন্তু খালি আছে। অ্যাসোসিয়েট প্রফেসরের 55 পোস্ট আছে, তার মধ্যে 31টা পোস্ট কিন্তু এখনও খালি আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের অনেক বেশি আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের আরও অনেক বেশি দরকার। দেখেন এখন আমরা যখন প্রশ্ন করি তখন দেখা যায় যে বলে যে আপনাদের তো কোয়ালিফাইড লোক নাই। এই যে ধরেন 9টা প্রফেসর আছে, 26টা পোস্ট খালি আছে, এলিজিবল ক্যান্ডিডেট মাত্র 1 জন আছে এই মুহূর্তে, যারা প্রফেসর হওয়ার 5 বছরের যোগ্যতা অর্জন করেছে। কারণ কি? কারণ এই 19 বছর ধরে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় নাই।
এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মনোগুলো যত দ্রুত আমরা সমাধান করতে পারি এবং যত দ্রুত আমাদের পোস্ট ক্রিয়েশন করা সম্ভব, যত দ্রুত এই খালি পোস্টগুলোকে আমাদের ভরা দরকার। আমি আমাদের এডুকেশনের সচিব স্যারের সাথে কথা বলে দেখেছি, তিনি বলেছেন আপনারা লিস্ট দেন, আমরা দরকার হলে তাদেরকে কারেন্ট চার্জে দিয়ে দেবো। আমি স্যার ধন্যবাদ আপনাকে, কারেন্ট চার্জে দিলেও আমাদের এই ডাক্তারগুলো কিন্তু খুব খুশি হবে এবং তারা অন্তত তাদের একটা যোগ্য মর্যাদা পাবে। পরবর্তীতে ডিবিসির মাধ্যমে আমরা হয়তো বা সেটা করতে পারবো। আমরা স্বাস্থ্যসেবা সচিব স্যারের সাথে দেখা করেছি, স্বাস্থ্যসেবা সচিবকে আমি বলেছি স্যার আমাদের ডিপিসিটা যেন রেগুলার হয়, ডিপিসি যদি রেগুলার হয় তাহলে কিন্তু এই পোস্টগুলো কিন্তু আমাদের দ্রুত সমাধান করা সম্ভব এবং আমাদের পোস্ট পরবর্তী ধাপে হলো পোস্ট ক্রিয়েশন করা। আমাদের বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কথা আছে যে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাধারণত বঙ্গবন্ধু এবং প্রাইভেট অর্গানাইজেশনের সাথে সীমাবদ্ধ। অ্যান্ড বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন 2008 সালে তার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে প্রাইভেট সেক্টরের জন্য খুব বেশি কাজ কিছু করেই নেই, শুধুমাত্র সরকারি লেভেলের জন্যই করেছে এবং সরকারি লেভেলেই আমরা করে চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সরকারি ডাক্তারদের যেন বিড়ম্বনার শিকার না হয়, সরকারি ডাক্তাররা যখন যদি ঠিক মতো তাদের প্রমোশনটা হয় এবং তারা যেন টাইমলি তাদের এই সম্মানটুকু ফেরত পায়, সেই জন্য আমরা চেষ্টা করেছি এবং ভবিষ্যতে করে যাবো। কারণ 2008 সাল থেকে কিন্তু আমি বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, 2বার জয়েন্ট সেক্রেটারি, 2বার সায়েন্টিফিক সাব কমিটির চেয়ার ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, একবার সায়েন্টিফিক সেক্রেটারি ছিলাম, একজন এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা আমি দেখেছি যে সরকারি লেভেলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের যেই মিনিস্ট্রিয়াল যে প্রবলেমগুলো আমাদের যা আছে সেটা তো আপনারা জানেন, সেটা একটা দীর্ঘসূত্রিতে আছে এবং সেই দীর্ঘসূত্রিতে আমরা অবশ্যই কমানোর চেষ্টা করব এবং আমাদের প্রেসিডেন্টকে আমি অনেক ধন্যবাদ দিই, জাহিদ হোসেন ভাই স্যার কিন্তু অত্যন্ত ডাইনামিক একজন পার্সোনালিটি এবং যখন লেগে থাকে সে কিন্তু সব কিছুই করতে পারে। আরেকটা জিনিস কথা বলে আমি শেষ করব, একটা হলো আমাদের আপনারা জানেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন অত্যন্ত প্রাণের একটা সংগঠন, আমাদের হৃদয়ের একটা সংগঠন। আমরা কিন্তু হৃদয় দিয়া বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে ভালোবাসি। নির্বাচন আসলে বোঝা যায় যে আপনারা কতটুকু ভালোবাসেন, কারণ নির্বাচনের আপনাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনেই বলে দেয় যে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে আপনারা কতটুকু ভালোবাসেন। আপনাদের একটা সুখবর দিয়ে দেই যে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন একটা নিজস্ব ভবন ছিল এবং এই নিজস্ব ভবনটা আমাদের নিজস্ব অর্থায়নে কিন্তু সেটা আমরা 6ষ্ঠ তলা পর্যন্ত সম্পন্ন করেছি সাকসেসফুলি এবং এটা কিন্তু একটা পয়সাও কিন্তু আমাদের এটা ঋণ করতে হয়নি, কারো কাছে আমরা ধার করে হাত পেতে না, আপনাদের পার্টিসিপেশন এবং প্রত্যেকটা বিপিএ মেম্বারের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা 6ষ্ঠ তলা পর্যন্ত কিন্তু এই বিপিএ ভবনটাকে তৈরি করে ফেলেছি। এখন আমাদের টার্গেট হলো 8ম তলা এবং 9ম তলা, এটাকে আমরা তৈরি করব এবং আগামী 2 বছরের ভিতরে আমরা এটা শুরু করতে চাই, সেই জন্য আপনাদের পার্টিসিপেশন লাগবে। আমি শিশু হাসপাতালের ডাইরেক্টর এবং বিপিএর সেক্রেটারি জেনারেল হিসাবে আমাদের সামনে যারা আছেন এখানে বসে আছেন নেতৃস্থানীয়, তাদের কাছে বক্তৃতায় কিন্তু আমি দুগ্ধপোষ্য শিশুর মতো, আমি চাই আমাদের সিনিয়ররা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে এবং আপনাদের সহযোগিতার জন্য তারা অবশ্যই করবেন যে আপনারা যেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে এই ব্যাপারটাকে সাহায্য এবং সহযোগিতা দিয়া আমাদের ভবনটাকে 8ম তলা পর্যন্ত করতে পারেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের স্যারেরা বলবেন। সবাইকে আমার বক্তব্য শোনার জন্য এবং ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের doctorstv.com যে আমাদের এই প্রোগ্রামটাকে আমাদের সারা বাংলাদেশে ছড়াই দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি এবং কুমিল্লা বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চের সমস্ত সদস্য, স্পেশালি সায়েন্টিফিক সাব কমিটি আমাদের রিপনকে আমি ধন্যবাদ দিচ্ছি তার সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। Thank you, sir. Now I would like to request Professor Mohammad Zahid Hussain, President Bangladesh Pediatric Association, to deliver his speech. উপস্থিত আমাদের শিশু স্বাস্থ্যের বাংলাদেশের শিশু স্বাস্থ্যের অত্যন্ত সম্মানিত শিক্ষক, আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি ঢাকার থেকে,
সকলেই শিক্ষক এবং ম্যাডামের আমার ধারণা যে অনেক ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সম্মানিত একমাত্র মহিলা সভাপতি হিসাবে, তিনি একমাত্র মহিলা যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বারডেমে তিনি অত্যন্ত সক্ষমতার সাথে মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজে শিশু বিভাগকে সক্ষমতার সাথে এবং সুনামের সাথে পরিচালিত করেছেন আমাদের সেই শ্রদ্ধ শিক্ষক অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার। এখানে উপস্থিত আরও দুজন শিশু স্বাস্থ্যের দিকপাল, সব পরিচয় দেব না, বেশি দেব না, যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। এখানে উপস্থিত কুমিল্লা মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোস্তফা কামাল আজাদ, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এজাজুল হক সহ এখানে উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, গাইনি বিশেষজ্ঞ বৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা মেডিকেল সায়েন্স নিয়ে ডিল করি। তো বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ ছিল যে আমাদের এই মানে এ ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের মাধ্যমে আমাদের যে জ্ঞানটা সেটাকে আপডেটেড করা। সেই লক্ষ্যেই বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন ঢাকাতে আমরা সায়েন্টিফিক সেমিনার করেছি 5 জুন, আজকে কুমিল্লায় করছে, যেটা এখানকার যে কুমিল্লা পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার অধ্যাপক নীলুফা পারভিন বলেছেন আমাদের টার্গেট হলো আমরা ঢাকাতেও করব, ঢাকার বাইরেও করব। এবং আজকের প্রোগ্রামটা আমরা আগের প্রোগ্রামটাও ঝুম লিঙ্কের মাধ্যমে হয়েছে, আজকেরটাও ঝুম লিঙ্কের মাধ্যমে আমরা আয়োজন করেছি। তো আমাদের সমস্ত প্রোগ্রামগুলো এবং আগামীতে যে আমাদের যে ন্যাশনাল কনফারেন্স করার কথা আছে সেখানেও আমরা এইটা হাইব্রিড ফর্মেই করার চেষ্টা করব, যে যারা উপস্থিত হবে এবং যারা উপস্থিত হবে না সকলেই যারা আগ্রহী তারা যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সেটা আমরা চেষ্টা করব। এবং আজকে অত্যন্ত বিদগ্ধ আলোচনা হয়েছে, আমরা আশা করি যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং যারা ঝুম লিঙ্কে অংশগ্রহণ করছেন সকলেই উপকৃত হয়েছেন। আর একটা জিনিস, যেহেতু কথা বলতে গেলে সময় যেহেতু নাই, একটু আমি সংক্ষেপে বলছি যে আমাদের অনেকগুলো কাজ আমরা, যেমন আমাদের সাবজেক্ট সেপারেশনের একটা কাজ ছিল, সেইটা আমরা বিপির পক্ষ থেকে প্রফেসর নাজমুন নাহার, এখানে অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক শহীদুল্লাহর নেতৃত্বে আমরা সেটা করতে পেরেছি। আবার আমাদের বিপি ভবন, আমাদের একটা স্বপ্ন ছিল যে বিপি ভবনটা আমরা করব, আজকে সেটা অধ্যাপক রুহুল আমিন, প্রফেসর নাজমুন নাহার, শহীদুল্লাহর নেতৃত্বে আমরা সেই কাজটাও, সেই ভবনটাও আমরা 6 তলা পর্যন্ত আমরা কমপ্লিট করতে পেরেছি। এখন আমাদের এই ভবনটার ভিত্তিপ্রস্তর হলো 8 তলা পর্যন্ত। তো 6 তলা পর্যন্ত আমাদের এই পেডিয়াট্রিশিয়ান যারা আমরা সকলে ডোনেশনের মাধ্যমে এই 6 তলা পর্যন্ত ভবনটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তো আজকে আপনাদের কাছে কুমিল্লা যে পেডিয়াট্রিকের যে শাখা এবং যে পেডিয়াট্রিশিয়ান যারা আছেন তাদের কাছে আমাদের এই আবেদন থাকবে যে আমরা 8 তলা পর্যন্ত এই ভবনটা কমপ্লিট করতে চাই। আমরা অতীতে যেমন ডোনেশনের মাধ্যমে 6 তলা করেছি, আর আপনাদের ডোনেশনের মাধ্যমেই আমরা এই 8 তলা আমরা সংরক্ষণ করতে চাই। আর একটা জিনিস হলো যে এই ডোনেশনের 2টা তালা ডোনেশন ছাড়াও আমরা এই যে 6 তলা ভবনটা করে যদি 8 তলা করি, আমাদের মাসিক অন্তত 1 লাখ টাকার উপরে আমাদের খরচ হবে। তাহলে আমাদের কোনো ফান্ড নেই, তাহলে এই 2টা ভবন ছাড়াও আমাদের একটা ফান্ড করতে হবে, যেই ফান্ড থেকে আমাদের সায়েন্টিফিক প্রোগ্রাম, আমাদের জার্নালের প্রকাশনা, আমাদের এই যে মেনটেন্যান্স যে খরচগুলো সেগুলোও যাতে আমরা করতে পারি। আমি ইন্দোনেশিয়া গেছিলাম, আমার সাথে প্রসাদ তৈরি ছিল, সেখানে আমরা দেখছি যে ওদের এত প্রকাশনা, এত সায়েন্টিফিক কার্যক্রম এবং তাদের একটা মানে এই ধরনের একটা সাউন্ড ফান্ড তাদের আছে। তো আমাদের এই 2 তলা ভবনের সাথে আমাদের সাউন্ড ফান্ডও আমাদের লক্ষ্য। তো এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। আর আরেকটা কথা বলি যে আমাদের ইদানিং আমরা অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক শহীদুল্লাহ, নাজমুনের নেতৃত্বে আমরা 1000 পদের একটা প্রস্তাবনা দিয়েছিলাম পদ সৃষ্টির, কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু পদকে, তখন জিল্লা রহমান এডিশনাল সেক্রেটারি ছিলেন, তিনি বলছেন যে
আমি যে প্রস্তাবনা দিলাম, আমি চাই না জনপ্রশাসন এই পদগুলো কাটুক। তারপরও জনপ্রশাসন সেইটা আমাদেরকে 245টা পদ আমাদের অনুমোদন দিয়েছিল। ফাইনালি অর্থ মন্ত্রণালয় আমাদেরকে 218টা পদের অনুমোদন দিয়েছে। তো সেই 218টা পদের পরে সরকার সিদ্ধান্ত নিল যে তারা প্রতিটা মেডিকেল কলেজে স্ট্যান্ডার্ড সেট আপ করবে। তো সেই স্ট্যান্ডার্ড সেট আপটা যখন করে, তখন কিন্তু আমাদের জেনারেল পেডিয়াট্রিক সমস্ত সাব স্পেশালিটির আমাদের সেখানে অধ্যাপক আমির মসজিদ খসরু ছিল, এবং আমাদের পোস্ট গ্রাজুয়েশনের যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল হয়েছে অধ্যাপক ডক্টর আলামিন মির্জা ছিল। তারা দুইজন, যদি একজন এডিজি ছিলেন, একজন ডাইরেক্টর ছিলেন, তাদের মাধ্যমে কিন্তু জেনারেল পেডিয়াট্রিক সহ সব সাব স্পেশালিটি পদগুলো আমরা দিয়েছি। সেটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। আমি নিয়মিত যোগাযোগ রাখি। আমাকে আগে বলছিল 21শে ডিসেম্বরের ভিতর হবে। আমি কিছুদিন আগে, এই সপ্তাহখানেক আগেই আমি যোগাযোগ করছি। ওনারা বলছে যে এই প্রক্রিয়াটা 4-5 মাসের ভিতর স্বয়ংসম্পূর্ণ করবে। এবং তারা একটা কথা বলছে যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাইকে নিয়ে মিটিং করে, যাতে এই প্রস্তাব যেটা তারা চূড়ান্ত যেটা করবে সেইটা যাতে আবার অর্থ মন্ত্রণালয়ে গেলে কাটা না যায়। তো এখন সেই জিনিসটা যদি হয়, তাহলে আমাদের ধরেন একটা পদ সৃষ্টি হবে। আমরা আশা করি সেটা বেশি দেরি হবে না। আর একটা জিনিস যেটা হলো যে, তারপরে আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন জন এসে বলে স্যার মেডিসিনে পদ সৃষ্টি হয়েছে, সার্জারিতে পদ সৃষ্টি হয়েছে, বিভিন্ন আমাদের চিকিৎসা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসা এসে বলে, বিভিন্ন রেফারেন্সে বলে। সেইটাও আমরা এসি মিটিংয়ে আলোচনা করছি যে এরকম যদি পদ সৃষ্টি তারা করে থাকে, কারণ স্ট্যান্ডার্ড সেট আপে যে একটা প্রক্রিয়া যখন আসে, তখন নতুন করে পদ সৃষ্টি হওয়ার কথা না। তারপরেও হয়তো এই পোস্টগুলো স্ট্যান্ডার্ড সেট আপের আগে থেকে প্রক্রিয়া হয়ে থাকতে পারে। যাই হোক, মূল কথা হলো যে আমাদের এই জেনারেল পেডিয়াট্রিক সহ যারা বিভিন্ন সাবস্পেশালিটি এই পদ সৃষ্টির জন্য নেক্সট এসি মিটিংয়েই আমরা নতুন করে স্ট্যান্ডার্ড সেট আপে যেটা আমরা দিয়েছি, তারপরে আমরা রিভিউ করে আরও নতুন পদ সৃষ্টির জন্য আমরা নতুন প্রস্তাবনা দিব। আমরা পরশুদিনই আমরা স্বাস্থ্যসেবা সচিবের সাথে দেখা করেছি। আমরা বলেছি যে আমাদের 34টা অধ্যাপকের পদ, সেখানে মাত্র 12টা পদ মানে ফিল্ড আপ আছে, আর বাকিটা 24টা পদ এই শূন্য আছে। এরকম অ্যাসোসিয়েট প্রফেসর, রেজিস্ট্রার প্রফেসর, কনসালট্যান্ট সব এক্সাম্পল দিয়েই আমরা তাদেরকে বলেছি যে এই পদগুলো যাতে পূরণ করা, এবং সেদিন এই ডিপিসিটা হইতেছিল। সেকেন্ড হলো, পরে আবার আমরা স্বাস্থ্য শিক্ষা সচিবকেও বলেছি। তো এই পদায়নটা করে, পদ্ধতিটা হলো স্বাস্থ্য সেবার অধীন। তো উনি যেটা বলছে যে উনি কারেন্ট চার্জ দিতে পারেন। তো সেই প্রক্রিয়াটাও আমরা করব যে অন্তত আমাদের এই পদগুলো যাতে শূন্য না থাকে, বিভিন্ন পদে যারা আমার ডিজি অফিসের মাধ্যমে এই কারেন্ট চার্জটা যাতে দিয়ে, যারা এলিজিবল যারা আছে তাদেরকে যাতে কারেন্ট চার্জটা দেওয়া হয়। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করবো না। আজকে সুন্দর একটা এই প্রোগ্রাম করার জন্য আমি কুমিল্লা শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ এখানকার সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তাদের আন্তরিক সহযোগিতায় আজকে অত্যন্ত একটি সফল সায়েন্টিফিক সেমিনার হয়েছে। এবং doctorsbd.com যারা এই আমাদের সায়েন্টিফিক সেমিনার বাংলাদেশে প্রচার যারা করছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই আজকের সেমিনারে বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। Thank you, sir. Now I would like to request Professor Dr. K. Mannan Hello. to say a few words about today's program. আসলে আমার তো বলার কিছু ছিল না। আমার তো আসলে আমার প্রশ্ন আনসারে তো আমি অনেক প্রশ্ন শেষ করে ফেলছি। তো যাই হোক, আমি শুধু একটু কথা বলবো। আমাকে আসলে এটা আজকের এই অনুষ্ঠানটা আমাকে মানে অত্যন্ত এক্সাইটেড এবং অনুপ্রাণিত করছে। যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম। এখন আমি শহীদুল্লাহ স্যারকে বলছি, সামনে যদি আপনাদের যদি আমরা সেমিনারে ডাকি, রুবেল স্যারকে বলছি আপনাদের সেমিনারে ডাকছি, আপনারা না বলতে পারবেন না, বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর বলতে পারবেন না। সেটাতে স্টিমুলেশন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম। এবং আমি নিজেও নিজ থেকেও মনে করেন এই মাসে আমার 65 হবে, আমার মানে প্রিন্সিপালের টেনিউর শেষ। আমি মনে করছি না, বুড়ো হয়ে গেছি, আর কি করব।
তো সেই জন্য আসলে আমি খুব এক্সাইটেড। আমি আমার তরফ থেকে আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে ম্যাডাম সহ ঢাকা থেকে যত স্যাররা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এরকম একটা সুন্দর সেমিনার কুমিল্লাবাসীকে উপহার দেওয়ার জন্য। আর আমি শুধু পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশনের জন্য শুধু একটা অ্যাডভাইস দেব, সেটা হচ্ছে যে কি আসলে আমরা যখন এই যে গুজরাতে যে আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার হলো, সেখানে গেলাম, সেখানে কিছুক্ষণ পরপর একটা আসে, আর ইউ বি দ্য মেম্বার অফ আপডেট পার্টি, আপডেট পার্টি, অর্থাৎ হেরা একটা গ্রুপ করছে, অর্থাৎ পৃথিবীতে যে আপডেট হতেছে তারা ওদের সব কিছু অ্যামালগেমেট করে সেটা তখন তার মেম্বারদেরকে এরকম করে জানায়। তো এরকম করে আমাদের এখানে আমার মনে হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার একটা আপডেট সেল করা, যে সায়েন্টিফিক সেক্রেটারি অথবা অর্গানাইজিং সেক্রেটারি যারই ইয়াতে হোক, একটা আপডেট সেল যদি করা হয় তাহলে রিসেন্ট যে আপডেটগুলো হচ্ছে সেই আপডেটগুলো আমরা জানাই দিলে যখন আমাদের নতুন যে তরুণ প্রজন্ম যেটা গড়ে উঠবে তা আগে থেকে জানবে, আগের থেকে সার্চ করবে, আগের থেকে করারম্ভ করবে। আমি সেটা শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই কুমিল্লাতে নেবুলাইজার মেশিন চালু হয়েছে, এটার হিস্ট্রি আছে। এটা আমি ওই যে তালুকদার স্যারের চেম্বারে দিয়ে দেখে এসে তারপরে কুমিল্লাতে এই নেবুলাইজার মেশিন চালু করছি। ঠিক ওইরকম করা 2012 থেকে যে ট্রান্সকিউটিনাস বিলিরুবিনোমেট্রি চলতে আছে, আসলে আমি খালি খুঁজতেছিলাম কোথায় পাই। আমি ইংল্যান্ড আমেরিকাতে অনেকজনকে বলছি যে তোমাদের এটা সিস্টেম কীভাবে হয়, তোমরা আমাকে একটা হেল্প করিও। তেমন করে যে সে একটা হেল্প করতে পারো, ভাইরাস আমার ঘরের ভিতরে পড়ে আছে, আমি সেটা জানতাম না, সেটা আমি এখন জানবো, দেখবো। এটা আমি মানে আসলে ইট ইজ ভেরি ইজি। ট্রান্সক্রিপ্টার দেখি বিলিরুবিনটা দেখলে কোনো পড়া লাগবে না, কিছু লাগবে না, ইয়ে করতে পারবে না, জাস্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে যখন জানানো হবে, আমরা আমাদের এই সার্ভিসগুলো আমাদের দেশের মানুষদের জন্য আমরা প্রোভাইড করতে পারবো। সেই জন্য আমি অনুরোধ করবো একটা আপডেট সেল করবেন কিনা, করলে আমার মনে হয় উপকৃত হবে। কারণ পৃথিবী একবারে খুব তাড়াতাড়ি ডেভেলপড হয়ে যেতেছে। তো সেই জন্য এবং আমরা যে স্মার্ট পিপলস হতে চাই, সেগুলোর জন্য এই জিনিসগুলো খুবই নেসেসারি হবে। সেই জন্য আমি অনুরোধ রেখে আবার কষ্ট করে আপনারা এসে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আমার তরফ থেকে পিএবি কুমিল্লা ব্রাঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে অন্তঃস্থলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you, sir. Now I would like to request Dr. Mohammad Azizur Rahman Siddiqui, Director Kumilla Medical College, to deliver his speech. Most probably, বাইরে গেছে, ঠিক আছে, okay. Thank you. Thank you. Now may I request Professor Dr. Mustafa Kamal Azad sir, Honorable Principal Kumilla Medical College, to say few words about today's presentation. আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনো অ্যাড্রেস করব না, সবার খিদা পেয়েছে আমি বুঝতে পারছি। আমি শুধু ধন্যবাদ দিতে চাচ্ছি কুমিল্লা বিপিএর সম্মানিত সভাপতিকে, যিনি এই আজকের এই সুন্দর আয়োজনের নেপথ্যে কাজ করেছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, যারা লিজেন্ডারি প্রফেসর, এই বয়সেও আমাদের মাঝে এসে এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মীদেরকে, যারা এতক্ষণ ধরে বসে এই বিপিএর এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি একটা নতুন ডাইমেনশনের জন্য, যে আজকে ডক্টরস টিভি সারা বাংলাদেশে আমাদের এই অনুষ্ঠানকে ছড়িয়ে দিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে দু একটা কথা বলতে চাচ্ছি যে মান্নান স্যারের ব্যাপারে। মান্নান স্যার আজকেও দেখলাম যে নতুন কিছু জানার ব্যাপারে এতটাই আগ্রহী, যেটা আমাদের সবাইকে ইন্সপায়ার্ড করে। আমার মনে আছে আমি যখন প্রথমে এখানে আসি, আমি সিটি এমআরআই নিয়ে সেমিনার করতে গেলে অন্যরা ইনহিবিট করতো আমাকে, স্যার বলতো যে না, নতুন কিছু থাকলে বলেন। তো আমি স্যারের কাছে এই জিনিসটা এখনও পাচ্ছি যে নতুন কিছু চাই স্যারের। এবং আমার মনে আছে স্যার এখানে যতদিন ছিল, পেশেন্ট একটা ধরে নিয়ে আমার ডিপার্টমেন্টে চলে যেত, রেডিওলজি ডিপার্টমেন্টে, আজাদ সাহেব এটা আলট্রাসাউন্ড করেন তো কী আছে দেখি একটু। এই যে একটা এই কারণে জানার, এটা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। কিন্তু নতুন এত জিনিস এসে গেছে, যে মেটাবলিক এনকেফালোপ্যাথি, আমরা কিন্তু একটা এমআরআই করলেই কিন্তু অনেক কিছু বুঝতে পারি। যে হাই সিগন্যাল ইন T1, এইটা একটা ক্যারেক্টারিস্টিক গ্যাংলিও ক্যাপসুলার রিজিয়নে, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না, মেটাবলিক এনকেফালোপ্যাথি। এরকম আমরা কোয়ার্ডিয়েট টিস্যু আলট্রাসাউন্ড করলে কিন্তু আমরা অনেকটা ইনপুট দিতে পারি, যদিও হিডেস ইম্পর্টেন্ট। তো এরকম অনেক কিছু নতুন কিন্তু আমাদের ইমেজিংয়েও এসে গেছে। আরেকটা কথা আমি স্যারদের একটু দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমি দীর্ঘদিন থেকে এখানে আছি। স্যাররা প্রত্যেক সোসাইটি কিন্তু প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন নিয়ে অনেক কাজ করেন,
কিন্তু একটা ডিপার্টমেন্ট চলতে হইলে যে সাথে একজন মেডিকেল অফিসার লাগবে, একজন রেজিস্ট্রার লাগবে, একজন রেজিস্ট্যান্ট রেজিস্ট্রার লাগবে, তার সাথে আরও অক্সিলারি সার্ভিস লাগবে, সেইগুলা কিন্তু আর কাজ হয় না। দেখা যাচ্ছে এখানে সাব স্পেশালিটিতে একজন নিউনাটোলজির গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আসলো, একজন নিউরোলজিস্ট আসলো, কিন্তু সে কাজটা শুরু করবে কি দিয়ে? তার সাবঅর্ডিনেটর কেউ থাকে না। আলটিমেটলি যে সুফলটা আমরা পাওয়ার কথা সেটা কিন্তু আর পাই না। হ্যাঁ, আমি চাই যে যখনই যেটা করবেন এটার জন্য কমপ্লিট হয়। কমপ্লিট না হলে আমার এখানে রেডিওথেরাপির একজন প্রফেসর দিয়ে রাখছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি রেডিওথেরাপি কিছুতেই ডেভেলপ করতে পারতেছি না। হ্যাঁ, এরকম এখন নিউনাটোলজির অনেক সাব স্পেশালিটি হচ্ছে। আমি রিকোয়েস্ট করব আমরা সোসাইটি থেকে তখন করব কিছু, এটা যদি একটা কম্প্রিহেন্সিভ ইয়ে হয় তাইলে একটা সুফলটা জনগণ পাবে। তবে আমি আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি দুজন লিজেন্ডারি প্রফেসরের মাঝখানে বসে আমার মনে হয়েছিল যে আমি তো রিটায়ারমেন্টে যাব, বয়স 60 হয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে যে না, আমার বয়স হয় নাই, আমার আরও কাজ করার সুযোগ আছে। ওনাদেরকে দেখে আজকে ইন্সপায়ার। তো আমি এই জন্যই আমি আজকে গর্বিত যে দুইজনের মাঝখানে বসে আমি নিজেকে আরও আজকে আলোকিত করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Now I would like to request Professor Dr. Ruhul Amin, Faculty of Pediatrics, BCPS, Chairman, President, to deliver his speech. সম্বোধন করব না, কিন্তু তাও আজকে অত্যন্ত আনন্দের দিন। প্রফেসর আজিজ আমাদের কুমিল্লা বিপিএর প্রেসিডেন্ট, আজকে ডক্টর নীলুফার কুমিল্লা বিপিএর সেক্রেটারি, যাদের আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি, আর মঞ্চে উপবিষ্ট ম্যাডাম প্রফেসর শহীদুল্লাহ, বিপিএর প্রেসিডেন্ট প্রফেসর জাহিদ, প্রফেসর জাহাঙ্গীর এবং প্রফেসর আজাদ, এবং আজকে আমাদের ঢাকা থেকে যারা এসেছি, এবং আজকে কুমিল্লার আমাদের প্রিয় পেডিয়াট্রিশিয়ান বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে সালাম। তো আসলে আমার মনে হয় যে অনেক টায়ার্ড হয়ে গেছি শুনতে শুনতে, একটু হালকা কিছু শোনা দরকার। কারণ আমি প্রফেসর আজাদকে বললাম যে প্রফেসর আজাদ, আমার বাড়ি তো এই অঞ্চলে, আমার বাড়ি বরুড়া আর কি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলাম এবং নিউ হোস্টেলে থাকতাম। তো আমি বললাম কোন ইয়ারে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েছি, এটা কি আপনি আন্দাজ করতে পারেন? তো মনে হয় স্যার অনেক দিন হবে, তিনি বললেন। তো আমি বললাম 1966 সালে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তো আজাদ বললেন যে আমার বয়স সেদিন 2 বা 3 ছিল। তো আমি সেই জন্য উনি যে আমাদের মধ্যে বসে যে তারুণ্য তিনি নিজের মধ্যে নিয়েছেন, এই জন্য আমার মনে এইটা আজকের দিনের সবচেয়ে বড় সফলতা। তো আজাদ, আই উইশ যে আপনি কাজ করে যাবেন। তবে একজন মেয়েকে কিন্তু রেডিওলজিস্ট বানিয়ে ছেড়েছেন, নিজের মেয়েকে আর কি, অলরেডি ট্রেনিংয়ে আছে। তো আমার মনে হয় যে আমরা মোটা দাগে একটা 2-3টা কথা শুনি, প্রফেসর শহীদুল্লাহ আরও চমকিত করবে আমাদের। তো তাইলে এই সেমিনারটা যে করলাম, এটা কেন, বাড়িতে কি নিয়ে যাব? এরকম সেমিনার তো রেগুলার হচ্ছে। একটা জিনিস নিয়ে যাব বাড়িতে, একটা হলো যে আমি যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি ডায়াগনোসিস করতে পারি, আর প্যাথোলজিক্যাল জন্ডিসের সাথে কি এটা ডিফারেন্সিয়েট করতে পারি, আমি এই একটা বিষয়ের উপর আলোকপাত করব। সো এইটা আমরা শিখব, আজকে শিখেছি কিছু, আরও পড়ব। আর সেকেন্ড হলো যে ফটোথেরাপির মাধ্যমে যে চিকিৎসা শোষণ চলে, সেটা থেকে কিন্তু আমরা বিরত থাকব এবং আমরা অন্যদেরও বিরত করার জন্য আমরা প্রয়াস চালাব। প্রফেসর আজিজের প্রশ্ন ছিল, কিন্তু যদি আমরা নিজেরা যদি ঠিক হই, অনেস্ট হই, সিনসিয়ার হই, তাইলে কিন্তু এই শোষণ আমরা কমাতে পারবো। অন্যরা যারা করে, চিকিৎসা ব্যবসায়ী যারা, তাদেরকেও কিন্তু আমরা প্রতিহত করতে পারবো আশা করি। সেই মরাল স্ট্রেংথ কিন্তু আমাদের থাকতে হবে এবং এটা আমাদের আছে। তারপরের যে প্রসঙ্গটা আমি বলবো সেটা হলো যে মানুষের ঠিকানা থাকে। তো আপনাদেরও কিন্তু একটা ঢাকায় ঠিকানা আছে, সেটা হলো বিপিএ ভবন। বিপিএ ভবন 6 তলা ভবন। আপনারা জেনে দেখবেন যে কোনো সোসাইটির এত বড় ভবন কারো নাই। ওজিএসবির একটা হাসপাতাল এবং ভবন আছে মিরপুরে, এবং আমাদের আছে দ্বিতীয় ভবন, তৃতীয় আর কারো এরকম ভবন আছে বলে আপনারা জানবেন না।
কিন্তু এই ভবনটার জন্য আপনাদের একটা জায়গা 6 তলা সম্পন্ন হয়েছে, আর 2 তলা 7ম এবং 8ম তলাটা আমাদের করতে হবে। কি জন্য? ঢাকা গেলে যেন আপনারা আপনাদের বাসায় থাকতে পারেন, এবং এটা পেডিয়াট্রিশিয়ানদের জন্য, বিপিএর মেম্বারদের জন্য, তাদের পরিবার নিয়ে যারা যখন ঢাকায় যাবে তারা যেন অনুভব করে যে তাদের একটা জায়গা আছে থাকার। দ্যাট ইজ দ্য প্লেস আমরা 7ম এবং 8ম তলা আমরা নির্মাণ করতে চাই। আজকে যারা বিপিএর সদস্য আছেন প্রত্যেকে উদারভাবে আজকে আপনারা সেখানে অনুদান দিবেন, এবং আমরা কিন্তু 3 কোটি টাকার 4 কোটি টাকার ভবন আমরা নির্মাণ করেছি 6 তলা পর্যন্ত, এবং আপনাদের অনুদানের জন্য আমরা প্রতীক্ষায় থাকবো। আজকে হাত তুলে ফেলেন কে কে আমরা বিপিএ ভবনে অনুদান দিব। আমি তো নিজেই প্রথম হাত তুললাম। বিপিএর আজকে অনেকে হাত তুলেছে, ত্রিদীপ, তারপরে সবাই, জুনিয়ররা কেন হাত তুলছে না? তো সুতরাং হোয়াট এভার বি দ্য অ্যামাউন্ট ইউ পার্টিসিপেট, এটা আপনাদের ঠিকানা, এবং বিপিএর পরবর্তী প্রজন্মের যারা পেডিয়াট্রিশিয়ান তাদের জন্য ঢাকা শহরে তাদের আবাসস্থল, কোনো অসুবিধা নাই, আমরা এটা করে রেখে যাব, এই অঙ্গীকার আজকে ব্যক্ত করছি। তো সময় আর বেশি নিব না। পোস্ট ক্রিয়েশন ইস্যুটা, সাব স্পেশালিটি পোস্ট ক্রিয়েশনের জন্য যে বিপিএ অর্গানাইজেশনটা কি, এটা একটু আমি অনুমতি নিয়ে বলছি। বিপিএ আপনি যেরকম যারা এখানে বড় হয়েছে সবাই কার সাহায্য সহযোগিতা, বাড়িতে গেলে কে আপনার জন্য অপেক্ষা করে? ছোট থাকতে আপনার মা আপনার জন্য অপেক্ষা করতেন, আপনার বাবা অপেক্ষা করতেন, বাড়িতে যে সুন্দর খাবারটা পেতেন এবং আপনার পোশাক আশাক সব কিছু কিন্তু বাবা মা এটা করতো। পরে শিক্ষক এবং পরবর্তী আপনিও এখন বাবা মা হয়ে একই কাজ করেন। বিপিও হলো পেডিয়াট্রিশিয়ানদের বাবা মার ভূমিকা পালন করে। কিভাবে? আপনার থাকার জায়গায় এই যে বিপিএ ভবন সেটা নির্মাণের চেষ্টা করছে, আর 2 তলা আছে সেটা সম্পন্ন করবে। দ্বিতীয় কি, যে আপনারা মর্যাদা চেয়েছিলেন যে বিপিএর যে পেডিয়াট্রিশিয়ানদের আলাদা পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, 50 বছরের দাবি ছিল। এমআর খান স্যারও বলেছে, শহীদুল্লাহ আর তুমি, রুহুল আমিন, তোমরা 2 জন নেতৃত্বে এসছো, নাজমুন সহ তারা সবাই সারা জীবন লড়াই করেছে, চেষ্টা দাও। আমরা চেষ্টা শুরু করলাম। আজকে পেডিয়াট্রিশিয়ানরা আলাদা টেবিলে পরীক্ষা নেন না আপনারা, তাহলে এটা কে করলো আপনার জন্য? আপনার তো মেডিসিনের সাথে বসে পরীক্ষা নেওয়া লাগছে না, এটা কিন্তু বিপিএ আপনাকে করে দিচ্ছে। এটার জন্য করতালি বিপিএকে দিতেই হবে আপনাদের। তৃতীয় আরেকটা বিষয়, নুরুল ইসলাম স্যার 92 সালে পদ সৃষ্টি করেছিলেন, এটা সবাই জানেন, এটা মাইলস্টোন ঘটনা। আজকে 2012-14তে এই কাজ শুরু করে শহীদুল্লাহ সাহেব এবং আমার টেনিওর, আমি প্রেসিডেন্ট, শহীদুল্লাহ সাহেব সেক্রেটারি, প্রফেসর জাহিদ ওই কমিটির ছিলেন, কনভেনার ছিলেন, এবং আলামিন মৃধা, এবং সেখানে সবাই পার্টিসিপেট করেছে। বিপিএ এজ এ টিম আমরা কাজ করেছি। তাহলে 12 থেকে শুরু করে কাজটা 16 সালে এসে 218টা পদ সৃষ্টি হলো, 131টা ছিল জুনিয়র কনসালটেন্ট। আজকে যারা বিভিন্ন উপজেলায় পোস্টেড জুনিয়র কনসালটেন্ট, এই পদগুলি কিন্তু অনেকগুলি কিন্তু সেই সময় সৃষ্ট। ধারাবাহিকভাবে এর আগে 153টি পদ, এই করে করে প্রায় 400-র বেশি পদ আমরা সৃষ্টি করেছি। বিপিএ কিন্তু গোপনে এই কাজটা করেছে। যে আমি বাবা মার সাথে তুলনা করলাম এই জন্য যে বিপিএ আপনাদের জন্য কাজ করে, কিন্তু সব সময় আপনার চাহিদা এত বেশি থাকে, আজকেই আমার পদটা দরকার, কিন্তু আজকেই কিন্তু রেডি না পদটা। কিন্তু আজকে সাব স্পেশালিটি যারা করবেন বা অলরেডি করে ফেলছেন তাদের জন্য পদ কিন্তু অনেক আছে, কারণ সব সাব স্পেশালিটি পদে এখনও মানুষ পাওয়া যাচ্ছে না পদায়িত করার জন্য। তো সুতরাং জেনারেল পেডিয়াট্রিক্সের পদ সৃষ্টির জন্য প্রফেসর জাহিদ অলরেডি স্ট্যান্ডার্ড সেট আপে যে কাজ করছেন এটা আপনারা জানিয়ে গেলাম, কিন্তু বিপিএ এজ এ টিম, বিপিএ কিন্তু এই কাজ আপনাদের জন্য করে যাচ্ছে। এটা গোপনে, এটা আপনাদেরকে পুরো প্রকাশ্য বোঝানো অত্যন্ত কঠিন। আর পরিশেষে আমি বলবো যে বিষয়টি, সেটা আজকে নাজমুন নাহার ম্যাডামের সামনে আমি বলছি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ যে প্রফেসর শহীদুল্লাহ, বিসিপিএসের বর্তমান প্রেসিডেন্ট, বিপিএর সাবেক প্রেসিডেন্ট, আমি বিসিপিএসের ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্সের চেয়ারম্যান। এখন আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিফাল, কিন্তু তাইলে তরুণদের দায়িত্বের বিষয়টা, তাহলে আজকের অনেস্টির বিষয় নিয়ে আমরা কথা বলছি, প্রফেশনাল অনেস্টি, সেটা যে আজকে ক্ষয়িত, সেটা যে বিঘ্নিত, সেটা যে ক্ষয়িষ্ণু, এবং সেটা যে এত অবদমিত, তাইলে এটার দায়িত্ব কে নেবে? আমি তরুণদের উদ্দেশ্যে বলছি, সেই দায়িত্ব আমাদের নিতে হবে, তোমাদের এটা নিতে হবে।
এমআর খান স্যার আবার আসবে না, নাজমুন্নাহার ম্যাডাম আসবে না, তালুকদার স্যার আবার আসবে না, কিন্তু সেটা আমরা কিন্তু সমুন্নত করার জন্য সেটাকে নৈতিক মানদণ্ডে এটাকে এমন একটা স্তরে আমাদের রাখতে হবে কোনোভাবেই যেন আমরা অবদমিত না হই, কোনো অপমানিত না হই, অমর্যাদার মধ্যে আমরা না পড়ি, এবং সেই বিষয়ে কিন্তু আজকে ওয়াকেফাল থাকতে হবে। এবং তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের সিনিয়র হিসাবে, আজকে যে রুগীটা ওয়ার্ডে ভর্তি হলো তার পেশেন্ট কেয়ারের ব্যাপারে, তাইলে এটা কি বাইরের কেউ আসবে? সেটা তো আমি তুমি বেড সাইডে যাচ্ছ প্রথমে, সুতরাং এটা কিন্তু তোমার নৈতিক দায়িত্ব, এটা কেউ শিখাতে পারবে না। জনমনে যে প্রশ্ন যে চেম্বারে আমরা অত্যন্ত মনোযোগী এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে রুগী চিকিৎসা করি, হসপিটালে আমরা মনোযোগী নই, এই অপবাদ থেকে নিজেদের গুছাতে আমাদের নিজেদের মুক্ত করতে হবে না? সুতরাং এটা পরবর্তী প্রজন্মের কাছে তোমাদের কাছে কিন্তু এই আবেদন, এই অনুরোধ রাখছি যে এটা তোমাদের করতেই হবে। নিজের ইথিক্যাল ইস্যু, মরাল ইস্যু, সেখানে কিন্তু মানদণ্ডটা অনেক উপরে নিতে হবে। পরিশেষে একটা সফটওয়্যার বিক্রি হয়, সফটওয়্যার আমি বলবো না, একটা প্রোগ্রাম বিক্রি হয়, সেটা হলো আপ টু ডেট। অনেকে বোধহয় জানো আপ টু ডেট কিন্তু কাভার্স অল স্পেশালিটিস। সেখানে কিন্তু এটা যদি মাত্র 5 থেকে 6 হাজার টাকা, এটা যদি আমি ফোনে আপলোড করি এবং এটাতে কিন্তু এনি কোশ্চেন, আমার যে প্রশ্নগুলি আজকে এখানে করা হলো প্রত্যেকটা জাস্ট লিখলে সাথে সাথেই কিন্তু উইথ রেফারেন্সেস অন্তত 10টা রেফারেন্স নিয়ে তোমার সামনে উপস্থিত হাজির হয়ে যাবে। সুতরাং আমাদের লার্নিংয়ের জন্য একটা চমৎকার একটা টুল। আমি আপ টু ডেটের কথা বলে গেলাম, প্লিজ সবাই ট্রাই করো। আপ টু ডেটটা অনলাইনে সার্চ করলে দেখবে এসে যাবে। খুবই সুন্দর একটা বিষয়, এটা আমি নিজে ইউজ করি এবং এটার জন্য মানে কাউকে প্রশ্নও করতে হয় না। এভরিথিং ইউ ক্যান গেট ইন আপ টু ডেট। তো উইথ দিস ফিউ ওয়ার্ডস, আজকে কুমিল্লার আতিথেয়তা, আমার ছাত্রদের সাথে দেখা হওয়া, শিক্ষকদের সাথে দেখা হওয়া, সে আনন্দঘন সময় সকাল থেকে, সেটা কোনোদিনই ভুলবো না, সেটা আমার চিরদিনই মনে থাকবে। অনেক দিন পরে কুমিল্লা আসলাম, আশা করি আবারও আসতে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Thank you, sir. Thank you, sir. Now I would like to request Dr. Mohammad Azizur Rahman Siddiqui, Director, Kumilla Medical College, to say a few words about today's program. ধন্যবাদ রুহুল আমিন স্যারকে, যে আমিও গতানুগতিক বক্তব্য না রেখে একটু গিয়ার আপ করবো সবাইকে। প্রথমেই বলবো যে আজকে আমার কিছু অভিজ্ঞতা হলো। প্রথম হলো হাইব্রিড সিএমই কখনো করি নাই, পলিটিক্যাল হাইব্রিডের নামটা শুনেছি, এটা আমার জীবনে একটা বিরাট অভিজ্ঞতা যে হাইব্রিড সিএমই হয়, এটা একটা মজার জিনিস। দ্বিতীয় হলো আজকে কয়দিন ধরে দেখছি আমাদের বিএমএ নেতৃবৃন্দ সারা দেশ সফর করছে, কুমিল্লা আসছিল, সচিব নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং আমি দেখলাম যে বিপিএ নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় যাচ্ছে। এই যে আমাদের নেতৃবৃন্দে সারা দেশে যে সঞ্চালনা, আমাদের ডাক্তারদের মনে কিন্তু একটা বিরাট ফ্লো তৈরি করছে। আমরা এতদিন মনে এতিম ছিলাম, এবং তাদের এই যে আপনাদের মুভমেন্টগুলো কিন্তু আমাদের সবাইকে উৎসাহিত করছে, এই জন্য ধন্যবাদ। আর আজকে আমার কাছে মনে হলো এখানে একটা বিপিএর একটা আঞ্চলিক সম্মেলন হয়ে গেছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, এটা আমাদের সবার জন্য সৌভাগ্য। এবং আমার কাছে মনে হলো আজকে একটা CME T20 খেললাম আমরা। এর মধ্যে আপনারা খেয়াল করছেন আমি কিন্তু কিছুক্ষণ ঘুমাইছি, কিছুক্ষণ সজাগ হয়েছি। কারণটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে বড় বড় বলাররা, আমাদের এই মান্নান ভাই, আমার মিতা আজিজ, তারা কিন্তু ভালো বোলিং করছে। আবার এখানে ব্যাটিং করছে আমাদের মাকসুদ ভাই আর ফিরোজ। তা ভালো, যখন তখন প্রশ্নগুলো এমনভাবে করতেছিল না, আমি কিন্তু মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়েছিলাম। এত বড় প্রশ্ন, তখন আমি ঘুমাইতাম, একটু ঝুরাইতাম, অনেক খেয়াল করছেন কিন্তু। আবার যখন দেখতাম ছোট নবীন ব্যাটসম্যানরা 4 ছক্কা পিটাচ্ছে, হঠাৎ করে কিন্তু দেখলাম যে উনার উত্তর শুনে প্রশ্নটা কী ছিল কিছুটা গ্যাস করতে পারলাম। এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা। তা আজকে আরও ভালো লেগেছে যে এখানে একটা বড় একটা সুন্দর একটা বোল্ড আউট দেখলাম, যেটা কোনো দিন ভুলবো না। সেটা হলো ফটোথেরাপির লেজটা সবাইকে টেনে ধরতে হবে। আমাদের আম্পায়ার, আমাদের শহীদুল্লাহ স্যার যেটা বললেন, এটা কিন্তু মনে থাকবে। আজকে একটা সুন্দর ক্যাচ দেখলাম যে ধরছে, একদম খুব মজার, ওইটা 6 হয়তো ধরে ফেলছে। সেটা হচ্ছে এই যে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, আমাদের রেজওয়ানা না প্রশ্নটা করলো যে আসলে ও তো পুরোটা বুঝে নাই, বুঝলাম কিছুটা বুঝে, ফিরোজ সাহেবের সাথে আলাপ করে নেবে। এই পজিটিভকে ও
পজিটিভ রক্তটা দেবে কিভাবে, এটা আসলে কিন্তু একদম আমার কাছে বিড়ম্বনা ছিল। এটা কিন্তু আমার একটা হাইব্রিডের মতো নতুন জিনিস, এবং তোমরা অবশ্যই বুঝেছো, আমি কিন্তু বুঝেছি, তুমি না বুঝলে বুঝবা। তো এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে যে এটা কিন্তু এখানে একটা ভালো আউটকাম হয়েছে। আরও একটা মজার জিনিস, একটা রান আউট দেখলাম সুন্দর। সবসময় ফিজিওলজিক্যাল জন্ডিস দেখি, প্যাথোলজিক্যাল জন্ডিস আছে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার জানি, প্যাথোলজিক্যাল অনেক কিছু আছে, কিন্তু এটা আমাদের মাথায় ছিল না। আমাদের রুহুল আমিন স্যারে আমাদের মাথায় কিন্তু জিনিসটা ঢুকাই দিল যে ফিজিওলজিক্যাল জন্ডিসের পাশাপাশি প্যাথোলজিক্যাল জন্ডিসটাও মনে রাখতে হবে। শেষ করব আর দুটো কথা দিয়ে। আমাদের ঢাকা মেডিকেল কলেজের ছেলেমেয়ে কম পায়। আজকে নাজমুনা ম্যাডামকে পেলাম, রুহুল আমিন স্যারকে পেলাম, আমাদের অনেকেই পেয়েছি, কিন্তু সংখ্যায় কম। তো আমাদের যে ডাক্তারদের মিলন মেলা হচ্ছে সারা দেশে, আমরা কিন্তু এখানে এতিমের মতো আছি। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র যারা আসো, কাল 12:30টায় আমার রুমে আসবা। আমরা এই 2 ক্যাম্পাসের মধ্যে ঢাকা মেডিকেলে যে কজন আছি আমরা একটু বসি আর কি। আমাদের স্যারদের দেখে মনে হলো আমরা একটু বসার দরকার, সংখ্যায় আমরা কম। এই জিনিসটা দাবি বলে রাখছি। আর দুটো মজার জিনিস বলবো, আমরা দেখি টেলিভিশনে যখন T20 খেলা দেখা হয়, একটা টিভি চ্যানেল থাকে, চ্যানেল 9। তা আমাদের আজকে কিন্তু ডক্টর টিভি আছে, এই খেলাটা দেখাচ্ছে, খুব মজার না? আর সবচেয়ে মজা হচ্ছে আমরা যখন বাড়িতে যাই, T20 যদি জিতে, বাড়িতে কিন্তু বিরিয়ানি টিরিয়ানি একটা খাওয়া হয়। আমি কী জন্য দেখতেছি স্কোয়ার, কালকেও খাওয়াচ্ছে, কালকে দুপুরে একটা খাওয়া খাইলাম, বিকালে খাইলাম, এখনও খাইলাম। স্কোয়ার খাইতে খাইতে পেটও স্কোয়ার হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ। Thank you, Director Sir. Now, I would like to request Professor Mohammad Shohidullah, President BCPS, to deliver his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেও আজকে একটা ঐতিহাসিক দিন। তো আমি অ্যাজ ইউজুয়াল প্রোটোকল অবজার্ভড হিসাবে ধরে নিচ্ছি যে যাদের সম্বন্ধে বলার কথা বহুবার বলা হয়েছে তাদেরকে বলবো না, বাট যে দু একজনের কথা মানে পার্টিকুলারলি বলবো তার হলো একটি হলো প্রফেসর নাজমুন নাহার, আমাদের সকলের শিক্ষক। আর হলো কুমিল্লা, যে কুমিল্লার টাইকুন যে আমাদের পিডিয়াট্রিশিয়ান আছেন প্রফেসর মান্নান, কাজী মান্নান। আজকে মান্নান আবার বোলারও হিসাবে ছিল, আবার আম্পায়ার হিসাবেও ছিল, শুধু ব্যাটসম্যান হিসাবে ছিল না। আমাদের মধ্যে ছিল প্রফেসর আমাদের হাবিব প্রফেসর হাবিব। আবার আরও একজন প্রফেসর আছে প্রফেসর নীলুফার, আর একজন প্রফেসর হচ্ছে আজিজ। আর প্রিন্সিপাল তো এখানে আছেন। আমাদের 2 আজিজের দৌরাত্মে আমরা অনেকক্ষণ, 2 আজিজ মানে একজন হলো একটু আগে বক্তৃতা দিল, আর একটা আজিজ মনে হয় শেষে বক্তৃতা দিবে। তো এনিওয়ে আজকে টপিকটা ছিল নিওনেটাল জন্ডিস, খুব ক্যাচি টপিক। আমি একটু ভিন্ন জায়গায় যাব, যে কয়েকটা আনটাচ জায়গা আছে ওই জায়গায় একটু টাচ করতে চাই। সেটি হলো যে অবস্টেটিশিয়ান 2জন আছেন, এই যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবস্টেটিশিয়ানের হেড এবং আপনার পাশে যারা, আপনারা কিন্তু এই জন্ডিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ প্রেগন্যান্সিতে আপনারা দেখেন আর পরবর্তীতে পিডিয়াট্রিশিয়ান দেখেন। আমি নিওনাটোলজিস্ট বলছি না, নিওনাটোলজিস্টটা এত পাওয়া যাবে না। যেটা এখন আপনারা করেন ওইটা আরেকটু প্র্যাকটিস করবেন। সেটা হলো আপনাদের কাছে যখন অ্যান্টিনেটাল কেয়ারে আসবে, প্লিজ 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 মিনিমাম যে ইনভেস্টিগেশন তার মধ্যে একটি হলো ম্যাটার্নাল ব্লাড গ্রুপ আপনারা করছেন এখন, এইটা আরও বেশি করবেন। এবং তখন যদি দেখেন কোনো একটা মা RH নেগেটিভ, তখন ওই পার্টিকুলারলি ওই মার যে হাজব্যান্ড, পজিটিভ হলে দরকার নেই, তার হাজব্যান্ডটা যদি করেন, যদি RH পজিটিভ হয় তাহলে ধরে নেবেন যে ওই পেটের মধ্যে যে বাচ্চাটা 85% কিন্তু RH পজিটিভ। অনলি 15% যেহেতু বাবা যদি হেটেরোজাইগাস হয় তাহলে 50% হবে, যার ফলে আপনি অনেক এগিয়ে গেলেন। দ্বিতীয়টা হলো যে এই কুমিল্লাতেই কিন্তু এখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন হচ্ছে। এক সময় আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে যে প্রবলেমে বিড়ম্বনায় ভুগতাম, দিলেন আজ থেকে 35 বছর আগে তৎকালীন একটাই টিভি চ্যানেল ছিল, সেটা কি ছিল? বিটিভি। তলায় দেওয়া হতো যে মুমূর্ষু এক নবজাতকের জন্য এই রকম রক্ত লাগবে, তারপরে কয়েক ঘন্টা চলে যেত, বাই দিস টাইম আমরা একটা গোল্ডেন আওয়ার হারাতাম। এখন আমাদের অবস্টেটিশিয়ান যেটা করছে যে যখনই দেখে মা নেগেটিভ বাবা পজিটিভ, ফিটাসটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, আপনারা আগের থেকেই কাউন্সিলিং করেন, আপনারা ডোনার রেডি করেন। এটা করছেন, এটা আপনাদের যারা ছাত্রছাত্রী হবে আগামীতে বলে রাখবেন। তাতে কি হবে, উইদিন অ্যান আওয়ার অর উইদিন 2 আওয়ার্স যদি আমরা এক্সচেঞ্জ করতে পারি ফলাফলটা বেশি ভালো পাওয়া যাবে। আর একটি বলতে চাই যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করার পরে ডোন্ট থিঙ্ক দ্যাট দ্য ড্রামা ইজ ওভার।
এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়ে গেল, ভালো হয়ে বাড়ি চলে গেল। থিঙ্ক অ্যাবাউট লেট অনসেট অ্যানিমিয়া। দেয়ার আর মেনি টাইমস যখন সিভিয়ার 5-6 হেমোগ্লোবিন নিয়ে আসে। সেই জন্য সবসময় কাউন্সিলিংয়ের একটা পার্ট হিসেবে রাখবেন যে আপনার বাচ্চার এক্সচেঞ্জ করা হয়েছে, আপনি 1 মাস বা 1.5 মাস পরে একটা সিবিসি করে আনবেন যাতে হেমোগ্লোবিন দেখবেন। আর্লি আপনি যদি ডায়াগনোসিস করেন তাহলে ওই বাচ্চাটার একটা ভালো থাকবে। রিগার্ডিং কিছু নতুন তথ্য দিয়ে যায়, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে আমাদের প্রফেসর সুরাইয়া কথাটা বলেছে। উই হ্যাড বিন শাউটিং টু দ্য গভর্নমেন্ট ফর লাস্ট অ্যাটলিস্ট 15 ইয়ার্স যে সারা পৃথিবীতে যেখানে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম স্ক্রিনিং হয় সমস্ত বাচ্চার জন্য, কিন্তু বাংলাদেশে হবে না কেন? তো হচ্ছে না। একটা গুড নিউজ হচ্ছে এইবারের যে সেক্টর প্রোগ্রাম ঢুকতে, সেটা হলো 2024 থেকে 2029। আপাতত আমরা সক্ষম হয়েছে গভর্নমেন্টকে বোঝাতে যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের স্ক্রিনিংটা সমস্ত বাচ্চা যাতে করা হয়। কিন্তু প্রথম দিকে তো করা হবে না, প্রথম দিকে পাইলট হিসেবে করা হবে। ওই যে হিল প্রিক করে ব্লটিং পেপারে করে পরে একটা সেন্ট্রাল ল্যাবরেটরিতে আমরা করব, মানে TSH দেখব। আরেকটি হলো যে আপনাদের আরেকটা সুখবর দেই, নিমসের প্রফেসর নারায়ণ চন্দ্রের টিম একটি খুব অত্যাধুনিক যন্ত্র কিনছেন, মানে ইকুইপমেন্ট মেশিন, প্রায় 4 কোটি টাকা দাম, যেটার মধ্যে ইনবর্ন এরর অফ মেটাবলিজমের ডায়াগনোসিস হবে এবং ফ্রি করবে আপাতত। সো আপনাদের কুমিল্লা রিজিয়নে যখন আপনারা সব পেডিয়াট্রিশিয়ানরা কখনও যদি মনে হয় যে এইটার ইনবর্ন এরর অফ মেটাবলিজম হচ্ছে, যেটা এখন আগে করতে বাইরে পাঠাতে হতো, অন দ্য টপ অফ খরচ হতো, এটা বিনা পয়সায় ঢাকায় নিমসে আপনারা যোগাযোগ করবেন। প্রফেসর নারায়ণ চন্দ্র শাহ, এই তথ্যটা আপনাদেরকে দিয়ে গেলাম। আরেকটি হলো যে সবাই বিপিএ ভবনের কথা বলছে, কিন্তু আমি দেখলাম যখন হাত তুলতে বললো, আমার পাশে বসা বিপিএর প্রেসিডেন্ট হাত তুলে নেই। কিন্তু এখন বিপিএর প্রেসিডেন্ট একটু হাত তোলেন আপনি প্রথমে, হ্যাঁ, নাকি ও দেবেই না ঠিক করছে, হাতে এইভাবে রাখছে? না না, ওই আমি কিন্তু ওই প্রেসিডেন্টের কথা বলছি, মহাপ্রেসিডেন্ট, মানে কেন্দ্রীয় প্রেসিডেন্ট। হ্যাঁ, হাত তুলছিলা? আচ্ছা, তারপরে লোকাল প্রেসিডেন্ট, সে হাত তুলছে? আচ্ছা, এইভাবে ভিক্ষা চেয়েছে, কিন্তু আজকে 6 হয়েছে। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আসবে, কিন্তু যাওয়ার আগে খাওয়ার সময় কিন্তু কানে কানে আমি জেনে নেব যে কে কত টাকা দিবে। কেন আমি আসার কথা ছিল না, আজিজ বলছে স্যার আপনি যদি না আসেন এই অনুষ্ঠান হবে না। আমি বললাম তাহলে বিনিময়ে একটা কাজ করতে হবে, তুমি আমার টাকা তুলে দিবা বিপিএ ভ্রমণের জন্য। আজিজ বলছো না তুমি? তাহলে আজকে যাওয়ার আগে ওই অ্যামাউন্টটা শুনে যেতে চাই। নীলুফার সারা জীবন একটু চটপট ছিল, ও একটা কথা বলেছে যে বিপিএর কনফারেন্স বাইরে। ইয়েস, আমরা গাড়িতে বসে আলোচনা হচ্ছিল, এখন একটু 2 রকম চলছে, যে কক্সবাজার ভার্সাস সিলেট। তো কক্সবাজারে তো একবার হয়েছে, তাই না? আমরা ভাবছি যে সিলেটে এবার একটা যাওয়ার চিন্তাভাবনা আছে, কিন্তু বাইরে হবে, ঢাকার বাইরে হবে, এটা আপনারা সবাই জেনে যান। ফাইনালি আপনাদের FCPS ট্রেনিংটা আপাতত 3 বছর রিকগনাইজ, তাই না, BCPS কর্তৃক, কিন্তু আমাদের এখন বলা হচ্ছে 5 বছর লাগবে। ঈদের পরপরই একটা টিম আসবে BCPS থেকে, সেখানে মনে হয় পিডিয়াট্রিক্সের নেতৃত্বে থাকবেন আমাদের প্রফেসর রুহুল আমিন সাহেব। আমি আশা করছি যে ফ্যাকাল্টিগুলো আমি শুনে গেলাম, মানে যাদের নাম্বার, যাতে মানে কতজন ফ্যাকাল্টি আছে এখানে, এবং তার মধ্যে FCPS আছে, MD আছে, আমার মনে হয় ডেফিনেটলি ট্রেনিং পিরিয়ডটা ইনশাল্লাহ বাড়বে বলে আমি আশা করছি, অ্যাজ এ প্রেসিডেন্ট মনে করছি। আর লাস্টলি যে কথাটা হলো যে এথিক্সের কথা যে কথা তুলে গেলেন, আজকে 2 জন মহিলা ডাক্তার অ্যারেস্টেড, তাই না? খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এবং গাড়িতে আসার সময় নাজমুন নাহার ম্যাডাম বলছিলেন গতকাল রাতে তার ঘুম হয়নি, মানে ওই চিন্তা করে। পারহ্যাপস এই জিনিসগুলো এড়ানো যেত যদি আমরা একটু কাউন্সেলিংটা করি। আমরা কাউন্সেলিং এত দুর্বল অথবা সময় দিই না। তো আমি বারবার বিনীত অনুরোধ করব যে আমরা যেন প্রত্যেকে একটু যদি কাউন্সেলিং করি তাহলে এই বিড়ম্বনাটা হবে না। যদি ওই ক্ষেত্রে সংযুক্তা ছিল না তাহলে কি করব, আইদার হাসপাতাল এবং জুনিয়র ডাক্তার যদি সেই জায়গাটা একটু কাউন্সিলিংয়ে যেত তাহলে কিন্তু আজকে এইরকম হয় না। তো আমি অ্যাজ এ সিনিয়র কাস্টোডিয়ান অনুরোধ করব কুমিল্লাতে এসে আমাদের যারা পিডিয়াট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট আমাদের যারা আছে, আমরা যতটা না রোগী দেখব, আমাকে অস্ট্রেলিয়াতে শেখানো হয়েছে ইউ সি দ্য পেশেন্ট ফর 10 মিনিটস বাট স্পেন্ড মোর দ্যান 10 মিনিটস বাই কাউন্সিলিং টু দ্য পেরেন্টস। তো আমরা যেন সেটা করি। আর শেষমেশ কুমিল্লার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ডিরেক্টর, কুমিল্লার যে আমাদের বিপিএ, অনেক অনেক ধন্যবাদ বিউটিফুল একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। আর আমি লাস্টে যেটা
এই আমার বক্তব্য আর খাওয়ার মাঝখানে ভিলেন হতে চাই না বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Thank you, sir. Now I would like to request our honorable chief guest, Professor Nazmun Nahar, ex-Director General BARDEM, ex-President BCPS, for her valuable speech. ধন্যবাদ। দুপুর হয়ে গেছে, আমি আর সম্বোধন করছি না। আমার সাথে যারা আমার সহকর্মী এখানে আছেন আর বাকি যারা আছেন অলমোস্ট ওরা যারা এখানে আছে তারা আমি যখন MBBS পাশ করেছি তখনও তাদের জন্ম হয়নি, বুঝলেন? কারণ আমি পাশ করেছি 1970-তে, আমরা হলাম পাকিস্তানের লাস্ট ব্যাচ ঢাকা মেডিকেল কলেজ থেকে, সুতরাং তখন আপনারা কেউ জন্মাননি। তাহলে আজকে বুঝে দেখেন আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি বলে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি দুইজন স্পিকারকে যারা আমাদের খুব ভালো দুটো প্রেজেন্টেশন দিয়ে স্টিমুলেট করেছেন, বিভিন্ন প্রশ্ন তুলে এসছেন এবং আমি আরও আনন্দিত যে আমরা এখন ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেলে চলে এসেছি। আগে আমরা জন্ডিসের কজ পড়তাম, খালি নিওনেটাল জন্ডিস কাকে বলে ডেফিনেশনটা শিখতাম আর ক্রাইটেরিয়া কি এগুলো করতাম, এর বেশি করতাম না, কারণ তখন তো পিডিয়াট্রিক্সই সেইভাবে সাবজেক্ট ছিল না। আমি যখন ঢাকা মেডিকেলে যাই তখন তো কোনো নিওনেটোলজিস্ট ছিলেন না, আমরা পিডিয়াট্রিশিয়ান, আমি অ্যাসোসিয়েট প্রফেসর তখন। সকালে যখন ঢাকা মেডিকেলে ঢুকতাম ওই ঢাকা মেডিকেলের সামনে যে বাগানটা আছে না, ওইখানে কাঁথা নিয়ে সব মারা বসে আছে বাচ্চা কোলে, রোদ পোয়াচ্ছে, কী ব্যাপার সবই হচ্ছে। আমি বললাম যে মহা চিন্তায় পড়ে আমি গাইনোকোলজিস্ট ওদের বললাম আপনারা যেরকম পাঠিয়ে দেন ওইখানে যে নোংরা ওর মধ্যে বসতে করতো বাচ্চারা ওরা ইনফেকশন হওয়ার ভয় আছে, এর রোদে তো কিছু হবে না, যদি পরিষ্কার জায়গা হতো তাও বসতাম। ওই ড্রেনের পাশে দিয়ে ওখান দিয়ে বসে আছে সব লাইন দিয়ে, তারপর আস্তে আস্তে বহু কষ্ট ওটা বন্ধ করতে পেরেছিলাম আমরা। হ্যাঁ, যাই হোক, এখন আর সেই যুগ নাই, সেই জন্য আমি বলছি ম্যাক্রো লেভেল থেকে আমরা মাইক্রো লেভেলে চলে এসেছি এবং আজকে পিডিয়াট্রিক্স কিন্তু আর জেনারেল পিডিয়াট্রিক্সের পর্যায়ে নেই, এখন অনেকগুলো সাব স্পেশালিটি হয়েছে, তার মধ্যে নিওনেটোলজি হলো সবচেয়ে বৃহৎ, তাই না, সাব স্পেশালিটির মধ্যে বা সুপার স্পেশালিটি যাই বলো। আর বিপিএকে আমি ধন্যবাদ দিব আমাকে এখানে আসতে বলার জন্য, কারণ বিপিএ কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশনাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। যতগুলো অর্গানাইজেশন আছে বিএমএর পরে কিন্তু বিপিএ, এর অন্য কোনো প্রফেশনাল অর্গানাইজেশন ছিল না স্বাধীনতার সাথে সাথে, আমরা বিপিএটাই তখন তৈরি হয়েছিল। সেই জন্য আজকে আমি এই বিপিএর এত লোকজন দেখে, পিডিয়াট্রিশিয়ান এতজন দেখে আমার নিজেকে এত ভালো লাগছে। আমি যখন ঢাকা মেডিকেলে গিয়েছিলাম মেডিসিনের প্রফেসর কাদরি স্যার আমাকে বলেছিলেন কি নাজমুন তুমি সেখানে পলিউটেড করছো, মেয়েরা সব গাইনোকোলজিস্ট হবে না, তুমি সব আজকাল পিডিয়াট্রিশিয়ান হতে চায়। হ্যাঁ, তা আমি বললাম স্যার এরপর মেডিসিনও যেতে চাইবে, আপনারা কতদিন দখল করে রাখবেন, এই কথা বলতাম। হ্যাঁ, একখানে পরীক্ষা নিতে গেছি উত্তরা মহিলা মেডিকেল কলেজে, পিডিয়াট্রিক্সের কোনো বাচ্চা নেই, তো তখন বদরুদ্দোজা স্যার হলেন ওখানকার মানে হেড হাসপাতালের মানে মেডিকেল কলেজের। বদরুদ্দোজা সাহেব আমাকে আবার চিনতেন, আমি যখন পরীক্ষা দিই ফার্মাকোলজি পরীক্ষা ওনার কাছে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমি বললাম স্যার বাচ্চা ছাড়া তো আমি পরীক্ষা নিব না। উনি বলেন আরে এখানে মেয়েদের হাসপাতালের, এখানে কেউ মেডিসিন এগুলো করবে না, সব গাইনোকোলজিস্ট হবে। আমি বলছি নো স্যার আমি নিবই না। তখন স্যার বললেন যে কোথায় বাচ্চা পাই, বলছি আপনার দারোয়ানের বাচ্চা একটা নিয়ে আসেন তাও হবে, আমি কিছুই না, আমি সিম্পল জিনিস দেখবো, আর হাইট ওয়েট এগুলোই খালি দেখবো। এই করে আমরা আস্তে আস্তে পিডিয়াট্রিক্সে ঢুকেছি। ঢাকা মেডিকেল কলেজে বহুত ফাইট আমাদের করতে হয়েছে, আজকে কিন্তু আর আমরা সেই পর্যায়ে নেই। আজকে আমরা পিডিয়াট্রিক্স এস্টাবলিশ করেছি আর আজকে আমরা সাব স্পেশালিটি যাচ্ছি। সুতরাং বিপিএ নতুন প্রজন্ম নিয়ে এগিয়ে যাচ্ছে, এটা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তবে একটা জিনিস আমি দুঃখ পাচ্ছি যে মেয়ে ডাক্তার অনেক, আজকাল কিন্তু প্রত্যেক মেডিকেল কলেজে মেয়েদের সংখ্যা বেশি, কিন্তু উপরের লেভেলে মেয়ে উঠে আসছে না কেন? আমি যখন যাই বিএমএতে অনেক দিন বিএমএ করেছি, বিসিপিএস করেছি, এখনও করে যাচ্ছি, কিন্তু কেন আমি আমার মেয়ের চেহারা ওখানে দেখি না? আজকে প্রিন্সিপালের রুমে এসে বলছি দুটো মেয়ে প্রিন্সিপাল দেখছি তোমাদের এতগুলো 11-12টার মধ্যে, কেন? অ্যাটলিস্ট 50% তো হতে হবে। তো সেই জন্য যারা জুনিয়র আছো তাদের মনে রাখতে হবে এইসব জায়গায় না যেতে পারলে কিন্তু গতি নেই আমাদের, সুতরাং সেই সব জায়গায় যেতে হবে। আরেকটা জিনিস বলছি যে বারবার বলে আসছে যে প্রবীণ প্রবীণ প্রবীণ, আমি এটা শুনতে আর রাজি না। আমি বলেছি আমি যতদিন হাঁটতে পারবো, যতদিন চলতে পারবো,
কারণ আমি দুটো পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ব্যাপারে আমি খুব সফট, এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানের ব্যাপার, তাদের প্রত্যেকটা কাজে আমার যত কাজই থাকুক আমি কোনো দিন রিফিউজ করি না, হ্যাঁ, সবগুলোর মধ্যে আসি। সুতরাং আমি বলতে চাই, প্রবীণ তখনই বলবা, আমার নাতির কথা মতো আমি বলি, আমার নাতি আমাকে ওল্ড লেডি বলেছিল বলে আমি বলছি ডোন্ট টেল মি ওল্ড লেডি, বলছে তাহলে ইউ গো টু দ্য পার্লার অ্যান্ড চেঞ্জ ইউর হেয়ার কালার। হ্যাঁ, তাহলে আমারও এখন বিপিএর প্রোগ্রামে আসতে হলে হেয়ার কালার চেঞ্জ করে হয়তো আসতে হবে, তাহলে আর তোমরা আমাকে প্রবীণ বলবে না। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, এবং এখানকার সেন্ট্রাল পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন প্লাস লোকাল পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে এখানকার প্রিন্সিপাল ডাইরেক্টরকে ধন্যবাদ জানাচ্ছি এই সমাদৃত করার জন্য আমাদের অনুষ্ঠানকে। আর আমি ঢাকার বাইরে অনুষ্ঠানে যেতে বেশি উৎসাহিত হই কেন, পলিসি মেকার মানে যেন প্রিন্সিপাল ডাইরেক্টররা থাকে শোনে, ঢাকার মধ্যে কিন্তু তারা থাকতে পারে না, এত কাজে ব্যস্ত থাকে যে ওই যারা শোনানোর যাদেরকে কথা তাদেরকে আমরা শোনাতে পারি না অনেক সময়। কিন্তু বাইরে আমি যতগুলো প্রোগ্রামে গেছি আমি দেখেছি সবসময় সহযোগিতা পেয়েছি, সেই জন্য আমার ভালো লাগে। সুতরাং প্রত্যেকটা পেরিফেরিতে আমাদের পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট, পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে স্ট্রং করতে হবে। সেই জন্য বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন যে বাইরে প্রোগ্রামগুলো নিয়েছে, সিএমএগুলো নিয়েছে, সেই জন্য আমি তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। প্রধান অতিথি না করলেও আমি আসবো, যদি এমনিও ডাকে আসবো, কারণ আমার প্রধান অতিথি হতে কোনো দিনই ভালো লাগে না ওই ডায়াসের মধ্যে বসে থাকতে। ধন্যবাদ। Thank you, madam, for your valuable speech. It is time for brief presentation from Square Pharmaceuticals, today's program partner, and may I invite Nurul Afsar, Divisional Sales Manager, Square Pharmaceuticals Limited. Assalamu alaikum everyone. Actually, Square Pharmaceuticals বাংলাদেশের মধ্যে এক নম্বর ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সেটা কিন্তু আপনাদের কারণে হয়েছে, আমরা এটা অ্যাকনলেজ করি, স্কোয়ারও অ্যাকনলেজ করে যে আপনাদের আনকন্ডিশনাল সাপোর্টের কারণে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি। বাট রিসেন্ট পাস্ট আমরা একটু লিন পিরিয়ডে আছি, হোপফুলি আশা করি আপনাদের কাইন্ড কোঅপারেশান পেলে আমরা একটু ভালো করতে পারবো। আর ডিরেক্টর স্যার বললেন গতকালকেও একটা প্রোগ্রাম হয়েছে, স্পন্সরিং আমাদেরই ছিল। আজকের এই বিপিএর প্রোগ্রামে আমরা স্পন্সরিং করতে পেরে আসলে আমরা গর্বিত। বেসিক্যালি সবসময় আমরা এইসব প্রোগ্রামে পার্টিসিপেট করে থাকি, এবং আমরা এই প্রোগ্রামগুলো আপনারা আমাদেরকে চুজ করেন, সেজন্য আমাদের স্কোয়ারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে, অ্যাজ বিকজ প্রিভিয়াসলি আই ওয়াজ ইন নর্দার্ন ডিভিশন, আমি ওখানেও বিপিএর প্রোগ্রাম দেখেছি। সো ফার ডিফারেন্স কুমিল্লা অ্যান্ড রংপুর। সো স্পেশাল থ্যাঙ্কস কুমিল্লাকে, আমি বলবো যে ওয়েল অর্গানাইজড, এবং ঢাকা থেকে যেসব স্যাররা এসছেন ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করবো স্কোয়ার পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল। Thank you very much for your brief and informative presentation. Now I would like to request Professor Dr. Johirul Alam, Treasurer Kumilla BPA, to hand over memento to Professor Maqsudur Rahman, today's keynote speaker. Professor Dr. Johirul Alam. Now I would like to request Dr. Helalul Haq, Assistant Professor Kumilla Medical College, to hand over crest to our second speaker, Dr. Firuz Ahmed. আপনার বাদ দিছি, ওই যে ওই জহির আসছে তো ওদেরকে, আপনি তো বোর্ড সামান্য গিফট, হ্যাঁ স্যার একসাথে। Now may I request Dr. Khokon Chandra Majumdar to hand over memento with some gift to Professor Sanjay Kumar De. Dr. Khokon Chandra Majumdar, Dr. Khokon Chandra Majumdar, Sanjay Kumar De. Dr. Iftakharul Khan to Professor Sukhomoy Kongsho Bonik. Dr. Ashraful Islam to Professor Dr. Mohammad Ijazul Haq, Vice Principal, Kumilla Medical College.
Professor Dr. Nilofa Parveen to Professor Dr. Jahangir Alam. Professor Dr. Nilofa Parveen to Professor Dr. Jahangir Alam. Professor Dr. Azizul Hussain to Professor Dr. Zahid Hussain. Professor Dr. Azizul Hussain to Professor Dr. Zahid Hussain. Dr. Mojibur Rahman to Dr. Azizur Rahman Siddiqui. Professor Dr. K. Mannan sir will give a crash to Professor Dr. Mustafa Kamal Azad, Principal Kumilla Medical College. Dr. Azizur Rahman Siddiqui will give crash to Professor Dr. Ruhul Amin. Professor Dr. Ijazul Haq sir, Vice Principal Kumilla Medical College and Chairman ITMC will give crest and gift to Professor Dr. Shohidullah, President BCPS. Next sir. Professor Dr. Mustafa Kamal Azad sir will give crest to Professor Dr. Nazmun Nahar. Thank you. একটা তো বাদ আছে, সজিল্লা স্যার ঠিক আছে, নেক্সট প্রোগ্রামে যাই, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Now, thank you sir. ঢাকার গেস্টদের গিফট তো বাকি যেটা আছে সেটা দিয়ে দিব এমনিতেই। হ্যাঁ, ভোটার থ্যাঙ্কস, ঠিক আছে স্যার। Thank you sir. Now I would like to request Dr. Mia Monzur Ahmed, Assistant Professor Pediatrics and Vice President Kumilla BPA for vote of thanks. Thank you, Dr. Shahidul Islam Ripon for inviting me for vote of thanks. Assalamu alaikum and good evening to you all. It's a great privilege for me to present vote of thanks before this August gathering. At the very beginning, I must pay my gratitude to Almighty Allah who created us to serve humanity.
We are so grateful to our legend of pediatrics, Professor Dr. Nazmun Nahar ma'am, who has taken a lot of trouble to enlighten our today's program. We are so inspired to see you with us. Your contribution for pediatrics will remain as a history. Our heartfelt gratitude to Professor Muhammad Shahidullah for his kind presence, inspiring speech and guidance. And I must thank Professor Ruhul Amin from the core of my heart for his valuable advice given to us. He is very cordial to provide us with his valuable time. Our respected Professor K. Mannan is also with us. Thank you, sir, for your help and guidance. We are grateful to our honorable principal, Professor Mustafa Kamal Azad, for his enormous support. Thanks to our respected director, Dr. Muhammad Azizur Rahman Siddiqui, for his kind presence. We are very happy to see our President of BPA, Professor Muhammad Jahid Hussain, and Secretary General, Professor Muhammad Jahangir Alam. Thanks is not enough to recognize your valuable presence. We are thankful to our respected Vice Principal for his support extended to us. We highly appreciate our today's keynote speakers, Professor Maqsudur Rahman and Dr. Firoz Ahmed, for their brilliant presentation on neonatal jaundice, and it was really very rich. We had an opportunity to update our knowledge. We are also thankful to the members of expert panel, Professor Sanjay Kumar De and Professor Sukhamay Kongsho Bonik, for their contributions. On behalf of the BPA Kumilla branch, I would like to express my gratefulness to Professor Imnul Islam, Professor Motiur Rahman, Professor Shishir Ranjan Das, Professor Suraya Begum, and Professor Abu Tayyub for their kind participation. I would like to convey my heartfelt gratitude and thanks to all invited distinguished guests from different disciplines. I would like to recognize the cooperations of my fellow colleagues and office staffs for today's event. Thanks to Dr. TB for covering our program in Facebook Live. Scar Pharma Limited is our trustworthy scientific partner. On behalf of BPA Kumilla branch, I would like to express our gratitude for their support. Finally, I must mention the name of our President BPA Kumilla branch, Professor Muhammad Azizul Hussain, head of the Department of Pediatrics, Kumilla Medical College, for his overall planning and guidance to make this program successful. And I think everybody is very hungry. Thank you for tolerating me for a few minutes. Thank you all. Assalamu alaikum. Thank you, sir. Now may I request our Honorable Chairperson, Professor Dr. Azizul Hussain, for his concluding speech. Before that, me, Dr. Shahidul Islam Ripon, leaving with many thanks. Bismillahir Rahmanir Rahim. আমি কি বলবো, এতক্ষণ তো বলাই হচ্ছে, আমার বলাটা মানে অতিরিক্ত। তবে একটা কথা আমাকে না বললেই নয়, সেটা হলো আমি যখন ডিপ্লোমা পরীক্ষা দিয়ে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ থেকে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেলাম প্রফেসর নুরুল ইসলাম স্যারের কাছে। স্যারকে দেখেই আমি সব ভুলে গেছি। রেজাল্ট যেটা ফেল, 6 মাস আমি কাটাইলাম মানে কিসের মতো, মানে একটা মানে দুর্বিষহ একটা সময় কাটাইলাম। স্যারদের আফসোস যে ছেলেটা এত পড়লো কিন্তু সে কেন মুখ খুলতে পারলো না। এর 6 মাস পরেই ম্যাডাম গেল আমার পরীক্ষা নিতে। ম্যাডাম ব্যাগের মধ্যে, এই ব্যাগটাই মনে ছিল, এটার মধ্যে স্কার্বির একটা এক্সরে নিয়ে গেছিল। একটা মাল এক্সরে দিলে আমার এক মাল এটা লাগাও। লাগানোর পর আমি তো থতমত খাইয়ে গেছি যে এক্সরেগুলি আমরা দেখছি এটা তো এরকম না। আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। মাল এক্সরে তুমি লেবু টুবু খাও না নাকি, একটা কথাই বলছে। বলার পর আমি মনে হয় যে ম্যাডামের সাথে গল্প করতেছি, ম্যাডাম আমারে মানে পরীক্ষা তো নিচ্ছে না, আমারে মানে গল্প করতেছে, খুকুয়া ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গিয়ালো দেশে, মানে মায়ের মতন গল্প করতেছে। উনি গল্পের মতন প্রশ্ন করে, আমি গল্পের মতন উত্তর দিই। তখন থেকেই আমার কাছে মনে হইল পেডিয়াট্রিক্সের মা হইল প্রফেসর নাজমুন নাহার।
এবং এই কিংবদন্তি আছে বলে আজকাল ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে পেডিয়াট্রিক্সের দিকে ঝুঁকে পড়ছে। আল্লাহ ম্যাডামকে আরও দীর্ঘজীবী করুন, ম্যাডাম সুস্থ থাকুন, আমি ম্যাডামের জন্য দোয়া করি। পাশাপাশি আরও দুইজন, রুহুল আমিন স্যার, এই যে ডিপ্লোমা পড়া অবস্থায় শিশু হাসপাতালে গেছিলাম আমরা 7 দিনের ওরিয়েন্টেশনে, উনি তখন অ্যাসেসমেন্ট অফ ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট পড়াইছিল। আমার মনে হয় যে উনি কি পড়াইলো না গল্প করলো, আমি বুঝলাম না। এই গল্প এখন আমার মনে আছে। শহীদুল্লাহ স্যার, উনি মানে পেরিনেটাল অ্যাসপেক্সিয়া সিলেটে যেয়ে একটা লেকচার দিয়ে আসছিল। হ্যাঁ, সে তারপরে আমার কাছে মনে হলো যে পড়াশোনা কি এতই সোজা, আমরা তো আসলে বুঝি না। তো আমার কাছে আসলে এই 3 কিংবদন্তিদের মাঝখানে আমি প্রথম বসতে আমার ভয় লাগতেছিল, এটা কী করে সম্ভব, আমি স্যারদের পাশে বসবো। তো যাক, আর গল্প করব না। তো ঢাকা থেকে আগত আমাদের ম্যাডাম, আমাদের স্যারবৃন্দ, কুমিল্লা থেকে বিপিএর সদস্যবৃন্দ, কুমিল্লা মেডিকেল কলেজের গাইনি বিভাগের শিক্ষকবৃন্দ, ডাক্তারবৃন্দ এবং ট্রেনিবৃন্দ, এবং কুমিল্লার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ, কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার, ডাইরেক্টর স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য যারা আছেন, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ডক্টরস টিভি, সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং শেষ করার আগে সকলকে আমি এই আজকার এই দুপুরের লাঞ্চের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।